বাংলাদেশ বিষয়াবলীর ১ নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব প্রাচীন বাংলার ইতিহাস এবং স্থাপত্য। তো ১ম লেকচারটা শুরু করার আগে দেখে আসি যে বিসিএস প্রিলির সিলেবাসটা কি? বিসিএস প্রিলিতে সাধারণ জ্ঞানের টোটাল নাম্বার হচ্ছে যে ৫০। সে ৫০ এর মধ্যে বাংলাদেশ বিষয়াবলী হচ্ছে ৩০ আর আন্তর্জাতিক বিষয়াবলী হচ্ছে ২০। টোটাল ৫০। এখন এই বাংলাদেশ বিষয়াবলী ৩০ এর মধ্যে কিন্তু আবার একটা পিএসসির একটা নম্বর ডিস্ট্রিবিউশন আছে। যেমন বাংলাদেশের জাতীয় বিষয়াবলী হচ্ছে ৬ নম্বর। কৃষি থেকে ৩, জনসংখ্যা থেকে ৩, অর্থনীতি থেকে ৩, শিল্প বাণিজ্য থেকে হচ্ছে ৩, সংবিধান থেকে ৩, রাজনৈতিক ব্যবস্থা থেকে ৩, সরকার ব্যবস্থা থেকে ৩ এবং মানুষের জাতীয় অর্জন খেলাধুলা এগুলো থেকে আর হচ্ছে যে ৩ নম্বর। ১ নম্বর হচ্ছে এই সিলেবাসটা হচ্ছে যে চেঞ্জ হইতে পারে কিনা এখানের মধ্যে? হ্যাঁ, পারে। চেঞ্জ তো হইতে পারে। সামনে কি হবে আমরা সেটা জানি না। যদি চেঞ্জ হয়ে কোনো নতুন কোনো টপিক যদি এড হয় সেটা আমরা পড়াবো। আর যদি কোনো টপিক এড না হয় এটাই থাকে তাহলে আমরা যা পড়ি তাই থাকবে। এখন টপিক যদি চেঞ্জ না হয় যে এরকম থেকে গেল, সিলেবাস এরকম থাকলো, এটার ভিতরে আমাদের আম এখানে পড়া কিছু চেঞ্জ হবে কিনা আগের থেকে? হ্যাঁ, কিছু পড়া বাড়বে তোমার এখানের মধ্যে। কিছু পড়া বাড়বে এইজন্য এখন আমাদের ইতিহাসটা যেভাবে বানানো হইছে, এটা দেখলে তোমার মনে হবে যেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি হচ্ছে যে ৭ মার্চের ভাষণের পরে উনি উনি নিজে হচ্ছে যে আ তোমার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং মোটামুটি ৯ মাস উনি একলা যুদ্ধ করছে এবং উনি পারমাণবিক বোমা বানায় পাকিস্তান থেকে মারছে, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। উনি স্বাধীন করে দিছে। এরকম একটা বিষয় মনে হবে। এখানে তাজউদ্দিনের অবদান কোথায়? ভাসানীর অবদান কোথায়? এই জিনিসগুলো তুমি কোনোভাবে বুঝতে পারবা না। বা আমাদের এই যে আমরা স্বাধীন হওয়া দরকার, আমরা আলাদা হওয়া দরকার, এইসব চিন্তাভাবনা কোত্থেকে আসছে? তো মনে হবে যে এটা শেখ মুজিবুর রহমান ১ম এই চিন্তাভাবনা আনছে। যে উনি মনে হয় প্রবর্তক যে আমরা স্বাধীন হয়ে যাবো। এরকম তোমার মনে হবে পড়লে। তুমি এখানে সিরাজুল আলম খান নামে কোনো ব্যক্তির নাম কোথাও পাবা না ইতিহাসে। ইতিহাসে কোথাও সিরাজুল আলম খান নামক কোনো ব্যক্তির কোনো নাম নাই এখানের মধ্যে, হ্যাঁ? এরকম জিনিসগুলো তুমি জানবা না। নিউক্লিয়াস নামে কোনো টার্ম তুমি এখানের মধ্যে তুমি শুনবা না এখানের মধ্যে। তো ইতিহাসটা এমনভাবে সাজানো হইছে, যেহেতু ইতিহাসগুলো পড়ালেখা হইছে, সো এখানের মধ্যে আগের অনেকের এখানের মধ্যে ইতিহাস সবসময় বিজয়ীর ভাষায় লেখা হয়। যে যখন বিজয়ী, যে যখন ক্ষমতায় থাকে তার ভাষায় লেখা হয়। এরকম একটা সেন্স তোমার হচ্ছে মনে হবে। এখন আমরা যখন যেহেতু এখানে একটা পরিবর্তিত পরিস্থিতি, তোমাকে এখন কিন্তু ভাষা নিয়ে পড়া লাগবে। তোমাকে সিরাজুল আলম খানও ভালো করে পড়া লাগবে। তোমাকে নিউক্লিয়াসও পড়া লাগবে। তোমাকে তাজউদ্দিনও পড়া লাগবে। এবং আমাদের মুক্তিযুদ্ধে কার কি অবদান এই জিনিসগুলো তোমাকে ভালো করে পড়া লাগবে। এখন মুক্তিযুদ্ধ শুনলে মনে হয় যেন আওয়ামী লীগ একলাই মনে হয় যুদ্ধ করছে এখানের মধ্যে। আর মনে কেউ মনে হয় যুদ্ধ করে না এখানে, হ্যাঁ? তো এখানের মধ্যে তোমার আমাদের একটা মুক্তিযুদ্ধ তো এখানে এটা একটা গণযুদ্ধ। এখানে অনেক রকম স্টেক হোল্ডার ছিল। এখানে সব স্টেক হোল্ডারকে তোমাকে একটা এখানে একটা মোটামুটি একটা বার্ডস আই ভিউ মানে তুমি মোটামুটি একটু আইডিয়া আছে তোমার সবকিছু সম্পর্কে। তুমি যে অনেক ইতিহাসবিদ হয়ে যাবে এরকম না। কিন্তু তোমার একটা বার্ডস আই ভিউ তোমার এখানে ইতিহাসের উপরে থাকা লাগবে। এভাবে অতিরিক্ত কিছু পড়া তোমার এড হবে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে সংবিধান এখানের মধ্যে রিরাইট হইতে পারে কিনা? হ্যাঁ, হইতে পারে। অলরেডি সংবিধান নতুন করে লেখার জন্য বিভিন্ন মহলে তোমরা জানো আলী রিয়াজ উনি একটা ওনার একটা কনফারেন্স করলো না, কনফারেন্স তাই না? আলী রিয়াজ তো উনি একজন তোমার হচ্ছে যে ইউএসএ থাকেন অধ্যাপক এবং উনি খুব ভালো রাজনৈতিক বিশ্লেষক এবং পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক। তো ওনারা দাবি তুলতেছে যে নতুন সংবিধান আমাদের নতুন সংবিধান লিখতে হবে। এরকম যদি কোনো কিছু হয় সামনে, যদি হয় এরকম কিছু যদি হয় এরকম, তাহলে তুমি সেটা তোমাকে পড়তে হবে এবং সেটা সবাইকে পড়তে হবে। যেহেতু এটা সবাইকে পড়তে হবে, সুতরাং এখানে তোমার আলাদা করে টেনশন করার দরকার নাই। তুমিও পড়বা বাংলাদেশে। এরকম না যে নতুন করে কিছু আসলে শুধু তুমি একলা পড়বা। আর কোনো বিসিএস ক্যান্ডিডেট পড়া লাগতেছে না, না। যদি ৩.৫ লাখ পরীক্ষার্থী যদি পরীক্ষা দেয়, তুমিও পড়া লাগবে, ওরাও পড়া লাগবে। তাহলে তুমি বেহুদে টেনশন করার দরকার না যে ভাই সংবিধান যদি চেঞ্জ হয় তাহলে কি হবে? আমরা তাহলে কি করবো? ভাই তুমি পড়া লাগবে, ওরাও পড়া লাগবে, সবাই পড়া লাগবে। সুতরাং এখন বেহুদা কোনো টেনশন করার দরকার নাই। ওকে? বেহুদা কমেন্ট করার দরকার নেই এখন। আমি কি বলি মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ? তুমি পরে কোশ্চেন করতে পারবা। তো আমরা একটু দেখি জাতীয় বিষয়াবলী থেকে তোমার সিলেবাসের মধ্যে যে টপিকগুলো ছিল মোটামুটি তোমরা যদি বিশেষ প্রস্তুতির প্রথম যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা হচ্ছে সিলেবাসটা ভালো করে বুঝতে চেষ্টা করা এখানে কি কি জিনিসপত্র আছে এটা ভালো করে বুঝতে চেষ্টা করা। তা জাতীয় বিষয়াবলী থেকে আমাদের প্রাচীনকাল থেকে সমসাময়িককালের ইতিহাস এটা তোমাকে মোটামুটি এখান থেকে তোমার আইডিয়া থাকতে হবে। তো সমসাময়িককালের ইতিহাসের মধ্যে এখানে একটা ব্যাপার যে এখন যারা চাকরির পরীক্ষা দিবে ওদেরকে কিন্তু তোমার আমাদের আম, আম, এখন যে আহ, নতুন করে যে তোমার হচ্ছে সরকার ফর্ম হইলো, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে তোমাকে পড়াশোনা করা লাগবে, আইডিয়া লাগবে তোমার। এরপর হচ্ছে স্বৈরাচার পতন কেন হইলো, কি ঘটনা ঘটছে আমাদের দেশে এখানের মধ্যে, কারণটা কি, অর্থনৈতিক বিপর্যয় কোন কোন জায়গায় হয়েছে,
কি কি ক্ষতি হয়েছে আমাদের দেশের, পার্মানেন্ট কি কি ড্যামেজ হয়েছে আমাদের, হ্যাঁ, অর্থনীতিতে বিশাল রকম ক্ষতি হয়ে গেছে, কি কি ক্ষতি হলো, এই বিষয়ের সম্পর্কে তোমাকে মোটামুটি জানা লাগবে। আমরা তোমাদের পড়াবো, কিন্তু তোমরা এখন থেকে এই বিষয়গুলো সম্পর্কে তোমরা নিজের উদ্যোগে জানার চেষ্টা করো। কোত্থেকে পড়ো তুমি, দুই একটা তুমি পত্রিকা রেগুলার পড়বা। একটা হচ্ছে তোমার প্রথম আলোর, প্রথম আলোতে মোটামুটি রেগুলার এটা নিয়ে মতামত ছাপা হয়। হ্যাঁ, প্রথম আলোর মতামত পাতাটা তুমি একদম খুব মনোযোগ দিয়ে পড়বা। মতামত পাতার মধ্যে এখানের মধ্যে বাংলাদেশের যে পাতা, ওখানের মধ্যে অনেক নিউজ আছে, এগুলো পড়বা। মতামত যেগুলো আর কি, নিউজ তো তোমরা জানো যে এখানের মধ্যে অনেক মানুষ অনেক মানুষকে মারা হয়েছে, এগুলো তোমরা জানো এখানে, কিন্তু যে মতামত যেগুলো সেগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা। আরেকটা পত্রিকার মতামত পাতা তোমরা ফলো করো, সেটা হলো টিভিএস এর মতামত পাতাটা ফলো করবা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। হ্যাঁ, টিভিএস এর যে বাংলা ভার্সনটা খুব ভালো। টিভিএস এর বাংলা ভার্সন থেকে মতামতগুলো এখন এখন থেকে সবসময় পড়বা, তাহলে তোমার একটা কনসেপ্টটা গ্রো করবে। নালে পরে যেটা হবে, তুমি সামনে যদি কোনো প্রিলি পাস করো, তুমি যখন হঠাৎ করে রিটেন দিতে যাবা, এখন তোমাকে যদি বলা হয় যে তোমার হচ্ছে 24-এর এখানে ছাত্র আন্দোলন সম্পর্কে বা বৈষম্য বিরোধী আন্দোলন সম্পর্কে লিখুন, এখন তুমি হঠাৎ করে আসমান থেকে বলবা, কিরে আমি তো 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন তো পড়ি নাই ভালো করে, তাহলে আমি কেমনে লিখবো? তুমি আসমান থেকে বলবা। তোমাকে যদি হঠাৎ করে বলা হয় যে এখানের মধ্যে যে এখানে 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের স্বৈরাচার পতনের কারণগুলো কি বিশ্লেষণ করেন, হঠাৎ তুমি আসমান থেকে বলবা, কিরে আমি কোথেকে লিখবো, আমি তো পড়ি না এগুলা। এখন ওগুলা বললে কিন্তু হবে না। তো এই যে নতুন টপিকগুলো, এটা তোমাকে যেরকম পড়তে হবে, আরো 3.5 লাখ ক্যান্ডিডেট ওদেরকে পড়তে হবে, বিশেষ করে যারা সামনে রিটেন দিবা। আর এখানে যদি 46-এ রিটেন কেউ আসো এখানের মধ্যে, 46-এ রিটেন কেউ আসো এখানে, 46-এর লিখিত কেউ আসো আমাদের এখানে, আচ্ছা যদি থাকো, আচ্ছা আসো। তোমরা যারা 46-এ লিখিত তোমরা যারা দিবা, তোমরা হচ্ছে যে তোমরা এই জিনিসগুলো তোমরা টিভিএস প্রথম হলো যে মতামতগুলো খুব ভালো করে তুমি হচ্ছে ফলো করবে, নাহলে আসমান থেকে বলবা। তোমাকে যদি বলা হয় যে এখন স্বৈরাচার পতনের কারণগুলো লেখেন, এখানে আমাদের অর্থনৈতিক ক্ষতি কি কি হয়েছে দেশে, এগুলো লেখেন, হঠাৎ করে তুমি কেউ লিখবে, তোমার কোনো ডাটা নাই, কিচ্ছু নাই। তুমি এই 15 বছর দেশ থেকে কত কোটি টাকা পাচার হয়েছে, কত লক্ষ কোটি পাচার হয়েছে, এখানের মধ্যে ব্যাংকিং সিস্টেম কিভাবে ড্যামেজ করে দেওয়া হয়েছে, আমাদের শেয়ার বাজার কিভাবে ড্যামেজ করে দেওয়া হয়েছে, পুরো দেশের ব্যাকবোন মেরুদণ্ড ভাঙিয়ে দেওয়া হয়েছে কিভাবে, পুরো দেশের শিক্ষা ব্যবস্থাটা কিভাবে ভেঙে দেওয়া হয়েছে, আমাদের সামরিক বাহিনী এখানের মধ্যে কি কি করা হয়েছে, এই জিনিসগুলো তুমি ধারণা থাকা লাগবে। শুধু ধারণা না, তোমাকে একদম ডেটাগুলো জানতে হবে, নাহলে পরে তুমি কি লিখবা বা তুমি কি বলবা, এগুলো সম্পর্কে একটু কনসেপ্ট তোমার থাকা লাগবে। আর যারা 47 প্রিলি, তোমাদেরকে আমরা আস্তে আস্তে এগুলো পড়াবো, আমরা আস্তে আস্তে এখানে আলোচনা করবো। আর সামনে আমরা দেখি নতুন কোনো কিছু যদি হয়, তাহলে সেগুলো এখানে আমাদের চলে আসবে, তোমাদেরকে টেনশন করা লাগবে না। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, টিভিএস হলো ইংলিশ পত্রিকা, বাট বাংলা ভার্সন আছে এখানের মধ্যে। টিভিএস এর মতামতগুলো এখন থেকে তোমরা রেগুলার পড়বা, প্রয়োজনে সেভ করে রাখবে এখানের মধ্যে, কারণ এখন থেকে তোমার হচ্ছে যে এগুলো অ্যানালাইসিস করতে পারতে হবে। এখানে এটা বলার কোনো সুযোগ নাই। তুমি যদি বলো ভাই আমি তো হচ্ছে যে আম, তোমার সাবেক সরকারকে পছন্দ করতাম, তাহলে আমি আর এগুলো পড়তে ভালো লাগে না, এখন কিছু করার নাই, তুমি তো চাকরি পরীক্ষা দিবা, তুমি তো এটা বলতে পারবে না আমার এগুলো পড়তে ভালো লাগে না, এগুলো ওদের পতন আমি সহ্য করতে পারতেছি না, এগুলো বলার কোনো সুযোগ নাই। তুমি এগুলো, তোমার এই কনসেপ্টটা লাগবে, কারণ হচ্ছে সামনে লিখিত পরীক্ষা টরীক্ষা এগুলোর উপরেই হবে। হ্যাঁ, এইসব টপিক এখানের মধ্যে আসবে, এগুলো অ্যানালাইজ করতে পারতে হবে তোমাকে। তো এই জন্য এখন থেকে আস্তে আস্তে তোমাদের আইডিয়াগুলো এখন থেকে জেনে রাখতে হবে। ধরো জামাত ইসলামের লোকজন কি মুক্তিযুদ্ধ পড়তে হয় না? ওরা কি বলে যে আমরা তো মুক্তিযুদ্ধ বিরোধিতা করছিলাম, এখন তো ভাই আমার এগুলো পড়তে ভালো লাগে না? ওরা কি এটা বলতে পারছে? তো এটা বলতে পারছে ওরা? ওরা 15 বছর এটা বলতে পারছে যে আমরা তো মুক্তিযুদ্ধ বিরোধিতা করছিলাম, এখন আমাদের এগুলো পড়তে ভালো লাগে না? এটা তো বলার সুযোগ নাই, তাই না? এটা বলার সুযোগ নাই। তুমি চাকরি পরীক্ষা দিবে, তুমি অন্যদের মতো, তুমি সবার মতো ক্যান্ডিডেট, তুমি তোমার রাজনৈতিক পরিচয় ভুলে যাও। তুমি তুমি এখন জাস্ট সরকারি চাকরির একজন তুমি প্রার্থী, তুমি রাষ্ট্রের আন্ডারে পরীক্ষা দিবা, তুমি সবকিছু তোমাকে জানতে হবে, তুমি কোন রাজনৈতিক দল টল করে এগুলো সবগুলো ভুলে যাও তুমি। হ্যাঁ, এগুলো সব বাদ দাও। তুমি এখন জাস্ট তুমি একজন চাকরি ক্যান্ডিডেট হিসেবে নিজেকে বিবেচনা করো। তো আমরা ফিরে আসি আমাদের আবার সিলেবাস অ্যানালাইসিসের মধ্যে। এই বাংলাদেশ বিষয়গুলির টপিকটা পিএসসি যদিও বলছে 6টা কোশ্চেন, কিন্তু পিএসসি তোমরা জানো যে ওরা স্ট্রিক্ট না সিলেবাসের মধ্যে, মানে হার্ড অ্যান্ড ফাস্ট কোন রুলস না যে 6টাই দিব এরকম না। তোমরা দেখো 36 বিসিএস এ ওরা বাংলাদেশ বিষয় বলি ইতিহাস টপিকটার উপরে 13টা কোশ্চেন দিছে এখানের মধ্যে। 13টা কোশ্চেন, 1 2 3 4 5, এখানে 4টা এবং আরো 4টা, টোটাল 13টা কোশ্চেন দিছে। তা পিএসসি আসলে সবসময় সিলেবাসে যেটা বলছে এটা ওরা 100% কখনোই ফলো করে না। গতকালকে দেখাছিলাম যে তোমার ইংরেজি সাহিত্য ওরা বলছে 15টা দিছে, কিন্তু 10টা, এরকম হইতে পারে। 37-এ 6টা দেয় না, 5টা দিছে এখানের মধ্যে কোশ্চেন। হ্যাঁ, 38-এ কোশ্চেন দিছে কয়টা? 6টা দিছে কোশ্চেন, এখানে বরাবর 6টা দিছিল। 39-এ 4টা কোশ্চেন দিছে ইতিহাস থেকে। 40-এ ইতিহাস থেকে 7টা কোশ্চেন দিছে। 41-এ আবার 12টা কোশ্চেন দিছে ইতিহাস থেকে। 42 বিসিএস স্পেশাল বিসিএস ছিল, এখানে বাংলাদেশ বিষয়াবলিতে নম্বর ছিল 20, সেই 20-এর মধ্যে আবার ইতিহাস থেকে কোশ্চেন দিয়ে দিছে 8টা। হ্যাঁ, তাহলে সামনে যদি কোনো স্পেশাল বিসিএস হয়, ডাক্তারদের যদি কোনো স্পেশাল বিসিএস যদি সামনে যদি হয়, তাহলে তুমি ধরে রাখতে পারো যে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে তুমি এই ইতিহাস জিনিসটাকে যদি ভালো করে পড়ো, তাহলে তুমি অনেকগুলো কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবা। ওকে, 43 এখানে 6টা দিছে মোটামুটি।
40 আবার 12টা কোশ্চেন দিছে। হ্যাঁ, 45 এখানে আবার 6টা দিছে, 46 আবার এখানে আমাদের মোটামুটি 7টা দিছে। তার মানে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে পিএসসি এখানে বাংলাদেশ বিষয়াবলী টপিকের ইতিহাসের মধ্যে এখানে 6টা, এখানের মধ্যে তারা ফিক্স না, এখানে 6টা দিতে পারে, 5টা দিতে পারে, 12 থেকে 13টা দিতে পারে। সুতরাং এটা আমরা বুঝতেছি এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে বিসিএস ছাড়া অন্য চাকরির পরীক্ষার মধ্যে কি, বিসিএস ছাড়া অন্য সব চাকরির পরীক্ষায় এই অংশটুকু হচ্ছে যে, এই অংশটুকু হচ্ছে তোমার তোমার এটিএম একটা না মুখস্থ। কারণ বিসিএস ছাড়া অন্য চাকরির পরীক্ষা মানে সাধারণ জ্ঞান মানে হচ্ছে ইতিহাস। তাহলে যারা বিসিএস বাদে অন্য চাকরির পরীক্ষা দিবা, বাংলাদেশ ব্যাংক, অন্য সরকারি ব্যাংক বা বিভিন্ন জায়গায়, ডাক্তাররা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে তোমার হচ্ছে যে মেডিকেল অফিসার নেয়, যেমন তোমার তেল গ্যাসের মধ্যে মেডিকেল অফিসার নেয়, হ্যাঁ, ওই যে পেট্রো বাংলার এখানে মেডিকেল অফিসার, তোমার পেট্রো বাংলা সরি, বাপেক্সের কিছু পোস্ট আছে মেডিকেল অফিসার, অনেক জায়গায় পোস্ট আছে মেডিকেল অফিসার, বাংলাদেশ ব্যাংক আছে মেডিকেল অফিসার, যত জায়গায় ডাক্তারদের এরকম বিভিন্ন পোস্ট আছে, সেখানে ইতিহাস যা আসবে বাংলাদেশ বিষয়াবলীর উপরে সাধারণ জ্ঞান যা আসবে এই ইতিহাসগুলোই আসবে। আর তোমরা যারা বাংলাদেশ ব্যাংক বা আদার্স ব্যাংকে পরীক্ষা দিবে, সরকারি ব্যাংক, তোমাদের জন্য সেম ঘটনা। তোমরা সাধারণ জ্ঞান বলতে বুঝবা যে মেইনলি হচ্ছে ইতিহাস তোমাদের। তার মানে বুঝতেছো ইতিহাস এখানে কতটা গুরুত্বপূর্ণ। এবার আসো, আমি আজকের টপিক শুরু করার আগে তোমাকে আমি ইতিহাস এখানে আমাদের এত টপিকের মধ্যে তোমাকে একটু আমি শর্টকাট একটা বিষয় বলি যে তুমি এখানে ভালো করবা কিভাবে। হ্যাঁ, দেখো যে আমরা চেষ্টা করি এখানে টপিকের মধ্যে সেই জিনিসগুলো আনার জন্য যেগুলো পরীক্ষা আসতে পারে। তুমি দেখবে এক কথা আমি 100 বার বলবো, এক কথা ক্লাসের মধ্যে অসংখ্যবার রিপিট করবো, অসংখ্যবার রিপিট করতে করতে তোমার কানের মধ্যে কান ঝালাপালা হয়ে যাবে। হ্যাঁ, ওই একই কথা আবার ডেইলি এক্সামে তোমাকে দিব, একই প্রশ্ন আবার তোমাকে আমরা উইকলি এক্সাম দিব, একই প্রশ্ন আমরা সাবজেকশনালে দিব, একই প্রশ্ন মডেল টেস্টে দিব। এইভাবে তুমি একই জিনিস বারবার 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 পড়তে পড়তে তোমার মধ্যে একটা পার্মানেন্ট মেমোরি তোমার মধ্যে ডেভেলপ করবে। হ্যাঁ, এখানে তোমরা অনেকে ইতিহাসবিদ হইতে আসো নাই, বা তুমি অনেক আসলে ইতিহাসবিদ তোমার পক্ষে এখন এখানে এত কম সময় হওয়া সম্ভব না। এখানে চাকরির পরীক্ষা পাশ করার জন্য তোমার যতটুকু ইনফো দরকার অতটুকু ইনফো তোমাকে আমরা এখানে পড়াই দিব। কিন্তু এখানে আমরা তোমাকে রাজনৈতিক বিশ্লেষক বা ইতিহাসবিদ বানানো কোনোভাবেই পসিবল না। তোমরা প্রথমে যে কাজটা করবা, পিটিএ স্লাইডে আর কোশ্চেন ব্যাংকে যা যা আছে এগুলো পড়ে ফেলবা। এগুলো যদি তোমার পড়া হয়, এইবার তোমার টাইম ম্যানেজ করতে পারলে অন্য কোনো বই পড়ো। আর ডাক্তাররা পিটিও যা পড়াইছে এইটুকুর উপরে থাকলেই সকল আলহামদুলিল্লাহ। যারা ডাক্তার ওরা হচ্ছে যেহেতু অন্য কোনো চাকরি পরীক্ষা দিবে না, মেনলি বিসিএস প্রিলি দিবে, তুমি পিটিওতে কিনা স্লাইডে যা যা আছে এগুলো তুমি ঠাড়া মুখস্থ করে ফেলো। এবং এখানে লেকচার বুকে যা আছে, আমাদের স্লাইডে যা আছে, কোশ্চেন ব্যাংকে যা আছে, এগুলো তুমি পড়ে ফেলো। এতটুকু পড়া তোমার জন্য এনাফ। এগুলো পড়ার পর তোমার সময় থাকলে তুমি অন্য বইটা তুমি হচ্ছে যে পড়ো। এইটুকু তোমার আগে শেষ করে ফেলতে হবে। এবং আমরা হুবহু আমাদের কোশ্চেন ব্যাংক থেকে অনেক কোশ্চেন দিব ডেইলি এক্সামে, উইকলি এক্সামে, তারপর তোমার মডেল টেস্টে হুবহু কোশ্চেন দিব, যাতে করে তোমার একই জিনিস তোমার বারবার পড়তে 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 তোমার পার্মানেন্ট মেমোরি হয়ে যায়। তো চলো আজকে আমরা শুরু করবো বাঙালি জাতির উদ্ভব, যে আমরা কোত্থেকে আসলাম, আমাদের পূর্বপুরুষ কারা, কিভাবে আমরা এই অবস্থায় আসলাম। হ্যাঁ, সমগ্র বাঙালি জাতিকে মোটা দাগে দুভাগে ভাগ করা যায়। দেখো, আমাদের যদি স্কিন কালারের দিকে তুমি তাকাও, তাহলে আমরা হচ্ছে কেউ ফর্সা, কেউ হচ্ছে যে কালো, কেউ হচ্ছে যে তোমার কালো, অবশ্যই আমাদের মায়েরা বলে না, বলে যে শ্যামলা। তো ধরো কেউ যদি কুচকুচে কালো হয়, তখন তার আম্মা বলে যে আমার ছেলেটা খুব উজ্জ্বল শ্যামলা, কারণ মায়েরা সাধারণত ছেলে মেয়েদেরকে তোমার এই বলে না, কয় উজ্জ্বল শ্যামলা। তো আমাদের এখানে বিভিন্ন রকম কালার আছে। এই যে এত অসংখ্য কালার আমাদের মধ্যে, এগুলো কিভাবে হয়েছে? এই যে এত বৈচিত্র্য এখানের মধ্যে হলে কিভাবে এখানে, হ্যাঁ, ব্রাউনি বলে, হ্যাঁ, কারণ আমাদের এখানে বিভিন্ন রকম জাতিগোষ্ঠীর মানুষের এখানে মিশ্রণ আছে, বিভিন্ন রকম ব্লাডের মিশ্রণ আছে এখানের মধ্যে। হুম, আমাদের পূর্বপুরুষ নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠী না, একটা জাতিগোষ্ঠী না এখানের মধ্যে, এখানে আমরা অনেক জাতিগোষ্ঠীর ব্লাড বা জেনেটিক ম্যাটেরিয়াল বা ক্রোমোজোম আমরা ক্যারি করতেছি। ওকে, তোমরা ইউভাল নোয়া হারারির স্যাপিয়েন্স বইটা কি পড়ছো? নোয়া হারারির স্যাপিয়েন্স, যদি কেউ খুব ফ্রিক হও বই পড়ো, তোমরা নোয়া হারারির স্যাপিয়েন্স বইটা পড়তে পারো। স্যাপিয়েন্স বইটা পড়লে তুমি মোটামুটি এই যে মানব জাতি কোত্থেকে আসছে, কেমনে আসছে, হ্যাঁ, আহ, তুমি খুব সুন্দর একটা গল্পের মতো একটা আইডিয়া পাবা। স্যাপিয়েন্স বইটা পড়তে পারো, এটা মানে বাংলা অনুবাদে মনে বেড়েছে, নীলখাতা মনে পাওয়া যায়, অথবা তুমি ইউটিউবে সামারি শুনতে পারো। এটার খুব মজার একটা বই, পড়তে পারো যারা ইতিহাস টাইপের বই পড়ো। তো এখন আমরা বাঙালি জাতি মোটা দাগে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে যে আর্যরা আসার আগে, আর একটা হলো আর্যরা আসার পরে অবস্থা। তাইলে আর্যরা আসার আগে ওদেরকে আমরা বলি যে, এই নামগুলো আর্যরা দিচ্ছে, যে অনার্য বা আর্য পূর্ব জনগোষ্ঠী বা প্রাক আর্য। আর আর্যরা আসার পরে তো আর্য নরগোষ্ঠী হয়ে গেল, ওরা সব দখল করে ফেলছে। এই প্রাক আর্যের মধ্যে কারা কারা ছিল আমরা একটু দেখি। এই প্রাক আর্যের মধ্যে আসলে এরকম 4 ধরনের গোষ্ঠী ছিল। কি কি ছিল? নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়,
ভুরচিনীয়। এই 4 ধরনের জাতিগোষ্ঠী ছিল আর্যরা আসার আগে। এখন দেখি এই 4 ধরনের জাতিগোষ্ঠীর সাথে আর্যরা মিশে কিভাবে বাঙালি হইলো, আমরা এখন একটু দেখব। প্রথম আসো আমরা আগে অস্ট্রিক নিগ্রিটোদের পড়ি। আবার বলি আমি, এখানে আমি তোমাদের ইতিহাসবিদ জ্ঞানী কোনো কিছু বানানো সম্ভব না একটা লেকচারের মধ্যে। আমরা এখানে একটা সরকারি চাকরির পরীক্ষার জন্য পড়তেছি মূলত, এবং বিভিন্ন চাকরিতে অ্যাটেন্ড করার জন্য। কিন্তু এখানে এত ডিটেলসে আমরা এখানে ইতিহাস আমরা পড়াবো না, তোমার পরীক্ষার জন্য যেটুকু লাগবে ওটুকু তোমার মূলত এখানে পড়ানো হবে, ক্লিয়ার? কিন্তু তুমি যে নিজ দাগির তাগিদ যদি ইতিহাস জানতে চাও, তাহলে তোমাকে আর অনেক বই পুস্তক পড়ে তুমি আস্তে আস্তে ইতিহাসগুলো তুমি জানতে পারো। তো এই যে নেগ্রিটো, এরা হচ্ছে এই ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠীর নাম। এরা ছিল ব্ল্যাক, এরা ছিল ব্ল্যাক। এরা ছিল এই ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠীর নাম, নাম হচ্ছে নেগ্রিটো। এই নেগ্রিটো, ওদের কোনো বংশধর এখন বাংলাদেশে আছে কিনা? হ্যাঁ, এই নেগ্রিটোদের বংশধর কিন্তু বাংলাদেশে আছে। কারা কারা? ভিল, সাঁওতাল, হাঁড়ি বা মুন্ডা, এরা হচ্ছে মূলত নেগ্রিটোদের বংশধর। এই নেগ্রিটোদের আদি নিবাস ছিল মূলত যশোর, সুন্দরবন, ময়মনসিংহের দিকে। দেখো মুন্ডা জাতিগোষ্ঠীর মানুষ কিন্তু সুন্দরবনে পাওয়া যায়, মুন্ডা, হাঁড়ি, হ্যাঁ, এই সুন্দরবনে পাওয়া যায়। সাঁওতালরা অবশ্য সুন্দরবনে না। ওকে। তো এখানে আমরা দেখব যে নেগ্রিটো ওরা এখানে বসবাস করতেছিল। ওরা প্রিমিটিভ টেকনোলজি ব্যবহার করতো। ওরা এখানের মধ্যে ওরা এখানে শিকার করতো। ওরা শিকার টিকার করে এখানে টিকে আছে, হ্যাঁ। এখন দেখবো এদের চেয়ে আরেকটু এদের দক্ষ কোনো জাতিগোষ্ঠী এখানে আসছে কিনা। আমরা দেখব যে নেগ্রিটোদের থেকেও আরেকটু অ্যাডভান্স জাতিগোষ্ঠী হলো অস্ট্রিক, হ্যাঁ। এরা কোত্থেকে আসছে? এরা ইন্দোচীন থেকে আসছে। ইন্দোচীন মানে কিন্তু চীন হচ্ছে ওই যে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ওগুলো, হ্যাঁ, দক্ষিণ পূর্ব এশিয়া। দেখো অস্ট্রিক নামটা শুনলে মনে হয় যেন অস্ট্রেলিয়া থেকে আসছে, তাই না? আসলে আদি অস্ট্রেলীয়দের সাথে এই অস্ট্রিক জাতিগোষ্ঠী একটু মিল আছে। এই জন্য বলা হয় অস্ট্রিক জাতিগোষ্ঠী। নট নেসেসারিলি তারা অস্ট্রেলিয়া থেকে আসছে এরকম না, মনে থাকবে। এরা আসছে কোথেকে? ইন্দোচীন থেকে আসছে। এবং আসা ওরা নেগ্রিটোদেরকে পরাজিত করছে। নেগ্রিটোরা একটু প্রিমিটিভ টেকনোলজি ব্যবহার করতে, এদের মতো এতটা দক্ষ ছিল না। তাহলে অস্ট্রিকদের আদি নিবেশ কোথায়? ইন্দোচীন। এইখানে স্টারের মধ্যে যতগুলো লাইন পাইতেছো, এই সবগুলো লাইন হচ্ছে 1 কোটি স্টার। এখানে তোমাকে অতিরিক্ত কোনো কিছু পড়ানো হবে না। তুমি যদি শুধুমাত্র যে এইটুকু যদি তুমি পড়ো, তা যে কোনো পরীক্ষা তুমি ভালো করতে পারবা। তাহলে এখানে যতগুলো লাইন লেখা আছে, ভাববা যে লাইন নিশ্চয়ই এটার পিছনে মাহাত্ম আছে। মাহাত্ম আছে, নাহলে এই লাইনটা এখানে কেন দিছে, হ্যাঁ? তাহলে অস্ট্রিকরা আসছে করতে কিন্তু চীন থেকে আসছে। এই অস্ট্রিকরা এখানে আইসা প্রথম কৃষিকাজ শুরু করছে। ও নেগ্রিটোরা ওরা শিকার টিকার করতো। অস্ট্রিকরা সেখানে কৃষিকাজ শুরু করে দিল। তাহলে প্রশ্ন আসতে পারে যে প্রথম কৃষিকাজ শুরু করে কে? উত্তর, অস্ট্রিকরা। এই অস্ট্রিক গোষ্ঠী থেকেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠছে বলে মনে করা হয়। আমরা কৃষিজীবী, হ্যাঁ, আমরা চাষবাস করি আমরা। তাইলে এই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠছে কোথেকে? অস্ট্রিক জাতি গোষ্ঠী থেকে। এই অস্ট্রিক জাতিকে নিষাদ জাতি গোষ্ঠী নামে অভিহিত করা হয়। দেখো এই অস্ট্রিকরা, এদের অবদানগুলো কি কি আমরা একটু সংক্ষেপে একটু জানি। অস্ট্রিকরা যেহেতু এখানে কৃষিকাজ শুরু করছে, তাইলে ওদের অবদানগুলো কৃষি রিলেটেড। তাহলে কৃষিকাজের জন্য এই যে লাঙ্গলের যে ব্যবহার, এই লাঙ্গলরা কিন্তু অস্ট্রিকরাই তৈরি করছিল। এটা কৃষিকাজের পাশাপাশি এরা মাছ টাছে ধরতো। এবং ওর হচ্ছে যে এদের মধ্যে এদের একটা বিশাল অংশ অরণ্যে, বন জঙ্গল ওরা জীবনযাপন করতো। তার মানে আমরা বলতে পারি যে আমার গ্রামীণ যে সভ্যতা, এই গ্রামীণ সভ্যতার স্রষ্টা হচ্ছে মূলত অস্ট্রিকরা। এবার আমরা দেখবো আরেকটা জাতিগোষ্ঠী। আচ্ছা, এখানে যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে ভারতের কোন অঞ্চলের পিকচার? যারা তোমার ইন্ডিয়ান মুভি দেখো, এটা কোন অঞ্চলের? এটা সাউথের দিকের ছবি, তাই না? তামিলনাড়ুর দিকের পিকচার, তাই না? দ্রাবিড়রা মূলত, দ্রাবিড় জাতি, এরা ছিল মূলত দক্ষিণ ভারতের আদি অধিবাসী। এবং তারা হচ্ছে যে সিন্ধু সভ্যতা সৃষ্টি করে এখানে। তবে দ্রাবিড় জাতি ওরা কিন্তু আসছিল ভূমধ্য অঞ্চল থেকে। তাহলে আমাদের এখানে শুরু ছিল টিটো। ওদেরকে উৎখাত করলো হচ্ছে অস্ট্রিকরা, ওদেরকে দখল করে ফেললো। এবার আমরা দেখব নতুন একটা জনগোষ্ঠী, তারা হচ্ছে দ্রাবিড়, যারা দক্ষিণ ভারত থেকে আসছে। এই দ্রাবিড়রা আয়সা অস্ট্রিকদের সাথে মিশে গেল। এদের সাথে বিয়ে শাদী করা, এদের সাথে মিশে গেল। এই দ্রাবিড়রা এরা অনুপ্রবেশকারী হিসেবে খ্যাত। দক্ষিণ ভারত থেকে তারা আসছে। এখন দ্রাবিড়দের অবদান কি কি? গ্রামীণ সভ্যতা কারা সৃষ্টি করছে বলতো? গ্রামীণ কারা সৃষ্টি করছে? যে লাঙ্গল, কৃষিকাজ, এর কারা সৃষ্টি করছে? গ্রামীণ সভ্যতা কারা সৃষ্টি করছে? গ্রামীণটা অস্ট্রিকরা। তাহলে
সভ্যতা সৃষ্টি করছে অস্ট্রিকরা। আর দ্রাবিড়রা তারা তো সিন্ধু সভ্যতা বানায় আসছে ওখানে। তো নিশ্চয়ই আমাদের এখানে তারা এই ধরনের কোনো মডার্ন কোনো সিস্টেম চালু করবে। তাইলে দ্রাবিড় জনগোষ্ঠী এখানে নগর সভ্যতার প্রচলন করছে। এই যে আমাদের শহুরে যে সভ্যতা, তাহলে এই নগরটা এটা সৃষ্টি করছে মূলত দ্রাবিড় জাতিগোষ্ঠী। এখন আসো আমরা আমাদের আর্যপূর্ব জনগোষ্ঠীর মধ্যে সর্বশেষ জাতিগোষ্ঠীর হচ্ছে ভর্চিনীয় বা মঙ্গোলীয়। এদের আদি নিবেশ ইন্দোচীন এবং তিব্বত অঞ্চল থেকে। তো এই ভর্চিনীয় বা মঙ্গোলীয়দের এদের উত্তরাধিকারী বা বংশধর কারা? আমাদের দেশের গারো, ত্রিপুরা, চাকমা, কোচ, মণিপুরী, এরা হচ্ছে মূলত মঙ্গোলীয় বা ভর্চিনীয়দের বংশধর। তবে তার মানে এই না যে গারো, ত্রিপুরা, চাকমা বা কোচ ওরা হাজার বছর ধরে এখানে বাস করতেছে, এরকম না ব্যাপারটা। হ্যাঁ, তাহলে আমরা আর্য পূর্ব জনগোষ্ঠীর মধ্যে চারটা জনগোষ্ঠী পড়লাম। আমি যে কথাগুলো বলতেছি তুমি এই কথাগুলি মনে রাখো। এখানের মধ্যে এই কথাগুলো তোমার না ভুললেই হবে। তোমার বেশি পড়া তোমার হচ্ছে যে বেশি বেশি ভুলে যাওয়ার দরকার নাই, কম কম পড়ো, তুমি মনে রাখো। তাহলে আর্যরা আসার আগে এখানে চার ধরনের লোকজন ছিল: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভর্চিনীয়। এখানে প্রথম কারা আসছে বলতো? তাহলে এখানে আদি কারা এখানের মধ্যে? সবার আগে কারা আসছে এখানের মধ্যে? সবার আগে কারা? সবার আগে এখানের মধ্যে কোনটা? নেগ্রিটো সবার আগে আসছে। ওকে, একটা একটা বৈশিষ্ট্য জানো জাস্ট। দেখো রিভিশন কিভাবে দিবে দেখো। তুমি যখন 4-5 পেজ পড়ে ফেলবা তখন তুমি রিভিশন নিজে মনে মনে রিভিশন দিবা। শোনো, বিসিএস প্রিলি হচ্ছে মূলত রিভিশনের খেলা। বিসিএস প্রিলির মধ্যে রিভিশনের খেলা। তুমি অনেক পড়লা, রিভিশন দিতে পারলা না, কোনো লাভ নাই। বিসিএস প্রিলি, ডাক্তারদের তোমার হচ্ছে রেসিডেন্সি, সবগুলো রিভিশন। তুমি যেহেতু হলো মুখস্থ বিদ্যা টাইপের জিনিসপত্র, তোমাকে বেশি রিভিশন দিতে হবে। তুমি 1 পেজ পড়বা আবার রিভিশন দিবা। চিন্তা করবা এটা কি বলতে পারতেছে কিনা। বাঙালি জাতির প্রধান অংশ কোথায় গড়ে উঠছে এখানে? কোথায় গড়ে উঠছে এখানে? অস্ট্রিক। নিষাদ কারা ছিল? নিষাদ কারা ছিল? অস্ট্রিকটা। নিষাদ মানে হচ্ছে যে তোমার ওদেরকে আর্যরা ওদের নিষাদ নাম দিছে। নিষাদ মানে বেদ বা চন্ডাল। হ্যাঁ, ওদেরকে আর্যরা ওদেরকে বলতো যে ওরা নিষাদ। হ্যাঁ, ওরা মাছ টাছ খায়। এখানে নগর সভ্যতা কারা সৃষ্টি করছে? নগর সভ্যতা আর্যরা, অস্ট্রিকরা হচ্ছে ওরা শিকার টিকার তো মাছ টাছও খাইতো ওরা। ওদেরকে বেদ বা চন্ডাল বলো বলে আমার নিষাদ অভিহিত করছে আর্যরা। আর্যরা বলতো যে অনার্য, বলতো যে তোমার রাক্ষস, হ্যাঁ, অশিক্ষিত মূর্খ, এগুলো এগুলো বলতো। দ্রাবিড়রা সৃষ্টি করছে। ওকে। আর আমাদের এখানের মধ্যে এই চারটা জাতিগোষ্ঠীর মধ্যে সবার শেষে কারা আসছে? ভর্চিনীয় বা মঙ্গোলীয়রা। তাহলে এই জিনিসটা পড়তে তোমার সর্বোচ্চ 2 মিনিট লাগবে। তাহলে শেষ তোমার এখানের মধ্যে রিভিশন দেওয়া দেওয়া শেষ তোমার। যে তোমার ভিল, সাঁওতাল, হাড়ি মুন্ডাদের পূর্বপুরুষ কারা? উত্তর নেগ্রিটো। নেগ্রিটোদের তোমার হচ্ছে যে ওদের আদি নিবাস কোথায় ছিল? যশোর, সুন্দরবন, ময়মনসিংহ। প্রশ্ন আসতে পারে নেগ্রিটোদের আদি নিবাস নয় কোথায়? যশোর, সুন্দরবন, ময়মনসিংহ, চট্টগ্রাম দিয়ে দিল। হ্যাঁ, কারণ তুমি চট্টগ্রামের মধ্যে নাই, নেগ্রিটো নাই। চট্টগ্রাম দেখো না, অনেক সবাই অনেক ফর্সা, উজ্জ্বল, অনেক সুন্দর, অনেক দেখো না। চট্টগ্রামে নেগ্রিটো করতে আসবে? চট্টগ্রাম মানুষ তো দেখো লম্বা, অনেক ফর্সা, সুন্দর অনেক। কি বলো? তাহলে এইভাবে তুমি বিভিন্নভাবে নিজের মনে প্রশ্ন করবা যে কি প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে, এইভাবে প্রশ্ন করে একটা আনসার দিবা। হ্যাঁ, যে অস্ট্রিক রাজনিবেশ কোথায়? চারটা অপশন দিল, তাহলে উত্তর হবে ইন্দোচীন। এভাবে তাহলে এটা পড়া হয়ে গেল। ডান। এবার আসো আর্যরা আসছে এখানের মধ্যে। তাহলে দেখো, এই চারটা জনগোষ্ঠী, এদের তুলনায় আর্যরা আরো অনেক উন্নততর সভ্যতা ছিল। তবে এখানে এই ভারতবর্ষে আসার জন্য কিন্তু আরো অনেকে চেষ্টা করছে এখানের মধ্যে। কিন্তু খাইবার পাস পার হয়ে আসা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল। মানে খাইবার পাস এটা তো ডেঞ্জারাস একটা জায়গা। হ্যাঁ, এই আর্যরা ওরা খাইবার পাস পাড়ি দিয়ে আফগানিস্তান হইয়া টইয়া এরা হচ্ছে এখানে চলে আসছে। এরা তারা এরা কতটা জানো চিন্তা করো, খাইবার পাস পার হয়ে আসছে মানে এরা অনেক জানো। এবং এরা অনেক উন্নত ছিল ওরা। এই আর্যরা ওরা আসছে মধ্য এশিয়া থেকে। মধ্য এশিয়া মানে কোথায়? মধ্য এশিয়া, ইরান, রাশিয়া, এই অঞ্চলটা। হ্যাঁ, এখন যেরকম আমরা ধরো রাশিয়া নামে আলাদা দেশ, ইরান নামে আলাদা দেশ, তখন তো আসলে এরকম ছিল না। বা ভারতবর্ষ পুরোটা একসাথে ছিল তখন, যে আলাদা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এরকম তো ছিল না এখানে। তাইলে এই আর্যরা এরা আসছিল এই এই চাকমা, ত্রিপুরা, আদিবাসী উপজাতি, ওটা আজকের টপিক। ওটা যখন জনসংখ্যা আসবে তখন হচ্ছে যে পড়াবো। হ্যাঁ, যখন তোমরা তৈমুর লোকের গল্পটা জানো? তৈমুর, তৈমুর হচ্ছে অনেক, সে অনেক যুদ্ধ মধ্যে হইয়া তোমার হচ্ছে যে সে তো অনেক কিছু ইয়ে করছিল, জয়টা করছে। বাগদাদ এসে হারিয়ে গেছে। সে হারিয়ে গেছে আর এক মহিলার কাছে আসছে। তোমার হচ্ছে যে সে মানে গরিবের ফকিরের ভাব ধরছে আর কি। তো সে বলছে আমাকে খাবার দেন। তো মহিলার গরম ভাত দিছে, গরম ভাত দিছে ওরে। গরম ভাত দেওয়ার পরে সে হচ্ছে যে তোমার কি করছে, সে মাঝখানে হাত ঢুকাই দিচ্ছে, ওর হাত পুড়ে গেছে। মহিলা বলে তুমি তো তৈমুরের মতো বোকা, তুমি মাঝখান থেকে খাওয়া শুরু করছো কেন? আরে ভাই, একদিক থেকে শুরু করছে ইতিহাস, আমরা আস্তে 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 কি হো আমরা এভাবে এভাবে সবাই আমরা কভার করে ফেলবো। হ্যাঁ, আজকে যা পড়তেছি তাতে থাকবো, নাহলে মাথার মধ্যে গ্যাঞ্জাম লেগে যাবে।
আস্তে আস্তে সব পড়া শেষ হয়ে যাবে। ডিসিপ্লিন ডিসিপ্লিন মেনটেন করো, হ্যাঁ? আমার সাথে সাথে থাকো। তাহলে আর্যরা, ওরা আসছে কোথায়? মধ্য এশিয়া, ইরান, রাশিয়া থেকে। ওদের ধর্ম ছিল সনাতন ধর্ম। ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। ভাষা হচ্ছে ল্যাটিন, হিব্রু এবং জার্মান। এখন এই যে আর্যরা এখানে আসলো, আর্যরা এসে কি করছে? আর্যরা এসে এখানে যে জাতিগোষ্ঠী ছিল তাদের উপর আধিপত্য বিস্তার করছে। হুম? যেহেতু এরা উন্নততর সভ্যতা, তাহলে এদের উপরে আধিপত্য বিস্তার করছে এবং ওদের সাথে ওরা মিক্সও হয়ে গেছে। তাহলে এই যে সংকরায়ন হলো, আমাদের শুরু ছিল, আমাদের এখানে অস্ট্রিক ছিল, দ্রাবিড় ছিল, আবার আর্য আসলো, এদের মধ্যে মিক্স হয়ে গেল আমাদের এখন যে আমরা বাঙালি জাতি, এটা আসলে তোমার এরপর এখানে আরবরা আসছে, এখানের মধ্যে আরবরা আসছে, আরব রক্ত এখানে এসে মিশছে, হ্যাঁ, অনেক জাতিগোষ্ঠীর রক্ত মিশে আমরা একটা সংকর জাতি এখানের মধ্যে হচ্ছে যে বাঙালি হয়ে গেলাম, হ্যাঁ। অ্যানথ্রোপোলজিক্যালি কিন্তু বাংলা একটা প্রবলেমেটিক জাতি, হ্যাঁ। অ্যানথ্রোপোলজিক্যালি দেখবা যে কিছু প্রবলেম আছে বাংলা জাতির মধ্যে। তো দেখবো সবসময় এরা খুব বিশৃঙ্খল থাকে, এরা খুব মানে এরা কখনো মানে শৃঙ্খলার মতো থাকতে পারে না, এরা সবসময় বিশৃঙ্খল থাকে, এরা সবসময় গ্যাঞ্জাম করে এরা এখানের মধ্যে। এবং এই জনপদে যে গ্যাঞ্জামের উদ্ভব কখন থেকে, এটা তোমরা এখানের মধ্যে পড়বা, হ্যাঁ। এই গ্যাঞ্জামের উদ্ভব কিন্তু এখন থেকে না, এখানে অনেক আগে থেকে এই জনপদ লয়ে গ্যাঞ্জাম এখানের মধ্যে, সেই গ্যাঞ্জামগুলো আস্তে আস্তে আমরা জানবো, হ্যাঁ? তো চলো, সেই গ্যাঞ্জাম সম্পর্কে জানার আগে আমরা আগে জেনে নিই বাংলাদেশের এখানের মধ্যে প্রাচীন জনপদ কি কি ছিল। এখন যেরকম বাংলাদেশ, ভারত, পাকিস্তান আলাদা আলাদা দেশ, তখন আলাদা দেশ ছিল না। এখানে বাংলাদেশ নামে আলাদা কোনো দেশ ছিল না। তখন ছিল এরকম আলাদা কিছু জনপদ ছিল এখানের মধ্যে। তো সেই জনপদের গুলো তোমরা ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছ। এখানে আগে মাথার মধ্যে রাখো যে তুমি জাস্ট লোকেশন গুলো একটু মাথার মধ্যে একটু ঢুকাও, হ্যাঁ? যে জাস্ট একটু ব্রেন ম্যাপিং করো। দেখো তো এখানের মধ্যে যে হরিকেল যে জায়গাটা, এটা বাংলাদেশের কোন জায়গার মধ্যে পড়ে? তুমি কি কি মনে হচ্ছে এখানের মধ্যে? এটা চট্টগ্রাম, তাই না? এদিক দিয়ে তো সিলেট। সিলেট, সিলেটের এই যে করিমগঞ্জ জায়গাটা অবশ্যই ভারতের বাগে পড়ে গেছে এখন, না? তাহলে এই চিটাগাং এবং সিলেট পড়ে গেছে এখানের মধ্যে। এই সমতল জায়গাটা কি মনে হচ্ছে এখানের মধ্যে? এই জায়গার মধ্যে একটু এখানের মধ্যে কুমিল্লা আছে এখানের মধ্যে, তাই না? এই জায়গার মেইনলি কুমিল্লা, এখানের মধ্যে মেইনলি কুমিল্লা আছে, এখানে নোয়াখালীও আছে এখানের মধ্যে। Okay. এই যে বঙ্গ জায়গাটার কি আছে এখানের মধ্যে? বঙ্গ জায়গাটার মধ্যে তোমার এখানের মধ্যে বরিশাল আছে, ফরিদপুর আছে, ঢাকার কিছু অংশ আছে, তাই না? Okay. এই যে পনেরো জায়গাটা দেখে কি মনে হয়? এটা এটা কোন কোন জায়গাটা এখানের মধ্যে বাংলাদেশের পনেরোটা? বগুড়া, তাই না? বগুড়া রাজশাহীর দিকে, এটা বোঝা যাচ্ছে বগুড়া রাজশাহীর দিকে। এই যে বরেন্দ্র, বরেন্দ্র এটা, এটা দেখতে বোঝা যাচ্ছে এটা উত্তরবঙ্গ। এর আরো অঞ্চলটা, এটা দেখে মনে হচ্ছে এটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে গেছে, তাই না? রারো, এটা পশ্চিমবঙ্গ পড়ছে, এই যে রারো পশ্চিমবঙ্গে পড়ে গেছে। রারো, গৌর, এটাও বাংলাদেশের মধ্যে পড়ে নাই, এটাও পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে গেছে, তাই না? ওকে, তাহলে ম্যাপটা আশা করি মাথার মধ্যে একটু একটু ঢুকছে এখানের মধ্যে, স্টেপ বাই স্টেপ তুমি এখানে মনে রাখো। চাঁপানবাবগঞ্জের পাশে, চাঁপানবাবগঞ্জের পাশে যেখানে চাপাই, এই যে এই জায়গা দিলে চাপাই, এই দিক দিয়ে গৌর, জাস্ট মাথার মধ্যে একটু ঢুকাইছো, ম্যাপটা একটু ঢুকাইছো। অ্যানাটমি পড়ো না? অ্যানাটমি পড়লে আমরা কি আগে আমরা ফিগারটা দেখি, ফিগার মাথার মধ্যে ঢুকাই, তাহলে ফিগারটা মাথার মধ্যে একটু ঢুকাইলাম। তারপরে এখানে প্রত্যেক জনপদের উপরে তুমি পরীক্ষা আসার মতো কিছু তথ্য আমরা এখানের মধ্যে জানবো, চলো। প্রথম আসো বঙ্গ। বঙ্গ এখানের মধ্যে কি কি অঞ্চল? এখানের মধ্যে বৃহত্তর ঢাকা। তারপর তোমার হচ্ছে যে এখানে এই ম্যাপটা কিন্তু গুগল থেকে নেওয়া, এই ম্যাপটা কিন্তু এখন যে কারেন্ট তোমার হচ্ছে একজ্যাক্ট ম্যাপের সাথে মিলালে হবে না, এই জন্য হবে না, কারণ এখন আমরা যে যে জেলা সিস্টেম যেটা, আগে তো এরকম জেলা সিস্টেম ঠিক এইভাবে ছিল না। যেমন তুমি যদি কোনো লোককে যদি বলো যে আপনার বাড়ি মনে হয় নোয়াখালী, সে বলবে না আমার বাড়ি ফেনী। বা ফেনী আর নোয়াখালী কোনো পার্থক্য আছে? আবার ধরো যদি আপনার বাড়িতে নোয়াখালী, বলবেন আমার বাড়ি লক্ষ্মীপুর। ওই লক্ষ্মীপুর নোয়াখালী কোনো পার্থক্য আছে? নোয়াখালী মানে তো লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর মানে তো নোয়াখালী, এগুলো তো মানে ফেনী লক্ষ্মীপুর সবই তো তোমার হচ্ছে যে নোয়াখালী, হ্যাঁ। আবার ধরো মিরসরাই, চট্টগ্রামের মিরসরাই হচ্ছে মানে ছিল ওরা মূলত নোয়াখালীর, ওরা বলে যে আমরা চট্টগ্রামের, আমরা মিরসরাইয়ের, ওরা আসলে নোয়াখালীর। আবার ধরো তোমার হচ্ছে যে নাঙ্গলকোটের মানুষ এটা নোয়াখালী কয় না, আমরা তো কুমিল্লার নাঙ্গলকোট, ওটা আসলে নোয়াখালী। এখন যেরকম জেলা সিস্টেমটি এইভাবে তো তোমার হচ্ছে যে এক্স্যাক্টলি এরকম তো ছিল না আগে। এই জন্য তুমি এখন ম্যাপের সাথে হুবহু মিলাতে পারবে না, ক্লিয়ার? তুমি এখন ম্যাপের সাথে একদম হুবহু মিলবে না তোমার। তাইলে আর এই ম্যাপগুলো গুগল থেকে নেওয়া, তো এখানের মধ্যে ময়মনসিংহটা ঠিক মতো ময়মনসিংহ তো এই জায়গার মধ্যে একটু না পুরোপুরি কাভার হয় নাই। তো বঙ্গের মধ্যে এখানের মধ্যে বৃহত্তর ঢাকা ছিল, এখানে ময়মনসিংহ ছিল, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী। মাথার মধ্যে ঢুকাবা বঙ্গ কোন জায়গায় পড়ছে, আচ্ছা বঙ্গ, বঙ্গ এই জায়গার মধ্যে পড়ছে। তাহলে এখানের মধ্যে বরিশাল, পটুয়াখালী আছে, হ্যাঁ, ফরিদপুর আছে, ফরিদপুর আছে, এখানে একটু ময়মনসিংহ আছে, হ্যাঁ, ঢাকা আছে, তাহলে পুরোটা হলো বঙ্গ। এটা আয়তনে বৃহত্তম এবং স্বাধীন জনপদ, মাথায় রাখো কিন্তু, আয়তন বৃহত্তম স্বাধীন জনপদ। শোনো, তোমরা অনেকে বুঝতেছো না, ভাবতেছো আমি এখানের মধ্যে বেহুদা কথা বলতেছি, এগুলো বেহুদা কথা না। এই যারা আগে প্রিলি দিছো, এখানে যে যে কথাগুলো বলছে এগুলা কত কোটি স্টার তুমি দিবে? এগুলা এগুলো ইনফিনিটি স্টার কিনা কথাবার্তাগুলো।
এগুলো ইনফিনিটি স্টার। যারা প্রথম প্রিলির প্রস্তুতি নিচ্ছ, এগুলো ইনফিনিটি, এগুলোই পরীক্ষা আসবে। এখানে এখানে কোনো আজারে কোনো কথা নেই, কিছু নাই, তোমরা মনোযোগ দিয়ে শুনো একটু। এগুলোই পরীক্ষা আসবে। এখানে আমি কোনো কিস্তা কাহিনী পড়াবো না, আমার তো কিস্তা কাহিনী পড়ার কোনো টাইম নাই এখানের মধ্যে। কারণ তোমাকে আমি এখানে প্রিলি পাস করাইতে আসছি, তোমাকে ইতিহাসবিদ আমি কেমনে বানাবো? 1 ঘন্টার মধ্যে ইতিহাসবিদ বানানো সম্ভব না। মনোযোগ দিয়ে ক্লাস করে, এখানে এগুলো পরীক্ষা আসবে, এগুলো আছে পরীক্ষায়, হুবহু এগুলো আসবে। মনোযোগ দাও। তাহলে বঙ্গ এটা দুটো ভাগে ভাগ। একটা হচ্ছে পদ্মার উত্তর পার, একটা হলো পদ্মার দক্ষিণ পার। দক্ষিণ পাড়টা কোনটা? দক্ষিণ পাড়টা হচ্ছে তোমার এই যে ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী। হ্যাঁ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, এগুলো হচ্ছে পদ্মার দক্ষিণ পাড়ে। হ্যাঁ, এর নাম ছিল নাব্য। হ্যাঁ, এদের রাজধানী ছিল বরিশাল। রাজধানী ছিল বরিশাল। তবে বরিশালটা, যাহা বরিশাল তাহাই চন্দ্রদ্বীপ। কেন চন্দ্রদ্বীপ? কারণ রাজা ত্রৈলোক্য চন্দ্র নাম অনুসারে বরিশাল একসময় চন্দ্রদ্বীপ নামেও পরিচিত ছিল। ওকে, তারপরে দেখো, পদ্মার উত্তর পারে আসো, এবার মুন্সিগঞ্জের পারে পারে চলে আসো। পদ্মার ব্রিজ গেছো না তোমরা? পদ্মা ব্রিজে, তাহলে এখন আসো, আমরা এখন উত্তর পারে আসি। তাহলে উত্তর পারে কি আছে? মুন্সিগঞ্জ আছে, ঢাকা ময়মনসিংহ আছে। ঢাকা ময়মনসিংহ, নারায়ণগঞ্জ আছে এখানের মধ্যে। এই এলাকাটা ছিল বিক্রমপুর নামে পরিচিত ছিল। এলাকাটা ছিল বিক্রমপুর, এবং এদের রাজধানী ছিল বিক্রমপুর, এখন যেটা মুন্সিগঞ্জ নামে পরিচিত। ওকে, তাহলে বঙ্গের মধ্যে দুইটা এলাকা পেয়ে গেলাম, একটা বিক্রমপুর, একটা হচ্ছে নাব্য। নাব্যর রাজধানী ছিল বরিশালে, আর বিক্রমপুরের রাজধানী বিক্রমপুরে ছিল। এখানের মধ্যে এই ম্যাপটা একটু হালকা করে এখানের মধ্যে খেয়াল করো, এখানে কিছু লোকেশন তোমাদের এখানের মধ্যে দেখাই। হ্যাঁ, একটা ব্যাপার খেয়াল করো, এখানের মধ্যে আমাদের এই গঙ্গা নদী আসছে, গঙ্গা নদী, এই যে গঙ্গা নদী আসছে। এই গঙ্গা নদী এখানের মধ্যে বাংলাদেশে যখন ঢুকতেছে, এখান দিয়ে ঢুকতেছে বাংলাদেশে, একটা পার্ট হয়ে গেছে এখানে পদ্মা নামে এইদিকে চলে আসছে। এই পদ্মা নামে এইদিকে চলে আসছে। আরেকটা এখানের মধ্যে ভাগীরথী হইয়া, দেখো এই বাংলাদেশের বর্ডার ঘেঁষে ভাগীরথী হয়ে আসছে। ওকে, তাহলে এই গঙ্গা নদীটা বাংলাদেশে ঢুকে কি হয়ে গেছে, নাম হয়ে গেছে, এটার নাম কি হয়ে গেছে? পদ্মা। এই পদ্মা এদিক থেকে মেঘনা, এখানের মধ্যে মেঘনা নামে তো বঙ্গোপসাগরে পতিত হয়েছে। হ্যাঁ? এই আমাদের বাড়ি হলো এখানে, এই সন্দ্বীপ, এটা হচ্ছে আমাদের বাড়ি এখানে, এটা হচ্ছে আমাদের বাড়ি। ওকে, তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে রারো, আচ্ছা দেখো ম্যাপের মধ্যে নিচেরটা হলো দক্ষিণ, নিচেরটা দক্ষিণ, উপরটা হচ্ছে উত্তর, বামে হচ্ছে পশ্চিম, ডানে হচ্ছে পূর্ব। এখন আমি যদি তোমাকে বলি যে রারো অঞ্চলটা ভাগীরথী নদীর কোন কোন পারে, পশ্চিম নাকি পূর্ব? যদি আমি বলি যে রারো অঞ্চলটা এটা ভাগীরথী নদীর পশ্চিম নাকি পূর্ব, এটা তাহলে পশ্চিম। তুমি আইডিয়া করতে পারলে এখানের মধ্যে। আমি যদি বলি এখানের মধ্যে যে তোমার এই যে আমাদের মেঘনার মোহনাই, মোহনাই যে এলাকাগুলো, এলাকাটা তুমি মোহনায় দিতে চাও, এখানের মধ্যে তুমি নোয়াখালী, এই যে বৃহত্তর নোয়াখালী অঞ্চলটা, তারপরে এখানে সমতল এলাকাটা তুমি কি কি করবে, এখানের মধ্যে তুমি মোহনার মধ্যে দিয়ে দিবা, রাইট? ওকে, যদি বলি এখানের মধ্যে এই যে মেঘনা আর ভাগীরথীর মাঝখানে যেটা আছে এটা কি? যদি বলি মেঘনা মানে পদ্মা, এই যে পদ্মা আছে, এখান দিয়ে পদ্মা আসে এখানে মেঘনার সাথে জোড়া লাগছে, এখানে আসে জোড়া লাগছে মেঘনার সাথে। হ্যাঁ, এই যদি বলি এই যে পদ্মা তীরবর্তী এবং ভাগীরথীর মাঝখান দিয়ে যেটা আছে এটা হলো বঙ্গ, এটা হচ্ছে বঙ্গ। হুম? তাহলে এইভাবে তোমার পরীক্ষা তুমি আনসার করতে পারবা। দেখো এখানে একটা ফোঁটা আছে, এই ফোঁটার নাম হলো তাম্রলিপ্ত। এটা হলো তাম্রলিপ্ত, এটা এই তাম্রলিপ্ত জায়গাটা পড়বো একটু, এটা আমাদের একটু পড়তে পড়তে হবে, তাম্রলিপ্ত। হ্যাঁ, এটা আমরা আমরা আসবো। তাহলে দেখো এখানে কি আছে, পোর্ট আছে, এখানে এখানে সমুদ্র আছে না, তাহলে তাম্রলিপ্তের মধ্যে পোর্ট আছে। তাহলে এটা এটা পুরাতন পোর্টের জন্য বিখ্যাত ছিল। হ্যাঁ, চলো আমরা এখন বাকি অংশ কন্টিনিউ করি। তো বঙ্গের মধ্যে আমরা বলছিলাম যে আমাদের যে এলাকা ছিল নাব্য, এবং সেখানের মধ্যে আমাদের বরিশাল অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। বরিশালটা সে মূলত চন্দ্রদ্বীপ পরিচিত ছিল রাজা ত্রৈলোক্য চন্দ্রের নাম অনুসারে। তাহলে চন্দ্রদ্বীপের আন্ডারে বা বরিশাল আন্ডারে কি কি ছিল? বরিশাল, এখন যে বরিশালটা দেখি, বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, খুলনা এবং গোপালগঞ্জ, এটা পুরোটাই আমাদের চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত। চন্দ্রদ্বীপ নিচে আবার বঙ্গের অন্তর্ভুক্ত। বঙ্গকে আমরা দুটা ভাগে ভাগ করছিলাম। আসলে এই যে বঙ্গ যে শব্দটা আমরা ব্যবহার করি, বঙ্গ শব্দটা প্রথম আমরা কোথায় পাইছি? এটা ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক নামক গ্রন্থে প্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। তাহলে আমাদের প্রথম এলাকা পড়ে ফেলছি আমরা। আমরা হচ্ছে যে এই বঙ্গ এলাকাটা আমরা এখানের মধ্যে পেয়েছি। এই বঙ্গ আমাদের ডান। তো এই বঙ্গের সাথে তোমার হচ্ছে লোকজন, চিটাগাংয়ের বাইরের লোকজনকে কি বলে? চিটাগাং বাইরের লোকজনকে বলে বঙ্গিয়া। তো ওই বঙ্গিয়ার এই বঙ্গিয়া আবার এক না, মানে চিটাগাংয়ের বাইরে সবাই হলো বঙ্গিয়া এখানে। তো এই যে এই বঙ্গিয়ার এই বঙ্গ, এটা হচ্ছে যে ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক নামক গ্রন্থের এই বঙ্গ। এখন আমরা চলে আসবো দ্বিতীয় স্বাধীন রাজ্য গৌড়। এইখান থেকে তুমি চিন্তা করো, ম্যাপের মধ্যে দেখো, তুমি চিন্তা করো এটা কোন লোকেশনের মধ্যে আছে, এটা হ্যাঁ, এটা কোন লোকেশনে?
খুলনা, খুলনা বঙ্গের মধ্যে পড়ছে। এখন আসো আমরা একটু গরুর দিকে আমরা চলে যাই। এখন গরুর মধ্যে নর্মাল ম্যাপটা চিন্তা করে দেখি, এখানের মধ্যে এইখান দিয়ে আছে চাপাই, এখান দিয়ে আছে চাপাই। তাইলে চাপাই এবং চাপার পশ্চিমে যে এলাকাটা, ওটা হচ্ছে গৌড়। চাপাই এবং চাপার পশ্চিমে যে এলাকাগুলো, কোন চাপার পশ্চিমে কি আছে, চাপার লোকে কি কি আছে, চাপার লোকে ভারতের মুর্শিদাবাদ আছে, মুর্শিদাবাদ এখান দিয়ে আছে, মালদহ আছে, বীরভূম আছে, বর্ধমান আছে, নদী আছে, হ্যাঁ? নদী একটু এদিকে, নদী একটু এদিকে। তাইলে গৌড় হচ্ছে দ্বিতীয় স্বাধীন রাজ্য। আমাদের বাংলাদেশের পার্টে পড়ছে হচ্ছে তোমার চাপাই, আর এখন ভারতের পার্টে পড়ছে তোমার মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদী এবং মালদহ। এখন যেটা পশ্চিমবঙ্গে, এটা কিন্তু বাংলাদেশের পার্টে পড়ার কথা ছিল, কিন্তু জওয়াহরলাল নেহরু এবং তোমার জিন্নাহ, হ্যাঁ, এই দুজনের কারণে কিন্তু পশ্চিমবঙ্গ যেটা, এটা কিন্তু তোমার বাংলাদেশ হয় না, নাহলে ওটা কিন্তু আসাম, পশ্চিমবঙ্গে এবং আমাদের পূর্ব বাংলা, এটা পুরোটা মিলে বাংলাদেশ হওয়ার কথা ছিল, কিন্তু জওয়াহরলাল নেহরু এবং তোমার জিন্নাহ ওদের দুজনের এটা হয় নাই। আমরা দেখি যে এখানের মধ্যে এই গৌড়ের প্রথম ধারণা কোথায় পাওয়া গেছে, যেরকম বঙ্গের প্রথম ধারণা পাওয়া গেছে আমরা ঐতরারণ্য গ্রন্থে। এই গৌড় যে এলাকাটা, এটা প্রথম ধারণা পাওয়া গেছিল পাণিনি নামক একজন ব্যাকরণবিদের গ্রন্থে। হুম? নেহেরু খুব ঝামেলা করছিল, নাহলে আমরা তো আমরা ওখানে তোমার হচ্ছে যে কলকাতা ঘুরতে ঘুরতে যাইতে পারতাম, অনেক মজা হতো না? ওকে। এই গৌড়ের রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ কোনটা, বর্তমানে যেটা মুর্শিদাবাদ, ওটাই কর্ণ সুবর্ণ। তাহলে গৌড় দ্বিতীয় স্বাধীন রাজ্য, রাজধানী কর্ণ সুবর্ণ, যেটা বর্তমানে মুর্শিদাবাদ নামে পরিচিত। এখন গৌড় সম্পর্কে আমরা কিছু অতিরিক্ত তথ্য জানি। এই গৌড় এলাকাটা একজন শাসক এটা শাসন করছে। সেই স্বাধীন পরবর্তীর নাম হচ্ছে, বা স্বাধীন সে রাজার নাম হচ্ছে শশাঙ্ক। শশাঙ্ক আমরা পড়বো। এই গরুর লোক, এরা হচ্ছে যে ওরা শিল্পে এবং কৃষিজাত দ্রব্যে, এরা উৎপাদনে এরা অনেক উন্নত ছিল। বৈয়াকরণিক, রাইট, পানিনি বৈয়াকরণিক। তো এই গৌড়ের শিল্প এবং কৃষিজাত দ্রব্যের উল্লেখ কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যে উল্লেখ আছে, যে এরা কিভাবে ওদের শিল্প উৎপাদন এবং কৃষিজাত দ্রব্যকে উৎপাদন করতো। কৌটিল্যের অর্থশাস্ত্র, কৌটিল্যকে আমরা পড়বো সামনে। আর এদের যে বিলাস বসনে পরিচয়, এরা খুবই তোমার পশ ছিল আর কি একটু, হ্যাঁ। তো এদের বিলাস বসনের পরিচয় পাওয়া যায় বাদশায়নের গ্রন্থে। এই বাদশায়নকে তোমরা অনেকে চিনো। আর বাদশাহ সম্পর্কে আমি বেশি কিছু বলতে হচ্ছে যে চাচ্ছি না। অনেকে চিনো তাই না? কারা কারা চিনো বাদশাহকে? অনেকে চিনো বাদশাহকে। হুম। এখানে তোমরা যে অনেকে যদি বলে যে ভাই আপনি এখানে সাধারণ জ্ঞানের ক্লাস আসে, আপনি হচ্ছে যে বাদশাহনের কথা কেন বলতেছেন আপনি? বাদশাহকে যারা 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 বাদশাহ যাদের প্রিয় রাইটার, তুমি আগে থেকে নষ্ট হয়ে গেছো, আমি তোমার নষ্ট করি নাই, হ্যাঁ। তুমি আগে থেকে নষ্ট হয়ে গেছো, সো এটা আমার কোনো অবদান এখানে, অবদান নাই, তুমি তো চিনোই আগে থেকে। আর এ গৌড় মুসলিম যুগে এটা ছিল মূলত মালদা জেলার লক্ষণাবতী। আর পরবর্তীতে গৌরব, এটা মূলত এটা সমগ্র বাংলাকে এটা বোঝানো হইতো। তবে লক্ষণাবতী আর আমরা সামনে লক্ষণাবতী আমরা বিভিন্ন নামে দেখবো, লখনৌতি নামও আমরা দেখবো, লক্ষণাবতী ও লখনৌতি ভিন্ন ভিন্ন নাম আমরা দেখবো। এই জায়গাগুলো অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করা আছে, দুইটা জায়গায় সেম, লক্ষণাবতী এবং লখনৌতি দুইটা সেম জায়গা, আমরা কনফিউজ হয়েছে ভাই এক বইতে এক এক রকম লেখছে। সাউন্ড প্রবলেম, এই সাউন্ড কি ঠিক আছে? একজনের সাউন্ড যদি ঠিক থাকে তাহলে আমার দিক থেকে ঠিক আছে। তোমাদের যদি একজনের সাউন্ড ঠিক থাকে তাহলে আমার দিক থেকে সাউন্ড ওকে, হ্যাঁ। সেক্ষেত্রে তোমাদের যাদের প্রবলেম, কারণ আমাদের যদি সাউন্ড প্রবলেম থাকতো তাহলে সবার সাউন্ড প্রবলেম হবে, হ্যাঁ। ওকে। তাহলে আমরা হচ্ছে যে বঙ্গ পড়ে ফেলছি, গৌড় পড়ে ফেলছি। এখন চলো আমরা একটু বগুড়াতে আসি। পুনর, তাহলে পুনর এখানের মধ্যে ম্যাপের মধ্যে বোঝা যাচ্ছে এই জায়গার মধ্যে বগুড়া আছে, রাজশাহী আছে, আর এই দিক থেকে রংপুর দিনাজপুরের কিছু এলাকা আছে। আমি আবার বলি, এই ম্যাপটা এখন বর্তমান বাংলাদেশের ম্যাপের সাথে হুবহু তোমার মিলবে না। কেন মিলবে না? কারণ হচ্ছে যে এটা তো প্রাচীনকালের যে আমার বাউন্ডারি, এই বাউন্ডারির সাথে এখনকার বাউন্ডারি মিল নাই, হ্যাঁ। তো এই পুনর, এটা ছিল প্রাচীন তোমার বগুড়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর অঞ্চল, এবং এটা বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ। প্রথম স্বাধীন জনপদ কোনটা বলো তো? প্রথম স্বাধীন জনপদ কোনটা এখানে? প্রথম স্বাধীন জনপদ কোনটা? বঙ্গ। বঙ্গ। দ্বিতীয় স্বাধীন জনপদ কোনটা? দ্বিতীয় স্বাধীন জনপদ কোনটা? গৌড়। আর 3 নম্বর স্বাধীন জনপদ কোনটা? 3 নম্বর স্বাধীন জনপদ কোনটা? আমি কইছি কোথাও 3 নম্বর স্বাধীন জনপদ কোন? এই এই ধরনের কথা কথায় আমি বলছি যে এটা 3 নম্বর স্বাধীন জনপদ, খান বাজি কাই পুনর, এই ধরনের কথা আমি তো বলি নাই 3 নম্বর। আমি বলছি বঙ্গ আর গৌড়ের কথা। তো সামনে আমরা শুধু বঙ্গ এবং গৌড়ের কথা নিয়ে আলোচনা করবো আমরা। এই বঙ্গ আর গৌড়টাই পুরো এক হয়ে তোমার পুরো বাংলা নাম ধারণ করছিল। আমরা 3 নম্বর স্বাধীন তো বলি না এখানের মধ্যে। পুনর হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ।
এদের রাজধানী ছিল তোমার হচ্ছে যে পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। যাহাই পুণ্ড্রনগর তাহাই পুণ্ড্রবর্ধন। হ্যাঁ, সুতরাং ভিন্ন ভিন্ন নাম দেখে তুমি কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। যাহা পুণ্ড্রনগর তাহাই পুণ্ড্রবর্ধন, এটা বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত। এবং এটা ছিল অত্যন্ত সমৃদ্ধ জনপদ ছিল বগুড়া। তো এখানের মধ্যে এদের এই যে পুণ্ড্রনগর, এটা কিছু ধ্বংসাবশেষ আমরা হচ্ছে যে পাইছি। এটা বগুড়া হতে 7 মাইল দূরে মহাস্থানগড়। এটা হচ্ছে প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর ধ্বংস বলে পণ্ডিতরা অনুমান করেন। এবং এটা ছিল সবচেয়ে সমৃদ্ধ সম্পদ। এবং এখানে হচ্ছে পাথরের চাকরিতে খোদাই করা সম্ভবত সবচেয়ে প্রাচীন শিলালিপি এখানে পাওয়া গেছে। নিহাল রহমান এলাকা, ঠিক আছে, তোমার এলাকা আমরা একটু পরে আমরা ঘুরতে যাব, আমরা একটু পরে এলাকা ভ্রমণ আমরা বের হবো। তাহলে আমরা হচ্ছে যে বঙ্গ পড়ে ফেললাম, গৌড় পড়ে ফেললাম, পুণ্ড্র পড়ে ফেললাম। এখন আমরা একটু বর্ধমান থেকে ঘুরে টুরে আসি। হ্যাঁ, আমাদের আমাদের হচ্ছে যে আহ, জাতীয় কবি নজরুল ইসলামের তার যে এলাকা, ওখান থেকে ঘুরে টুরে আসি, বর্ধমানে যাই। এই রাঢ় অঞ্চলটা এটা বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দক্ষিণ অংশে ছিল রাঢ়ার অবস্থান। তাহলে দেখো, আমাদের এখান এদিক দিয়ে আমাদের গঙ্গা নদী এসে এদিক দিয়ে পদ্মা হয়ে গেছে, এদিক দিয়ে পদ্মা হয়ে গেল এদিক দিয়ে। আর এই যে ব্রাঞ্চটা আসছে, এটা কি হয়ে গেল? এটা হলো ভাগীরথী। এই যে এটা ভাগীরথী। তাহলে ভাগীরথীর পশ্চিম তীরে রাঢ়। পরীক্ষা প্রশ্ন আসবে এরকম, রাঢ়ার অবস্থান কোথায়? ভাগীরথী নদীর পশ্চিম তীর, পূর্ব তীর, পদ্মার পূর্ব তীর, পদ্মার পশ্চিম তীর, এরকম ভাবে প্রশ্ন আসবে। তাহলে ভাগীরথীর পশ্চিম তীর মুখস্থ করা লাগবে না, তুমি এমনি মাথার মধ্যে রাখলে হবে। এর রাঢ়ের রাজধানী ছিল কোটি বর্ষ, বর্তমানে যেটা দক্ষিণ দিনাজপুর নামে পরিচিত। এর রাঢ়ের আরেকটা নাম ছিল শূন্য। তাহলে যাহা শূন্য তাহাই রাঢ়। এই যে আমাদের হচ্ছে যে এই যে তোমার এই গঙ্গা নদী আসছে, গঙ্গা নদী থেকে একটা আমাদের এখানে ঢুকে পদ্মা হয়েছে, আরেকটা ভাগীরথী হয়েছে। ওকে, তাহলে আমরা বঙ্গ পড়ে ফেললাম, গৌড় পড়ে ফেললাম, পুণ্ড্র পড়ে ফেললাম, এখন রাঢ় পড়ে ফেললাম। এখন আমরা একটু নোয়াখালীতে আসছি, নোয়াখালী এবং কুমিল্লাতে আসছি। দীর্ঘ বছর ওরা একটা বিভাগ জন্য আন্দোলন করতেছে। মেবি ওরা এবার মনে পেয়ে যাবে মনে হয়, যা মনে হচ্ছে। তো চলো আমরা এখন সমুদ্রটা চলে যাই। আচ্ছা, একটা একটা মজার ব্যাপার বলি। সেটা হচ্ছে যে বিদেশে বাংলা ভাষা হিসেবে তোমার, ধরো, ফরেনার যারা, ওরা বাংলাদেশের কোন ভাষা জানো তোমরা কি? মানে কোন ভাষাটা বেশি জানে এটা জানো? আমাদের এখানে কেরালার আমার অফিসে আমার এক আমার কলিগ, তো ও আসে আমার সাথে বলছে আমি তো বাংলা পারি। হ্যাঁ, আমি বাংলা হারি। আমি বলছি কি রে, ও এটা কোত্থেকে শিখলি এরকম? আমি তো বাংলা হারি। তো ও এসে আমার সাথে নোয়াখালী কথা বলতেছে। আমি ওকে বুঝলাম যে হচ্ছে যে বাংলাদেশের এখানে বিভিন্ন অঞ্চল আছে, বিভিন্ন অঞ্চল ভাষা বিভিন্ন রকমের, এটা হচ্ছে নোয়াখালীর ভাষা। ও বলতেছে না এটাই বাংলা। ও কয় কি এটাই বাংলা? কত তুমি এটা বলতেছো, এটা তো বাংলা না। হ্যাঁ, তোমাকে এগুলো কে বলছে? আমার বন্ধু ছিল একজন, ও আমাকে এগুলো শিখেছে। ও দেখি যে পরিষ্কার সে নোয়াখালী ভাষাটা যে পারে। আমি বুঝলাম নোয়াখালী ভাষা কিন্তু খুবই এটা জনপ্রিয় একটা ভাষা বিভিন্ন দেশে। বাইরে তুমি দেখবো অনেক জায়গায় অনেক বিদেশিরা কিন্তু নোয়াখালী পারে, অনেক বিদেশিরা। তা আসলে আমরা এখন এখানে সমতলে চলে আসি। এই সমতট এটা তাহলে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী এবং দেখো কুমিল্লার সাথে যে এলাকাটা, হ্যাঁ, কুমিল্লার সাথে যে এলাকাটা, এটা কিন্তু তোমরা জানো ত্রিপুরা। ত্রিপুরা কিন্তু কুমিল্লার সাথেই, তাই না? কমন বর্ডার শেয়ার করতেছে। তাহলে কুমিল্লা, নোয়াখালী এবং ত্রিপুরা এটা হচ্ছে সমতট। এখন এই লাইনটা একটু মাথার মধ্যে ঢুকাও। সেটা হচ্ছে যে এই সমতট এলাকাটা, এটা হচ্ছে আমরা এই যে গঙ্গা ভাগীরথী যে অববাহিকা, হ্যাঁ, এই যে গঙ্গা ভাগীরথীর অববাহিকা, এই যে গঙ্গা এখান দিয়ে ঢুকে পদ্মা হয়ে গেছে, হ্যাঁ, পদ্মা হয়ে গেছে হয়ে এখানে আমাদের মেঘনার সাথে মিলে গেছে। হ্যাঁ, এই যে আমাদের এই বিস্তৃত যে অঞ্চল মেঘনার মোহনা পর্যন্ত, গঙ্গা ভাগীরথীর পূর্ব দিক থেকে শুরু করে, গঙ্গা ভাগীরথীর পূর্ব দিক থেকে শুরু করে আমাদের মেঘনা মোহনা পর্যন্ত যদি আসি, এই বিস্তৃত অঞ্চল এটা সমতল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে এরকম, ইনফ্যাক্ট প্রশ্ন আসছিল মনে কোনো একটা পরীক্ষায়, যে হচ্ছে যে গঙ্গা ভাগীরথীর পূর্ব দিক থেকে মেঘনা মোহনা পর্যন্ত কোন অঞ্চল সমতল? এই স্লাইডের মধ্যে যতগুলো লাইন আছে, যতগুলো ওয়ার্ড আছে, প্রতিটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ। একটা ডট থাকলে ডটও মুখস্থ করে ফেলবা তুমি। এখান থেকে একটা ডট আছে ভাই, তুমি ডট মুখস্থ করে ফেলবে এখানে, পরীক্ষার জন্য ডটটা গুরুত্বপূর্ণ এখানে। তাহলে গঙ্গা ভাগীরথী পূর্ব দিক থেকে মেঘনার মোহনা পর্যন্ত কোন অঞ্চল সমতল? কালকে এটা কোশ্চেন দিব ডেইলি এক্সামের মধ্যে, তখন তুমি আটকে যাবা। এখানের মধ্যে সমতলের রাজধানী ছিল বড়কামতা, যেটা রোহিতগিরি নামে পরিচিত। তাহলে যাহা বড়কামতা তাহাই রোহিতগিরি। এটা কুমিল্লা থেকে 12 মাইল পশ্চিমে অবস্থিত। তাহলে সমতল পড়ে ফেললাম। আমরা চলো, এখন আমরা চলে আসি হরিকেল অঞ্চলে, যেটাকে আমরা বলতে পারি যে তোমার হচ্ছে যে আমরা আহ, পাহাড়ি যে অঞ্চলটা। তাহলে হরিকেল কোনটা? হরিকেল পাহাড়ি যে অঞ্চল। কোথায় পাহাড় আছে?
পার্বত্য সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। এটা হচ্ছে হরিকেল। তাহলে এই হরিকেল লোকেশনটা তুমি এখানের মধ্যে ম্যাপের মধ্যে দেখলে বুঝবো হরিকেল কোথায়, সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম। আমরা রিভিউ করবো। ব্রাহ্মণবাড়িয়া মানে তো কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া আলাদা কোনো কিছু আছে নাকি? ওকে ব্রাহ্মণবাড়িয়া আলাদা, ব্রাহ্মণবাড়িয়া মানে তো কুমিল্লা, কুমিল্লা না তোমরা কয় আমরা আলাদা একটা ব্রাহ্মণবাড়িয়া, তোমরা খালি মারামারি করো মিয়া। ব্রাহ্মণবাড়িয়া মানে তো কুমিল্লা, আগে তো এত জেলা ছিল না। ব্রাহ্মণবাড়িয়া মানে কুমিল্লা, হ্যাঁ। ফেনী মানে নোয়াখালী, লক্ষ্মীপুর মানে নোয়াখালী, চাঁদপুরও কুমিল্লা। চাঁদপুর কিছু অংশ নোয়াখালীর মধ্যে পড়ছে, চাঁদপুরও কুমিল্লা। ওকে, আমরা আসবো হচ্ছে এখন বরেন্দ্র। তাইলে আমরা 46 আসছিল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বঙ্গ পড়লাম, গৌর পড়লাম, রাঢ় পড়লাম, সমতট পড়লাম, হরিকেল পড়লাম, পুন্ড্র পড়লাম। এখন আমরা পড়বো বরেন্দ্র। তাহলে বরেন্দ্র এখানে ম্যাপের মধ্যে দেখলে বোঝা যাচ্ছে, আর লোকেশন মুখস্থ করা লাগবে না। এখানের মধ্যে রাজশাহী বিভাগের পশ্চিমের কিছু জায়গা পড়ছে, বগুড়া থেকে কিছু পড়ছে, রংপুর দিনাজপুরের কিছু অংশ পড়ছে। তাহলে এখানে রাজশাহীরও কিছু ভাগ আছে, বগুড়ার কিছু আছে, রংপুর দিনাজপুরের কিছু কিছু জিনিস আছে, হ্যাঁ। দেখো, এদিক থেকে ঢুকছে গঙ্গা। আর এই উত্তরবঙ্গের প্রধান নদী কোনটা বলো তো? এই উত্তরবঙ্গের প্রধান নদী কোনটা? উত্তরবঙ্গের প্রধান নদী কোনটা? মহানন্দা আছে, করতোয়া। এই পদ্মা কি উত্তরবঙ্গে নাকি? পদ্মা কি উত্তরবঙ্গে নাকি? পদ্মা উত্তরবঙ্গে নাকি? পদ্মা তো দক্ষিণবঙ্গের। তাই এই দিক দিয়ে দেখো, এই যে বরেন্দ্র অঞ্চলের এখানে প্রধান যে নদী এখানের মধ্যে, এই দেখো করতো এখান দিয়ে আসছে। হুম, ওকে। তিস্তা করতো অববাহিকা যেটা, হ্যাঁ, তিস্তা করতোয়া যেটা, রাইট, তিস্তা করতোয়া যেটা তোমার পদ্মা তো এই এলাকার মধ্যে, পদ্মা তো পদ্মা দক্ষিণবঙ্গের জন্য, হ্যাঁ। ওকে, তিস্তা করতোয়া। তাইলে এই যে তিস্তা করতোয়া অববাহিকা এদিক দিয়ে এদিক দিয়া, এবং এদিক দিয়ে হচ্ছে আমাদের ঢুকছে কি, ঢুকছে আমাদের গঙ্গা। তাহলে যদি বলা হয় যে এই যে গঙ্গার করতার মাঝখানে যে এলাকাটা কোন অঞ্চল, এটা হলো বরেন্দ্র। তাহলে প্রশ্ন আসবে যে গঙ্গা করতার মধ্যবর্তী অঞ্চল কি নামে পরিচিত ছিল, হ্যাঁ। অপশন বঙ্গ, বরেন্দ্র, পুন্ড্র, হরিকেল, এরকম। উত্তর হচ্ছে বরেন্দ্র। তাহলে এদিক দিয়ে আসছে এখানে করতোয়া, এদিক দিয়ে আসছে হচ্ছে যে তোমার গঙ্গা। ব্রহ্মপুত্রের কোর্স কিন্তু চেঞ্জ হয়েছে ভূমিকম্পের মানে ব্রহ্মপুত্রের কিন্তু কোর্স অনেক চেঞ্জ হয়ে গেছে। ইনফ্যাক্ট বাংলাদেশে অনেক নদীর কোর্স চেঞ্জ হয়েছে, হ্যাঁ, প্রবল ভূমিকম্পের কারণে। তাহলে এই বরেন্দ্র ওরা আসলে নিজেরা স্বাধীন কোনো কিছু ছিল না, ওরা পুণ্ডের অংশ ছিল। এবং ওদের মাটির যে বৈশিষ্ট্যের কারণে এটা শক্ত মাটি জনপদ নামেও পরিচিত। তাহলে আমাদের বরেন্দ্র পড়ে ফেললাম। আর সিলেট, এটা প্রাচীন কাল থেকে শ্রীহট্ট নামে ডাকা হইতো। আমরা ম্যাপের মধ্যে খুব ছোট্ট একটা ডট তোমাদেরকে আমি দেখাই, হ্যাঁ। সে ডটটা দেখাচ্ছিলাম আমরা তাম্রলিপ্ত নামক একটা এলাকা, যেখানের মধ্যে তোমার হচ্ছে যে বন্দর ছিল, নৌবাণিজ্য কেন্দ্র ছিল। এখন তাম্রলিপ্তের অবস্থানটা কোথায়, এটার মধ্যে ইতিহাসবিদদের মধ্যে একটু বিতর্ক আছে। কেউ কেউ বলছিল এটা হরিকেলের উত্তরে, কিন্তু আমরা এখন জানি এটা আসলে হরিকেলের উত্তরে না, এটা ধারণা করা হয়েছে হরিকেলের উত্তরে। এবং আমাদের যে নবম দশম শ্রেণী এবং আমাদের মাধ্যমিক যে ইতিহাসের বই, সেখানে কোথাও কোথাও হরিকেলের উত্তরে এখানের মধ্যে উল্লেখ করছে, আমাদের মাধ্যমিকের বইয়ের মধ্যে। ডটটা আরেকবার দেখাইতাম, মাধ্যমিকের বইয়ের মধ্যে হরিকেলের উত্তরে লেখছে এখানের মধ্যে, হ্যাঁ। কিছু কিছু ইতিহাসবিদ মনে করছে এটা হরিকেলের এখানে ছিল, এই যে তাম্রলিপ্ত, এই যে তাম্রলিপ্ত, হ্যাঁ, এই তাম্রলিপ্ত এখানের মধ্যে। কেউ কেউ বলছে এটা হরিকেলের উত্তর অবস্থিত, কিন্তু আসলে এটা হরিকেলের দিকের না। এই তাম্রলিপ্ত এলাকাটা ছিল বর্তমান মেদিনীপুর জেলার তমলুক। এটা তাম্রলিপ্ত নামে ইতিহাসবিদরা এখন একমত হয়েছে। এবং এটা ছিল গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য কেন্দ্র। আর সপ্তম শতক হইতে এটা দণ্ডভুক্তি নামেও পরিচিত হতে থাকে। তাহলে তাম্রলিপ্তের অপর নাম কি? তাম্রলিপ্তের অপর নাম হচ্ছে দণ্ডভুক্তি। প্রশ্ন আসতে পারে তাম্রলিপ্ত কি? এটা একটা প্রাচীন নৌবন্দর, হ্যাঁ? তো চলো আমরা এতক্ষণ যা পড়লাম এবার একটু আমরা রিভিউ করে আসি। আমরা ক্লাসের প্রথমে আমরা শুরু করছিলাম বাঙালি জাতির উদ্ভব নিয়ে। আমরা বলছিলাম যেখানে আর্যরা আসার আগে একরকম জনগোষ্ঠী, আর্যরা আসার পর আরেক রকম অবস্থা। আর্যরা আসার আগে এখানে 4 ধরনের জনগোষ্ঠী ছিল: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোটচিনীয়। আমার সাথে সাথে রিভিশন দিয়ে চেষ্টা করো, আমার সাথে সাথে মাথার মধ্যে ঢুকে ফেলো, যাতে করে তোমাকে আর পড়তে না হয়, যাতে করে শুধুমাত্র তুমি একটু স্লাইড দেখলে হচ্ছে যে তোমার হয়ে যায়, হ্যাঁ। ক্লাসের মধ্যে তুমি যদি 50-60% যদি পড়াটা শেষ করে ফেলতে পারো, পড়ার টেনশন কম। ওকে, সাথে সাথে শেষ করে ফেলো। তা নেগ্রিটো হচ্ছে এখানে আমাদের এদের প্রথম জনগোষ্ঠীর নাম। এদের বংশধর হচ্ছে ভিল, সাঁওতাল, হাঁড়ি এবং মুন্ডা। আদি নিবাস কোথায়? যশোর, সুন্দরবন, ময়মনসিংহের দিকে। আর এরপরে এখানে আসছে অস্ট্রিকরা। কোত্থেকে আসছে? ইন্দোচীন থেকে আসছে। ওদের কি অবদান? ওরা এখানে আইসা প্রথমত নেগ্রিটোদের পরাজিত করছে এবং ওরা এখানে কৃষিকাজ শুরু করছে এবং লাঙ্গলের ব্যবহার ওরা প্রথম এখানের মধ্যে উদ্ভব করে। আর এই অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়, এবং এদেরকে নিষাদ জাতিগোষ্ঠী নামেও ডাকা হয়।
নিষাদ ওদেরকে আসলে প্রশংসা নাকি গালি? আর্যরা ওদেরকে আসলে গালি হিসেবে বলতো নিষাদ, তোমরা হচ্ছে নিষাদ, তোমরা হচ্ছে বেদ, তোমরা হচ্ছে চন্ডাল, হ্যাঁ, তোমরা হচ্ছে যে মাছ খাও, হ্যাঁ, ওদের গালি হিসেবে ব্যবহার করতো নিষাদ। তো এখন এখানের মধ্যে আমরা হচ্ছে যে অস্ট্রিকের পরে আমরা চলে আসছিলাম তোমার হচ্ছে যে দক্ষিণ ভারতের একটা আদি অধিবাসী, যারা ছিল দ্রাবিড়, এবং ওরা সিন্ধু সভ্যতা সৃষ্টি করছে। তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে গেস করতে পারি তারা নিশ্চয় দ্রাবিড়রা এখানে ওরা নগর সভ্যতা সৃষ্টি করছে এখানের মধ্যে, হ্যাঁ? এবং ওদের আদি নিবাস ভূমধ্যসাগর অঞ্চল। আচ্ছা, একজন একটা ভালো জিনিস করছে, বলছে ক্লাসের শেষে কাহুত আছে কিনা। আচ্ছা, আমি আসলে মনে ছিল না যে ক্লাসের শেষে কাহুত রাখলে কি ভালো হয়, মানে ক্লাসের শেষে কাহুত রাখলে ভালো হয়। নিষেধ মানিয়েছে বেদ, বেদ চন্ডাল। ঠিক আছে, যাও, আমি নেক্সট ক্লাস থেকে তোমার হচ্ছে যে আমরা একটা কাহুতে রাখবো। ওকে, ঠিক আছে। টাকা দিতে হবে কাহুত, কাহুত খিলা কি টাকা দেওয়া লাগবে? হ্যাঁ, বলে কি? আচ্ছা, ঠিক আছে। একজন আমার পক্ষে বলছে না টাকা দেওয়া লাগবে না, ওর অনেক টাকা আছে। তো বলছে টাকা দেওয়া লাগবে না। আচ্ছা, ঠিক আছে, যেহেতু নু বলছে অনেকে, ওরা বলছে যে টাকা দেওয়া লাগবে না, ওদের টাকা লাগবে না ওদের, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, যাও, তাহলে ফ্রি খাওয়াতে হবে। ওকে, কয়েকজন বলছে ওদের টাকা লাগবে, ঠিক আছে, যাও, যারা বলছে টাকা লাগবে ওরা যদি পুরস্কার পায় তো ওদেরকে টাকা দিবা, যারা বলছে টাকা লাগবে না ওরা পুরস্কার পাইলে ওদেরকে টাকা দিব না, তাহলে হয়ে গেল সমাধান, হয়ে গেল সমাধান। হুম। তাহলে আমরা হচ্ছে যে দ্রাবিড় পড়ে ফেললাম। এরপরে হচ্ছে যে আমরা দ্রাবিড় পরে আমরা চলে আসছি ভর্চিনা বা মঙ্গোলীয়, ওরা সবার শেষে আসছে। ওদের আদি নিবাস ইন্দোচীন এবং তিব্বত অঞ্চল, এবং ওদের বংশধর হচ্ছে গারো, গারো, ত্রিপুরা, মারমা, কোচ এবং মণিপুরী। এরপর আমরা আর্য জনগোষ্ঠী পড়া শুরু করছিলাম। আর্য জনগোষ্ঠী এরা খুব দুর্ধর্ষ, এরা খাইবার পাস পার হয়ে এখানে ঢুকে গেছে। ওরা আসে মধ্য এশিয়া থেকে, তার মানে মধ্য এশিয়ার ইউরাল পর্বতের দক্ষিণের তোমার ইউরোপের ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি এলাকা থেকে, ইরান যেখানে এখন, ইরান রাশিয়া মধ্য এশিয়া যেখানে, ওখান থেকে আসছে। ওদের ভাষা ছিল ল্যাটিন, হিব্রু এবং জার্মান। সনাতন ধর্ম নিয়ে আসছে ওরা এখানে, এবং ওদের ধর্মগ্রন্থ ছিল বেদ। আর অস্ট্রিক, দ্রাবিড়, আর্য, এদের সবার সংমিশ্রণে আমরা হয়ে গেলাম বাঙালি জাতি, এবং আমরা একটা সংকর জাতি। আমরা কিন্তু খুব পিওর ব্লাড না, এখানে অসংখ্য জাতিগোষ্ঠী মিশ্রণ হয়েছে, আরবরা আসছে, আরবদের মিশ্রণ হয়েছে এখানে, হ্যাঁ, অনেক রকম মানুষজন এখানে আসছে। তো প্রাচীন জনপদের মধ্যে আমি বলছিলাম প্রথমে আগে ম্যাপটা মাথার মধ্যে একটু ঢুকাবা, জাস্ট একটু এমনি নর্মালি সেট করবা কোন কোন এলাকা কি হইতে পারে, কি হইতে পারে। অনুমান শক্তি যত বাড়াবা তত তুমি এমসিকিউতে ভালো করতে পারবা, হ্যাঁ, তুমি অনুমান শক্তিটা হচ্ছে তুমি বাড়াবা। তো এখানে আমাদের প্রথম আমরা চলে আসছিলাম, আমরা হচ্ছে যে আহ, একজন বলছে পিকচারটা চেঞ্জ করতে, কেন পিকচার চেঞ্জ করতাম কেন? পিকচার চেঞ্জ করা কি আছে, উনি কি ভাগলি না? আসলে আমরা প্রথমে আসবো বঙ্গতে। তাহলে বঙ্গ ম্যাপের মধ্যে চিন্তা কল্পনা করো, চোখ বন্ধ করে কল্পনা করো কোথায় আছে, এটা ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, গোপালগঞ্জ, হ্যাঁ, এগুলো হচ্ছে বঙ্গ। যা চোখ বন্ধ করে চিন্তা করো কোথাও কোথায় আছে। এর আয়তন বৃহত্তম, স্বাধীন জনপদ, শেষ। তারপর আসো, দুটা ভাগ ছিল, একটা পদ্মার উত্তর, একটা পদ্মার দক্ষিণ। উত্তর পাড়ে ছিল বিক্রমপুর, ওই যে মুন্সিগঞ্জ যেটা। আর দক্ষিণে কি আছে এখানে, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, তোমার গোপালগঞ্জ যেটা আছে, এটা ছিল নাব্য নামে পরিচিত ছিল, হ্যাঁ। এটার রাজধানী ছিল বরিশাল। তাহলে বঙ্গের দুটো ভাগ শেষ। এরপর আমরা আসছিলাম তোমার হচ্ছে চন্দ্রদ্বীপ, বলছি এটা বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। এরপর বঙ্গ শব্দটা কোথায় প্রথম পাওয়া যায়, এটা ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক নামক গ্রন্থে প্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। তারপর আমরা বঙ্গ থেকে চলে গেছিলাম গৌড়ে। গৌড় নিয়ে কি বলছি, গৌড় হচ্ছে এখানে দিকে দিকে চাপাই, তুমি চোখ বন্ধ করে চিন্তা করো, এটা চাপাই, চাপাই পশ্চিম পাটে যা আছে এগুলো সব গৌড়। তাহলে কি আছে চাপার লগে, মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, বর্ধমান, নদিয়া, এগুলো ছিল চাপার সাথে। এবং এগুলো গৌড় অঞ্চল, এটা দ্বিতীয় স্বাধীন রাজ্য। প্রথম কোথায় পাওয়া যায় ধারণাটা, পাণিনি নামক ব্যাকরণবিদের গ্রন্থে। রাজধানী কোথায় ছিল গৌড়ের, কর্ণ সুবর্ণ, যেটা বর্তমানে মুর্শিদাবাদ নামে পরিচিত। তাহলে তোমার গৌড় শেষ। তারপর আমরা গরুর কিছু তথ্য জানছিলাম। এখানে স্বাধীন নরপতির নাম শশাঙ্ক, এখানে এদের বিলের রচনায় পড়েছে পাওয়া যায় বাদশাহনের গ্রন্থে, এবং এদের শিল্প ও কৃষিজাত দ্রব্যের উল্লেখ পাওয়া যায় কটিলের অর্থশাস্ত্রে, এবং মুসলিম যুগে এই গরুটা ছিল মালদহ জেলার লক্ষণাবতী। লক্ষণাবতী এবং লখনৌতি দুটা সেম জিনিস। তারপর আমরা চলে আসছি পুন্ড্রতে। পুন্ড্র লোকেশন দেখে বোঝা যাচ্ছে এটা বগুড়া আছে, রাজশাহী এবং রংপুর, দিনাজপুর অঞ্চল। আর সবচেয়ে প্রাচীন জনপদ, এদের রাজধানী ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, যেটা মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত। অত্যন্ত সমৃদ্ধ জনপদ ছিল। এরপর আসছিলাম আমরা রারো। তাহলে রারো হচ্ছে আমরা বলছিলাম যে আমাদের এদিক দিয়ে হচ্ছে আমাদের গঙ্গা ঢুকছে, এই ব্রাঞ্চটা হলো ভাগীরথী, ভাগীরথীর পশ্চিম তীরে হচ্ছে রারো। এদের রাজধানী হচ্ছে কটিবর্ষ, যেটা বর্তমানে দক্ষিণ দিনাজপুর নামে পরিচিত। আর রারের আরেকটা নাম ছিল সৌম্য। তারপর আমরা আসছিলাম নোয়াখালী, কুমিল্লায়। এটা সমতট নামে পরিচিত ছিল। এটা গঙ্গা ভাগীরথীর একদম অববাহিকা থেকে একদম মেঘনা পর্যন্ত। এদের রাজধানী হচ্ছে বড়কামতা, যেটা রোহিতগিরি নামে পরিচিত ছিল, এবং এটা কুমিল্লা থেকে 12 মাইল পশ্চিমে। এরপর আমরা আসছিলাম হরিকেলে।
হরিকেল কোথায়? পার্বত্য যে এলাকাটা, মানে যেখানে পাহাড় আছে। পাহাড় কোথায় আছে? পাহাড় আছে সিলেটে আছে, চট্টগ্রামে পাহাড় আছে। ময়মনসিংহের এদিকে এখানে কিছু পাহাড় আছে, বাট এগুলো অতটা উচ্চ না। তাহলে পার্বত্য সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মধ্যে আমাদের হরিকেল অঞ্চল। এবার আসো বরেন্দ্র। বরেন্দ্রের মধ্যে এটা বোঝা যাচ্ছে কিছু রাজশাহী থেকে, কিছু বগুড়া থেকে, কিছু রংপুর দিনাজপুর থেকে কিছু, এবং এদিক থেকে করতোয়া, এদিক থেকে গঙ্গা, গঙ্গা করতোয়ার মাঝখানে আছে তাহলে বরেন্দ্র। প্রশ্ন আসবে যে গঙ্গা করতোয়ার মধ্যবর্তী অঞ্চল কি নামে পরিচিত ছিল? বরেন্দ্র, পুন্ড্র, গৌর, বঙ্গ, এরকম অপশন আসবে। আর বরেন্দ্র এটা, এখানে মাটির বিশেষ বৈশিষ্ট্যের কারণে এটাকে শক্ত মাটির জনপদ নামে এটাকে ডাকা হয়। সিলেটকে শ্রীহট্ট নামও বলা হইতো। তারপর আমরা একটা নৌ বাণিজ্য কেন্দ্র পড়ছি যার নাম তাম্রলিপ্ত। সপ্তম শতক থেকে যেটা দণ্ডভুক্ত পরিচিত হইতে থাকে। আর বর্তমানে এটা মোটামুটি কনফার্ম যে মেদিনীপুর জেলা যে তমলুক, এটা ছিল আমাদের তাম্রলিপ্ত। তাহলে আমরা প্রাচীন জনপদগুলো হচ্ছে যে পড়ে ফেললাম। এখন আমরা দেখবো এখানে প্রাচীনকাল থেকে যে রাজবংশগুলো, রাজবংশগুলো কিভাবে এখানে শাসন করছে, এখানে কিভাবে সাম্রাজ্য বিস্তার করছে, এটা আমরা একটু পড়বো। চলো, তো আমরা শুরু করবো আলেকজান্ডার দ্য গ্রেটকে দিয়ে। তার বাড়ি ছিল ম্যাসিডোনিয়ায়, এবং তার আব্বার নাম ছিল ফিলিপস। আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 327 থেকে 326 অব্দে, দেখো এখন আমরা যে সাল গণনা করতেছি, দেখো এটা হচ্ছে 0 সাল। তাহলে ধরো 100 সাল, 200, 300, 400, 500, 600, 700, 800 করে করে এখন 2024 সাল চলে। আর শূন্যর আগে এটা খ্রিস্টপূর্ব, ধরো খ্রিস্টপূর্ব 1, খ্রিস্টপূর্ব 2, খ্রিস্টপূর্ব 3, খ্রিস্টপূর্ব 4, খ্রিস্টপূর্ব 100, খ্রিস্টপূর্ব 200, এরকম। হ্যাঁ, তাহলে আমরা ধর এটা খ্রিস্টপূর্ব 200, এটা খ্রিস্টপূর্ব 100, তখন রেঞ্জটা কিভাবে বলবো? রেঞ্জটা বলবো খ্রিস্টপূর্ব 200 থেকে 100, আগে বড়টা এবার ছোটটা, এভাবে বলবো না? তাহলে আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 327 থেকে 326 উনি প্রথম ভারত আক্রমণ করেন। তো ভারত আক্রমণ যখন করেন, ওনার যে যুদ্ধ পলিসি ছিল, ওনার যুদ্ধ পলিসি ছিল যাকে ধরবে এটা কোপায়া সবগুলো মেরে ফেলবে, ওখানে কোনো পুরুষ লোক রাখবে না, সবগুলো কোপায় মেরে ফেলবে। হ্যাঁ, যুদ্ধ ছিল সে খুবই, হ্যাঁ, ভয়ঙ্কর ছিল সে। তার ফলে আশেপাশের এলাকাগুলো এমন ভয় পাইতো, এমন ভয় পাইতো আশেপাশের লোকজন, ওরা সব আত্মসমর্পণ করতো। কিন্তু এখানে একজন রাজা ছিল ভারতবর্ষের, যে রাজার নাম ছিল পুরু। পুরু উনি আত্মসমর্পণ উনি করে নাই। এই পুরুর সাথে আলেকজান্ডারের হিদাসপিসে যুদ্ধ হয়। হ্যাঁ, যদিও যুদ্ধে আলেকজান্ডার জয়লাভ করে, কিন্তু সে পুরুর উপরে বেশ সে খুশি হয়েছিল সে। দেখো, আমরা আলেকজান্ডার থেকে আমরা হচ্ছে এখানের মধ্যে কি কি তথ্য আমাদের এখানের মধ্যে হচ্ছে যে লাগবে। তাহলে আলেকজান্ডার ছিল, উনি হচ্ছে মেসিডোনিয়া সম্রাট ছিল। উনি ভারতবর্ষ আক্রমণ করে 327 থেকে হচ্ছে 326। এই খ্রিস্টপূর্ব সালগুলো, হ্যাঁ, এগুলো বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে আসে বা বিভিন্ন সিম্বল থেকে, হ্যাঁ, বিভিন্ন মুদ্রা থেকে, হ্যাঁ, গবেষকরা এগুলা অনুমান করে বের করছে যেরকম। আর আলেকজান্ডার উনি ভারতবর্ষ জয় করে ফেরার পথে, ভারতবর্ষ জয় করে ফেরার পথে উনি ইরাকের ব্যাবিলনে আর মৃত্যু হয়। মানে খুব বেশি দিন না, জাস্ট ভারতবর্ষ জয় করার জয় করে ফিরে যাওয়ার 4 বছর পরে উনি মারা যান ইরাকের ব্যাবিলনে। আলেকজান্ডারের সাথে একটা ছাত্র শিক্ষক সম্পর্কটা তোমার হচ্ছে যে, এই শোনো আফরিন, এখানের মধ্যে বিসিএস পরীক্ষাটা বা চাকরির পরীক্ষাটা, এটা হচ্ছে নির্দিষ্ট কোনো টপিকের উপরে স্পেশালিস্ট না। হ্যাঁ, এটা হচ্ছে অলরাউন্ডার টাইপের। তোমাকে একটু একটু হচ্ছে যে জিকে পারতে হবে, তোমাকে একটু একটু ইংলিশ পারতে হবে, একটু একটু ম্যাথ পারতে হবে, একটু একটু বিজ্ঞান পারতে হবে, একটু একটু আইসিটি পারতে হবে, হ্যাঁ, সবকিছু একটু একটু তোমার পারতে হবে। বাংলাদেশ বিষয়ে বলি, তোমাকে একটু একটু ইতিহাস পারতে হবে, একটু সংবিধান পারতে হবে, একটু সরকার পারতে হবে, সব একটু তোমাকে পারতে হবে, সবই তোমাকে একটু পারতে হবে। তো যেহেতু সবকিছু তোমাকে একটু একটু পারতে হবে, কিন্তু তো নির্দিষ্ট একটা টপিকের উপরে তোমাকে অনেক ডিটেলস, বিসিএস বা চাকরি পরীক্ষা মূলত এরকম না। হ্যাঁ, আর তুমি আসো যদি তিস্তা নিয়ে পড়ে আছো, তো ভাই তিস্তা কমেন্ট করতেছো, এটা পরে করো, তুমি টেলিগ্রামে লেখো, কমেন্ট টেলিগ্রামে লেখো। এখন আমার সাথে সাথে থাকো তুমি, এই কমেন্ট লেখার সময় তোমার মনোযোগ বিঘ্ন করছে না? তার ফলে তুমি নদী বিশেষজ্ঞ হয়ে যাবে, তুমি বিসিএস কাটার হবে না। আমি জানি তো তিস্তা কিন্তু আসো, তো তুমি তো তিস্তা বিশেষজ্ঞ হয়ে যাবে তুমি, কিন্তু তুমি ইয়ে হবে না। ওকে, তাহলে আসো এখানে তোমার হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্কটা একটু দেখো যে সক্রেটিস সে পড়াইতো প্লেটোকে, হুম, আর প্লেটো সে পড়াইতো এরিস্টটলকে, আর এরিস্টটল পড়াইতো আলেকজান্ডারকে। সিকোয়েন্সটা তাহলে এখানে আলেকজান্ডারের শিক্ষক আর আলেকজান্ডারের শিক্ষক হচ্ছে এরিস্টটল, তার শিক্ষক হচ্ছে প্লেটো, আর প্লেটোর শিক্ষক হচ্ছে সক্রেটিস। ওকে, তো আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে, তখন আমাদের এই বর্তমান এই বাংলাদেশের এই জনপদে এখানে গঙ্গা রেডাই নামে শক্তিশালী রাজ্য ছিল বলে উল্লেখ পাওয়া যায়।
গঙ্গার এই কোন অঞ্চলটা ছিল, এটা এখন ইতিহাসবিদরা আইডেন্টিফাই করছে যে ভাগীরথী এবং যেটা আমাদের যে পদ্মা, এটা যে মাঝখানে যে এলাকাটা, আমরা এটাকে বঙ্গ নামও পড়ছিলাম, যে এটা গঙ্গারেডে নামক জাতির অবস্থিত। কখন? যখন এখানে আলেকজান্ডার যখন আসছিল, তখন গঙ্গারেডে নামক এখানে একটা এলাকা ছিল। এবং গ্রিক লেখক ফিনিস ওনার ইন্ডিকা নামক গ্রন্থেও এই গঙ্গা জনপদের উল্লেখ উনি করে গেছে। এছাড়া গ্রিক লেখকগণ এরা এখানে প্রসীয় নামক আরেকটা জাতি ছিল বলে এখানে উল্লেখ করছে, এবং উল্লেখ করছে যে প্রসীয় যারা, তাদের রাজধানীর নাম ছিল পালিবোত্রা। তবে ইতিহাসবিদরা বলতে পালিপুত্র নামক যে জায়গাটা গ্রিকরা উল্লেখ করছে সেটা পাটালিপুত্র নামে তারা এখন লোকেট করছে। তাহলে আমরা এখানে আলেকজান্ডার থেকে কি কি বললাম? একটা বললাম আলেকজান্ডার, উনি হচ্ছে যে একজন প্রশ্ন করছে উনি এত বিদ্যান আক্রমণ কেন করছে। এই ভাই, এখানে এইসব আলোচনা করতে গেলে তো ক্লাস শেষ করতে পারবো না। তুমি আমার বাসায় আসো একদিন, তোমার বুঝিয়ে দিব যে কেন ওই আছে। একদিন ইতিহাস নিয়ে আমরা আড্ডা দিব, হ্যাঁ, একদিন আসো, আমরা ইতিহাস নিয়ে আড্ডা দিব। আড্ডা দেওয়ার টাইম নেই, আমরা শুধু পরীক্ষার জন্য, পাশ করার জন্য পড়তেছি এগুলা। আড্ডা মাড্ডা দেওয়া যাবে না। আলেকজান্ডার সে ভারতে আসছিল, এখানে সে যুদ্ধ করতে, তবে একজন তার উপর আত্মসমর্পণ করে নাই। হ্যাঁ, অন্যরা ভয়ে পালাই গেল, ওই পুরুষে পালাই নাই। পুরুষ সাথে হিদাসপিতে যুদ্ধ হয়েছে, সেই পুরুর উপর খুশি হয়েছে। পুরুকে বলতে, ঠিক আছে তুমি তাহলে শাসন টাসন করো, তুমি সাহসী আছো, আমি তোমাকে পছন্দ করছি, আই লাইক ইউ। আর আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করে ফিরে যাওয়ার সময় ইরাকের ব্যাবিলনে তার মৃত্যু হয়। আলেকজান্ডার থেকে আর বেশি কিছু পড়ার না। আরেকটা জিনিস পড়তে হচ্ছে যে যে যখন আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করে, তখন গঙ্গারেডাই নামক একটা রাজ্য ছিল বলে আমরা এটা পাচ্ছি ইতিহাস গ্রন্থে। এবং এই গঙ্গারেডাই এই জনপদ মেগাস্তিনিসের ইন্ডিকা নামক গ্রন্থ আমরা পাইছি। গ্রিক লেখকগণ ইতিহাস গ্রন্থের মধ্যে আরেকটা জাতির উল্লেখ করছে, সেই জাতির নাম ছিল প্রসীয়। বলছিল ওদের রাজধানী ছিল পালিবোত্রা, যে পালিবোত্রা বর্তমানে পাটালিপুত্র বলে আমরা এটা লোকেট করছি। তাহলে আমাদের আলেকজান্ডার আমাদের শেষ। এখন আমরা আজকের ক্লাসে আমরা প্রাচীন চারটা আমরা রাজবংশ, মৌর্য, গুপ্ত, পাল এবং হচ্ছে যে সেন, এই চারটা রাজবংশ পড়বো। এই চারটা রাজবংশর যখন আমরা সেন বংশ পড়বো, সেন বংশ পড়তে পড়তে তুমি যদি গুপ্ত বংশ না ভুলে যাও, তাহলে বুঝবা তোমার মাথার মধ্যে কি আছে, সমস্যা আছে। যদি তুমি ভুলে যাও তাহলে ভাববা ঠিক আছে, এটা থেকে এটা আসলে এটা ভুলে যাবা তুমি, তাহলে এটা নর্মাল ভুলে যাওয়াটা, হ্যাঁ, তাহলে টেনশন করো না, তুমি এই পর্যন্ত আস্তে আস্তে এগুলো সব ভুলে যাবা। এবং আজকে যা পড়ছি ওগুলো ভুলে যাবা তুমি। ভুলে গেলে নর্মাল, আর যে ভুলবা না ওর মাথার মধ্যে ব্যাপক সমস্যা আছে, গ্যাঞ্জাম আছে ওর মাথায়, শর্ট সার্কিট আছে ব্রেনে। যারা ভুলে যাবা তোমরা স্বাভাবিক মানুষ। তাহলে প্রথম হচ্ছে আমরা মৌর্য যুগ পড়বো, তারপর আমরা মৌর্য পরে পড়বো গুপ্ত পরবর্তী বাংলা পড়বো। গুপ্তর পরে এখানের মধ্যে ছান্ন শুরু হয়েছে, কামড়াকামড়ি শুরু হয়েছে, বিশৃঙ্খলা শুরু হয়েছে। তারপরে পড়বো পাল, তারপরে পড়বো আমরা সেন। হ্যাঁ, এরপরে আজকে ক্লাস শেষ হবে না, এরপরও আজকে ক্লাস আমরা কিছু এলাকা ঘুরবো। আমরা আজকে ক্লাস চলবে আমাদের 11টা 20 মিনিট পর্যন্ত। এর মধ্যে যদি তোমার ক্ষুধা লাগে, তাহলে তুমি বাদাম খাইতে পারো, বিস্কুট খাইতে পারো, তুমি হচ্ছে যে যা যা ইচ্ছা তা খাইতে পারো, তুমি চা খাও, পানি খাও। আর যদি ঘুম আসে হাঁটাহাঁটি করো, ঘুম আসে হাঁটাহাঁটি করে হেডফোন লাগায় ক্লাস করো। ওকে? তো এখানের মধ্যে এই স্লাইডটা একটু জাস্ট তাকাও, এখানের মধ্যে কি কি আছে। যখন তুমি পরীক্ষার জন্য রিভিশন দিবা, তখন এই চারটার দিকে একটু চোখ বুলাবা, এখানের মধ্যে কি কি আছে। তাহলে চারটার মধ্যে এলিমেন্ট গুলো কি কি দেখো। এইখানের মধ্যে বংশ আছে, এরা কোন ধর্মের অনুসারী ছিল, রাজধানী আছে, প্রতিষ্ঠাতা, প্রথম রাজা বা সম্রাট, শ্রেষ্ঠ রাজা বা সম্রাট এবং সর্বশেষ রাজা আছে এখানের মধ্যে। এটা মাথার মধ্যে ঢুকাও। তাহলে দেখো, মৌর্য, গুপ্ত, পাল এবং সেন, চারটা রাজবংশ আজকে আমরা পড়বো। এবং এগুলো সবকিছু আমরা সামনে পড়বো। একটু জাস্ট একটা হিন্টস নাও এখানের মধ্যে। মৌর্যরা ছিল বৌদ্ধ, পালরা ছিল বৌদ্ধ, আর গুপ্ত এবং সেন দুইটা ছিল হিন্দু। তাহলে এটা হয়ে গেল। সামনে আসতেছি আমরা এগুলো। রাজধানী দেখো, রাজধানী হচ্ছে মৌর্য, গুপ্ত, পাল, এদের সবার রাজধানী পাটলিপুত্র। তিনজনের রাজধানী পাটলিপুত্র। সেনদের এখানে আসে চেঞ্জ এসে। সেনদের রাজধানী ছিল এখানে আসলে দুইটা। সেনদের রাজধানী দুইটা ছিল, হ্যাঁ। এটা ছিল তোমার হচ্ছে যে এখানে নদিয়া, আর এটা ছিল এখানে বিক্রমপুর, হ্যাঁ। ওকে, কিছুদিনের জন্য লক্ষণাবতীতে ছিল, কিছুদিনের। কারণ এখানে শুনো, একজন শাসক তো তোমার হচ্ছে ধরো পুরো রাজবংশতে একজন শাসক না, একাধিক শাসক থাকে, তো ধরো মাঝে মধ্যে রাজধানীতে চেঞ্জ করে। তাহলে সেনদের এখানের মধ্যে মেনলি দুটা এদের রাজধানী ছিল, একটা নদিয়াতে, একটা বিক্রমপুর। এই জন্য লক্ষণ সেন পালায়া নদিয়া থেকে বিক্রমপুরে চলে আসছিল। উনি কিন্তু মারা যান আসাই, উনি কিন্তু বক্তের খলজির আক্রমণে মারা যায়নি, উনি কিন্তু নদিয়া থেকে পালায় বিক্রমপুরে আসে কিছুদিন থাকছিল। এরপর ওনার আর ছেলে ছিল এখানের মধ্যে, কেশব সেন, তারা এখানে শাসন করছিল। তাহলে এখন হচ্ছে প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা আসলে এখানের মধ্যে মৌর্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। আমরা সবগুলো ডিটেলসে আসবো। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলো শ্রীগুপ্ত। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। আর সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে
সামন্ত সেন। হ্যাঁ। এখন দেখো, সবসময় প্রতিষ্ঠাতার সাথে প্রথম রাজা বা সম্রাট মিলবে না। কেন মিলবে না? কারণ উনি হয়তো এখানে এই বংশটা প্রতিষ্ঠা করছে। ধরো আমাদের এখানে বিভিন্ন বংশ আছে না, চৌধুরী বংশ, মজুমদার বংশ, হ্যাঁ, বংশ আছে না এরকম, তখন এরকম রাজবংশ ছিল, এরকম ওরা পাল ছিল, সেন বংশ ছিল। তো বংশের প্রথম সদস্য এখানে আসা, তোমার আসে, সে তো সবসময় রাজবংশ প্রতিষ্ঠা মানে সম্রাট হয় না সে। যেমন সামন্ত সেন কিন্তু এখানের মধ্যে আসছে, কিন্তু সে কিন্তু রাজা উপাধি ধারণ করে নাই। রাজা হলো তার পোলা হেমন্ত সেন। এই জন্য সেনদের মধ্যে প্রথম প্রতিষ্ঠাতা আর রাজা কিন্তু সেম ব্যক্তি না। সিমিলারলি গুপ্তদের মধ্যে একই কথা প্রযোজ্য। গুপ্তদের মধ্যেও শ্রীগুপ্ত প্রতিষ্ঠাতা, কিন্তু প্রথম রাজা না। প্রথম রাজা হলো প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে এখানে একটু ব্যামিল পাবা এখানের মধ্যে, বাকি দুটো ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠাতা এবং প্রথম সম্রাট, গোপাল প্রতিষ্ঠাতা এবং প্রথম রাজা বা প্রথম সম্রাট। তাহলে এই দুটো ঠিক আছে। এবার আসে শ্রেষ্ঠ রাজা বা সম্রাট। এখন প্রথম রাজা বা যে সম্রাট, যে সে তো সবসময় এখানে মধ্যে শ্রেষ্ঠ রাজা বা সম্রাট হবে না, তাই না? এটা হওয়ার দরকার নেই। মৌর্যদের শ্রেষ্ঠ ছিল অশোক। শ্রেষ্ঠ হচ্ছে অশোক। গুপ্তদের শ্রেষ্ঠ হলো সমুদ্রগুপ্ত। সমুদ্রের মতো মহান ছিল নিশ্চয় সে, এই সমুদ্রগুপ্ত সে। পালদের শ্রেষ্ঠ ছিল ধর্মপাল, ব্যাপক ধর্মকর্ম পালন করতে সে, তার নাম ছিল ধর্মপাল। আর সেনদের শ্রেষ্ঠ ছিল বিজয় সেন, অনেক কিছু মনে বিজয় করছে, না, না, সে শ্রেষ্ঠ ছিল বিজয় সেন। এখানে সর্বশেষ রাজা, মৌর্যদের সর্বশেষ রাজা ছিল বৃহদ্রথ। গুপ্তদের শেষ রাজা ছিল দ্বিতীয় জীবিত গুপ্ত অথবা বিষ্ণুগুপ্ত, পরীক্ষার মধ্যে যেটা অপশন থাকে সেটাই। পালদের শেষ রাজা ছিল হয় মদন পাল অথবা রামপাল, পরীক্ষা অপশনের মধ্যে যেটা থাকে সেটাই, মদন পাল অথবা রামপাল। ওকে। সেনদের শেষ রাজা ছিল তোমার, আমরা যদি লক্ষণ সেন বলি কোন পরীক্ষার মধ্যে, তোমার হচ্ছে যে যদি কেশব সেন যদি থাকে তাহলে তুমি তখন কেশব সেন দাগাবা, কারণ কেশব সেন হলো লক্ষণ সেনের পোলা। সে কিন্তু আরো কিছুদিন সে শাসন কর, মানে তোমার বিক্রমপুরে সে আর কিছুদিন রাজত্ব করছে সে। হ্যাঁ। দুটো দুটো এরকম থাকবে, দুটো থাকলে কেশব সেন দিবা, কেশব সেন দিবা, এখানে দুটো থাকলে মদন পাল দিবা। Okay? এখন এই পুরো চারটা তোমাকে আমি ক্লাসটা মানে ওই অংশটুকু পড়ানোর আগে পড়ানোর কারণে তো মাথার মধ্যে হিজিবিজি লেগে গেছে, তো মাথার মধ্যে একটু পেন শুরু হয়েছে, কাদের কাদের এরকম হইতেছে, হিজিবিজি লাগছে কাদের? ভাই চারটা এটা তো পুরো হিজিবিজি লাগতেছে, মাথা ঘুরাচ্ছে। যাতে মাথা ঘুরাচ্ছে তা তুমি নর্মাল, এটা আসলে মাথা ঘুরানোর মতো, কারণ আমরা তো কিছু পড়ি নাই ভিতরে এখনো। এটা তাহলে মাথা ঘুরাচ্ছে, এটা কি জন্য বলছিলাম? বলছিলাম মেন জিনিসটা তুমি যখন পড়ে ফেলবা, পরীক্ষার সময় রিভিশন দিতে এই চারটা তোমার খুব কাজে লাগবে। এটা রিভিশন পারবা ব্যবহার করবা। এটা কি জন্য? এটা হচ্ছে যে রিভিশন দেওয়ার জন্য এটা ব্যবহার করবা। ওকে। মুসলিম শাসনে সেনদের পরে, হ্যাঁ, আজকে ক্লাসে নেই। এই রিভিশন দেওয়ার জন্য ব্যবহার করবা, যাতে একবার চোখ বলে যাতে তোমার পুরোটা মাথার মধ্যে থাকে। এই রিভিশন দেওয়ার কাজে এটা ইউজ করবা। ওকে। এটা হিজি বিজি লাগবে এটা। এখন আসে, এখন আমরা এটা ক্লিয়ার করি। প্রথম আসে অংশ, রিভিশন দেওয়ার জন্য এটা হিজি বিজি লাগবে, আমরা তো পড়ি না কিছু। চন্দ্রগুপ্ত মৌর্য, উনি হচ্ছে যে ভারতের প্রথম সম্রাট। উনি মগধের রাজা নন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য উনি হচ্ছেন ভারতের প্রথম সম্রাট। দেখো ওনার আগে কিন্তু কোনো প্রথম দ্বিতীয় বলে কিছু নাই, ওর নাম চন্দ্রগুপ্ত মৌর্য, কোনো প্রথম দ্বিতীয় বলে কিছু নাই। এই চন্দ্রগুপ্ত মৌর্যের একজন প্রাইম মিনিস্টার ছিল, সে প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে চাণক্য। এই চাণক্য ছিল রাষ্ট্রবিজ্ঞানে পণ্ডিত। রাষ্ট্রবিজ্ঞানে পাণ্ডিত্যের জন্য এই চাণক্যকে বলা ভারতের ম্যাকিয়াভেলি। একজন রাষ্ট্রবিজ্ঞানী এবং ভারতের রাষ্ট্রবিজ্ঞানী বলা হয় তাকে। চাণক্য সে কিছু বই পুস্তক লিখছে, তবে ছদ্মনামে। ছদ্মনাম হিসেবে তার নাম ছিল কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। এই চাণক্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক একটা বড় একটা বই লিখছে, বই নাম হলো অর্থশাস্ত্র। কৌটিল্যের অর্থশাস্ত্র 15 খণ্ডে বিভক্ত। তো চাণক্য ভাই উনি রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি পড়াইতো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, পাকিস্তানে। সামনে আমরা প্রাচীন বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে নালন্দাকে আমরা মাঝে মধ্যে প্রাচীন বলবো, অনেকে প্রশ্ন করবে ভাই তক্ষশিলাকে কেন বলবেন না? তক্ষশিলাকে আসলে এটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি সবসময় বলা যাবে না। তক্ষশিলা বিদ্যাপীঠ ছিল, কিন্তু এটাকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তক্ষশিলা তোমার হচ্ছে ছিল না। সেজন্য আমরা তক্ষশিলাকে, আমরা নালন্দাকে আমরা সবচেয়ে প্রাচীন আমরা হচ্ছে যে বলি। অনেকে বলে তক্ষশিলা এটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ছিল না। তো চাণক্য ছিল প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ, দার্শনিক, রাজ উপদেষ্টা, এবং সে ছিল আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। এখন এই মৌর্য বংশের, তাহলে আমরা প্রথম আসলাম এই শাসক, প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। তার পলার নাম হচ্ছে বিন্দুসার, আর বিন্দুসারের পলার নাম হচ্ছে অশোক। তা সম্পর্কের দিক দিয়ে অশোক চন্দ্রগুপ্ত মৌর্যের কি হয়? সম্পর্কের দিক দিয়ে অশোক চন্দ্রগুপ্ত মৌর্যের কি হয়? মৌর্যটা বোঝান, মৌর্য কি বোঝাবো? মৌর্য তো বোঝানোর কিছু নেই, এটা একটা শাসন। প্রথম সম্রাট সেখানে আমাদের নাতি হয়, তাই নাতি হয়। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য ছিল প্রথম সম্রাট, শ্রেষ্ঠ হচ্ছে তার নাতি, অশোক হচ্ছে শ্রেষ্ঠ।
নাতি হলে শ্রেষ্ঠ, আর চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে। এই অশোক হচ্ছে মৌর্য বংশের 3 নম্বর সম্রাট, সে হলো চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি এবং মৌর্য বংশের তৃতীয় সম্রাট। কেন শ্রেষ্ঠ? কারণ হচ্ছে তুমি প্রাচীন যুগ থেকে একটা জিনিস দেখবা, প্রাচীন যুগ থেকে দেখবা যে বাংলা যে জয় করছে সেই শ্রেষ্ঠ। বাংলা জয় করে না মানে সে খেলা পারে না, বাংলা জয় করে দেখাইতে হবে যে বাংলা জয় করবে সেই শ্রেষ্ঠ। বাংলা জয় ছাড়া কোনো শ্রেষ্ঠ হওয়া যাবে না, বাংলা জয় করা লাগবে। মুঘলদের মধ্যে বাংলা জয় করছে কে? মুঘলদের মধ্যে বাংলা জয় করছে কে? কে করছে মুঘলদের মধ্যে বাংলা জয়? আকবর। এই, প্রথম আকবর করছে, তাই না? জাহাঙ্গীরের আমলে পুরোটা অধিকার আছে, কিন্তু প্রথম তো অভিযান হচ্ছে তোমার হচ্ছে যে আকবর এখানে অভিযান পরিচালনা করে জিতছে আকবর। হ্যাঁ, প্রথম তো আকবর এখানে অভিযান করে জিতছে। এখানের মধ্যে জাহাঙ্গীর পুরো ক্যাপচার করে ফেলছে জাহাঙ্গীর, এটা কিন্তু আকবর তো প্রথম এখানে জিতছে এখানের মধ্যে, তাই না? তাহলে আকবর শ্রেষ্ঠ এখানের মধ্যে, যে বাংলা জয় করতে না পারলে তো এখানের মধ্যে হবে না। কেন এরকম? কারণ বাংলার নারীদের হৃদয় জয় করা কিন্তু খুবই কঠিন। তো সুতরাং এখানের মধ্যে যে সম্রাট তোমার হচ্ছে এখানে আসে বাংলার নারীদের হৃদয় জয় করতে পারবে সে শ্রেষ্ঠ সেখানের মধ্যে। তো তুমি তাহলে এটা মনে থাকবে তো তোমাদের এখন। তাহলে শ্রেষ্ঠ কোনো চিন্তা করবে, বাংলায় আসছে কে, যে বাংলা আছে এই শ্রেষ্ঠ। হ্যাঁ, তাহলে কারণ অনেক যখন পড়ে ফেলবো মাথার মধ্যে গ্যাঞ্জাম লাগে যাবে যে ভাই কোনটা শ্রেষ্ঠ। তখন তুমি কইবা যে ভাই চন্দ্রগুপ্ত মৌর্য না শ্রেষ্ঠ, গ্যাঞ্জাম লাগাবা। তো এখানে আমাদের অশোক ভাই উনি হচ্ছে যে আমাদের বাংলায় মৌর্য বংশ প্রতিষ্ঠা করে এবং উত্তর বাংলাও জয় করে প্রথম। আর উনি হচ্ছে যে তোমার বগুড়া এলাকা মনে খুব পছন্দ করতো, এই জন্য পুণ্ড্রবর্ধন মহাস্থান করে সে তার রাজধানী স্থাপন করে। সে ছিল মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক, অশোক দ্য গ্রেট। ডকুমেন্টারি আছে অশোক দ্য গ্রেট। তাহলে ভারতে মৌর্য বংশ প্রতিষ্ঠা করে কে? দাদা চন্দ্রগুপ্ত মৌর্য। আর বাংলাকে প্রতিষ্ঠা করে নাতি অশোক। হ্যাঁ, এবং অশোক হলো শ্রেষ্ঠ, ও হলো প্রথম। অশোকের আমলে অশোকও যুদ্ধ মধ্যে করতো। তো অশোকের আমলে একটা বড় যুদ্ধ হয়েছিল, কলিঙ্গের যুদ্ধ। কলিঙ্গবাসী কিন্তু তোমার হচ্ছে কোনো পরাজয় মেনে নেয় নাই। হুম, কলিঙ্গবাসী কিন্তু অশোকের ওরা রাজত্ব মেনে নেয় নাই এবং খুব অশোকের সাথে কিন্তু বীরত্বের সাথে যুদ্ধ করছে এখানের মধ্যে। পুরো গ্রাম এখানের মধ্যে জড়ায় যায় এবং শেষ পর্যন্ত কলিঙ্গের যুদ্ধে ব্যাপক এখানের মধ্যে হতাহত হয়। কয়েক লক্ষ মানুষ মারা যায়, প্রায় 3 লক্ষের মতো মানুষ এখানের মধ্যে হচ্ছে যে মারা যায় কলিঙ্গের যুদ্ধে। এই যুদ্ধের ভয়াবহতা দেখে মানে নদীর মধ্যে রক্তের বন্যা হয়ে গেছে এখানের মধ্যে। এই যুদ্ধের ভয়াবহতা দেখে তোমার অশোক তোমার উনি পরিকল্পনা করে এবং উনি এরকম যুদ্ধের মধ্যে করবে না। এবং উনি যুদ্ধের ভয়াবহতা দেখে উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে কলিঙ্গি যুদ্ধের ভয়াবহতা দেখে। আর অশোকের আমলে বৌদ্ধ ধর্মকে রাজধর্মে রূপান্তরিত করা হয় এবং অশোক বৌদ্ধ ধর্মকে বিশ্ব ধর্মে রূপান্তরিত করেন। এই জন্য অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। মৌর্য যুগে কিছু গুপ্তচর ছিল, সেই গুপ্তচরদের উপাধি ছিল সঞ্চারা। তখনকার ওরা ছিল ডিজিএফআই ছিল আর কি মৌর্য যুগে। মৌর্য সাম্রাজ্যের তোমার পুরো ভারতবর্ষে মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। হুম, আর কনস্টান্টাইন মানে হচ্ছে যেরকম কনস্টান্টাইন যেরকম খ্রিস্ট ধর্মকে রক্ষা করছিল, তোমার অশোকরে বলা হয় মানে কনস্টান্টাইন যেরকম অবদান খ্রিস্ট ধর্মের মধ্যে, অশোকেরও সেম অবদান। তো পুরো মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র এবং বাংলার প্রাদেশিক রাজধানী ছিল পুণ্ড্রনগর। তো মৌর্য সাম্রাজ্য পড়ার পরে আমরা চলে আসবো এখন গুপ্ত সাম্রাজ্যে। ভারতে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে মহারাজা শ্রীগুপ্ত। আচ্ছা, আমি তোমাদেরকে যে চারটা দেখাচ্ছিলাম সে চারটার মধ্যে বলছিলাম যে আচ্ছা শ্রীগুপ্ত কি প্রথম রাজা হবে? ও চারটা যদি দুই মনে থাকে, আমরা বলছিলাম যে শ্রীগুপ্ত হচ্ছে যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেও উনি হচ্ছে যে এটার প্রথম স্বাধীন রাজা বা হচ্ছে প্রথম সম্রাট না। প্রথম সম্রাট বা প্রথম স্বাধীন ও শক্তিশালী রাজা ছিল ওনার ছেলে প্রথম চন্দ্রগুপ্ত। না, উনি শ্রীগুপ্তের পুত্র ছিল, নাতি ছিল প্রথম চন্দ্রগুপ্ত। এখন আসো তোমার গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজাকে। শ্রেষ্ঠ রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত। রাখবো সমুদ্রের মতন নিশ্চয় বিষয়, এই জন্য সে শ্রেষ্ঠ রাজা। তো সমুদ্রগুপ্ত কেন শ্রেষ্ঠ? কারণ উনিও একই কাহিনী, উনি হচ্ছে যে বাংলা জয় করে। বাংলা জয় করা খুব ডিফিকাল্ট, হ্যাঁ, সমতট ছাড়া উনি মোটামুটি পুরো বাংলা হচ্ছে তোমার জয় জয় করে ফেলছে। আর গুপ্ত সাম্রাজ্যের শাসকদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ শাসক হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাকে একটু আলাদা করে পড়তে হবে। হ্যাঁ, এবং জীবনের শেষ ভাগে উনি বিক্রমাদিত্য উপাধি ধারণ করে। এখন আমাকে একটু বলো যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত না প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এটা কি প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কি প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য না দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য?
প্রথমও না, দ্বিতীয় না। কারণ মৌর্য বংশের মধ্যে চন্দ্রগুপ্ত একটা ছিল, ওখানে প্রথম ছিল না, দ্বিতীয় ছিল না। তুমি আন্দাজ একটা দাও সেখানে। মৌর্য বংশের মধ্যে প্রথম ছিল না, দ্বিতীয় ছিল না, এখানে ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, কোনো প্রথম দ্বিতীয় নাই। হ্যাঁ, এই তুমি ব্যবসা শুরু করছো, শুধু চন্দ্রগুপ্ত মৌর্য, কোনো প্রথম দ্বিতীয় নাই এখানে। প্রথম দ্বিতীয় হচ্ছে তোমার গুপ্ত যুগে, কারণ এখানে দুটো চন্দ্রগুপ্ত আছে, একটা প্রথম চন্দ্রগুপ্ত আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখানে আবার কোনো মৌর্য নাই কিন্তু, এখানে কিন্তু কোনো মৌর্য নাই, খেয়াল রেখো, কারণ এটা তো মৌর্য বংশ না। ইয়ার, ওটা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, আর এই হলো শুধু চন্দ্রগুপ্ত, যেহেতু দুটো চন্দ্রগুপ্ত, একজন তো প্রথম চন্দ্রগুপ্ত, হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলে এখানে অনেক তোমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো আমরা একটু জানবো। শ্রেষ্ঠ হচ্ছে সমুদ্রগুপ্ত, আর এই বংশটা প্রতিষ্ঠা করছে মহারাজা শ্রীগুপ্ত। তো এই গুপ্ত সাম্রাজ্যের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটা ছিল ভারতের স্বর্ণযুগ। কেন স্বর্ণযুগ? কারণ এই সময় আবিষ্কার, বিজ্ঞান প্রযুক্তি, বাস্তুবিদ্যা, শিল্প, আইনশাস্ত্র, সাহিত্য, গণিত, জ্যোতির্বিদ্যা, দর্শন, হ্যাঁ, ধর্মশাস্ত্র, এটা উৎকর্ষ হয়, এবং হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করছে গুপ্ত সম্রাটরা। অশোক, আমাদের গুপ্ত সম্রাটদের মধ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার উপাধি ছিল বিক্রমাদিত্য, তার আমলে কিন্তু এখানের মধ্যে শিল্প সাহিত্যের অনেক প্রসার হয়। কি প্রসার হয়? উনি 9 জন পণ্ডিতকে নিয়ে নবরত্ন সভা গঠন করেন। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভাই, উনি খুবই, বোঝা যাচ্ছে যে জ্ঞানী লোকদেরকে পছন্দ করতো সে। তো জ্ঞানী লোকরা তাকে উপাধি দিয়েছে বিক্রমাদিত্য বা সিংহ বিক্রম। তো এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে যে নবরত্ন সভা ছিল, সে নবরত্ন সভার উল্লেখযোগ্য ব্যক্তিদের আমরা অবদানগুলো একটু দেখি। উল্লেখযোগ্য হলেন আমাদের সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি ও নাট্যকার মহাকবি কালিদাস, তারপরে ব্যাকরণবিদ এবং ভারতের শ্রেষ্ঠ অভিধান প্রণেতা অমর সিং, তারপর আর্যভট্ট এবং বরামিহির। আর্যভট্ট বরামিহিরকে আমাদের একটু পড়তে হবে, যে তাদের অবদানগুলো কি কি, আমরা আসবো সামনে। তো এই মহাকবি কালিদাস, উনি একটা মহাকাব্য লিখছে, মহাকাব্যের নাম হচ্ছে মেঘদূত। তাহলে মেঘদূত এটা হলো কালিদাসের মহাকাব্য। আর এটা ছাড়াও ওনার অভিজ্ঞান শকুন্তল নাটক, এই নাটকটা, এটা বিখ্যাত নাটক। তাহলে হচ্ছে যে কালিদাসের অবদান হচ্ছে কি কি এখানের মধ্যে, একটা হলো মেঘ মহাকাব্য লিখছে, এবং অভিজ্ঞান শকুন্তলম নাটক ওনার বিখ্যাত সাহিত্যকর্ম। আসলে অমর সিং, অমর সিং হচ্ছে উনি ডিকশনারি লিখছে এবং ছিল ব্যাকরণবিদ, এবং তার ডিকশনারির নাম হচ্ছে অমর কোষ। এখন হচ্ছে আর্যভট্ট বরামিহিরকে আমরা আলাদা করে এটা পড়া লাগবে। আর্যভট্ট ছিলেন একজন গণিতবিদ, আর বরামিহির ছিলেন জ্যোতির্বিদ, অ্যাস্ট্রোলজার ছিল। হুম, আর্যভট্ট ছিল গণিতবিদ। আর্যভট্ট যে বইটা লিখছে, বইয়ের নাম ছিল আর্য সিদ্ধান্ত। উনি সর্বপ্রথম পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতি নির্ণয় করেন। আর বরামিহির, উনি যে বইটা লিখছে, বইয়ের নাম হচ্ছে বৃহৎ সংহিতা। তাহলে একজন ছিল জ্যোতির্বিদ, একজন ছিল গণিতবিদ। ওকে, এই কথা বলো না তোমরা, শুধু তোমরা একটা জিনিস বুঝতেছো না, এই জিনিসটা, সেটা হচ্ছে যে যারা আগে প্রিলি দাও নাই, এখানে আমি কোনো লাইন, অতিরিক্ত কোনো লাইন নাই, এখানে আমি কোনো ইতিহাস পড়াচ্ছি না। আমি তোমাকে পরীক্ষা পাশ করানোর জন্য আমি হচ্ছে যে তোমাকে পড়াচ্ছি। এই প্রতিটা লাইন গুরুত্বপূর্ণ, এগুলো সব পরীক্ষা আসবে। তোমরা ভাবতেছো এখানে মনে হয় আরফিন এমনি মনে গল্প করতেছে, এগুলো মনে এগুলো প্রতিটা জিনিস তো এখানে পরীক্ষা আসবে। তোমরা কেন কথা বলতেছো এখানের মধ্যে? এগুলো সব এমসিকিউতে আসবে, তুমি কেমন এগুলো আনসার করবে? আমি কোনো গল্প বলতেছি না এখানে, পরীক্ষা আসবে, এগুলো দাগাই রাখছে এখানে মধ্যে, দেখতেছো না এগুলা? আসলে গুপ্ত যুগের, এখানে আমরা বলছিলাম যে বর্তমান যে হিন্দু সংস্কৃতি, এটা ছিল মূলত গুপ্ত যুগেরই ফসল। ওকে, আর গুপ্ত যুগের শ্রেষ্ঠ রাজা ছিল সমুদ্রগুপ্ত। কেমন মনে রাখবো? সমুদ্রগুপ্ত সমুদ্র ছিল, তো সে ছিল শ্রেষ্ঠ, এবং সে কিন্তু বাংলা জয় করছে। তো সমুদ্রগুপ্ত ভাই কিন্তু আবার তোমার হচ্ছে যে কাব্য রচনা করতো, কাব্য রচনার জন্য সে কথিরাজ উপাধি পাইছে, এবং সে ছিল গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। গুপ্ত যুগে এখানে পাশা খেলা, মানে দাবা খেলা, দাবা খেলার প্রচলন হয়। দাবা খেলতে কারা কারা এখানে, দাবারও কারা কারা এখানে? আমার দাবার একটা ঘটনা বলি। এটা হচ্ছে যে ধরো, রাজাকে বাঁচানোর জন্য মাঝে মধ্যে কি করতে হয়? কেসলিং করতে হয়, তাই না? নৌকার সাথে কেসলিং করা লাগে রাজাকে মাঝে মধ্যে, তাই না? মাঝে মধ্যে রাজাকে কেসলিং করা লাগে। কেসলিং করলে কি রাজা মারা যায়? কেসলিং করলে আসলে রাজা মারা মারা যায় না। হ্যাঁ, রাজাকে সেভ করা হয়, তাই না? আমি মাঝে মধ্যে চিন্তা করি বাংলাদেশে আবার কোনো কেসলিং হয়ে গেলে কিনা। ধরো তোমার মাঝে মধ্যে মনে হয় এরকম, দেশের এখন যা অবস্থা, মাঝে মধ্যে আমার এরকম সন্দেহ লাগে আবার কোনো কেসলিং হয়ে গেলে কিনা আসলে। হ্যাঁ, অনেক সময় এরকম হয়, তাই না? রাজশাহীতে গিয়ে অনেক সময় কেসলিং হয় কিন্তু, তো ডেঞ্জারাস কিন্তু ওগুলো ব্যাপার, রাজনৈতিক ব্যাপার তো। যাই হোক, আমরা আসলে পজিটিভ কিছু ভাবতে চাই, যে আবার মাঝে মধ্যে সন্দেহ লাগে আবার কেসলিং হয়ে গেল কিনা এখান থেকে কোনো কিছু। আচ্ছা, যাই হোক। তো তোমার গুপ্ত যুগে তাহলে চতুরঙ্গ বা দাবা খেলার প্রচলন হয়।
তো গুপ্ত যুগ এখানের মধ্যে আমরা আরেকটু আছে এখানে, যে এখানে গুপ্ত যুগ চলাকালীন এখানের মধ্যে আরেকটা সাম্রাজ্য ছিল, তোমার কুষাণ সাম্রাজ্য। কুষাণ সাম্রাজ্য আমরা ডিটেলসে পড়বো না এখানের মধ্যে, ডিটেলস আমাদের লাগবে না। তো এখানে আমাদের একজন কুষাণ সম্রাট যার নাম ছিল প্রথম কনিষ্ক, আর তার একজন আয়ুর্বেদ চিকিৎসক ছিল যার নাম ছিল চরক। এই চরক ভাই, এটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক। এই চরক উনি একটা বই লিখছে, বইয়ের নাম ছিল সংহিতা। হ্যাঁ, এটা আয়ুর্বেদ বিষয়ক সর্বপ্রথম গ্রন্থ। তো গুপ্ত সাম্রাজ্যের পতন কেন ঘটলো? কারণ মধ্য এশিয়ার জাতির জাতি ছিল হুন জাতি, এরা যে ধরতো এটা একদম মায়া, একদম তোমার হচ্ছে যে সানডে মানডে ক্লোজ করে দিত। তো এই হুনদের আক্রমণে ভারতের গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে ষষ্ঠ শতকের দিকে। ষষ্ঠ শতক মুখস্থ করতে হবে না, হুনদের আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। আর যেহেতু গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে গেল, একটা বড় সাম্রাজ্য ছিল, অনেক বছর ছিল ওরা, এটা দুর্বলতায় খুব অরাজক একটা পরিস্থিতি বিরাজ করলো। অরাজক পরিস্থিতি, একজন একজনটা দখল করে ফেলে, কোম্পানি দখল করে ফেলে। হেডমাস্টারের কথা তুমি বসে যাও, তোমার পতন হয়ে গেছে, ওর এটা গুদাম দখল করে ফেলতেছে এখানের মধ্যে, ওর সম্পদ টম্পদ নিয়ে যাচ্ছে এখানের মধ্যে, যেখানে সেখানে আনসার বাহিনী ডিউটি করতেছে না, ট্রাফিক পুলিশ ডিউটি করতেছে না। হ্যাঁ, এটা অরাজকের শৃঙ্খলাটা অবস্থা সৃষ্টি হয়েছে। এবং এখানে ট্রাফিক ডিউটি না করার কারণে এখানে যে একটা ধরো গ্যাঞ্জাম, পুলিশ ডিউটি না, বসে আছে ওরা। তো এই ফাঁকে দিয়া এখানে আমরা দুটো স্বাধীন রাজ্য দেখতে পাবো, একটা রাজ্যের নাম বঙ্গ, একটা নাম গৌড়, যেই দুইটা আমরা আগে যে একটু আগে আমরা পড়ে আসছিলাম, বঙ্গ এবং গৌড়। বঙ্গ গৌড় নিয়েও আমরা একটু আহ এখানে আমরা বঙ্গ গৌড় নিয়ে ডিটেলসে যাবো না, আমরা মূলত এখানে শাসক নিয়ে একটু পড়বো, এখানে শাসক নিয়ে একটু পড়বো। তাহলে চলো আমরা একটু গুপ্তটা একটু আমরা একটু রিভাইজ করে আসি, হ্যাঁ? তাহলে আমাদের গুপ্ত হচ্ছে প্রতিষ্ঠাতা হলো শ্রীগুপ্ত, প্রথম স্বাধীন রাজা হলো প্রথম চন্দ্রগুপ্ত, শ্রেষ্ঠ হলো সমুদ্রগুপ্ত, আর উল্লেখযোগ্য একজন শাসক ছিল দ্বিতীয় গুপ্ত, যার আন্ডারে সাহিত্যের অনেক উন্নতি হয়েছে। এখানের মধ্যে কালিদাস ছিল তার এখানে রাজদরবারে অলঙ্কিত করছে। ব্যাকরণবিদ ছিল এখানে অমর সিংহ, সে একটা ডিকশনারি লিখছে, ডিকশনারির নাম হচ্ছে অমর কোষ। আর্যভট্ট ছিল গণিতবিদ, এবং সে হচ্ছে তোমার আর্য সিদ্ধান্ত লিখছে, এবং আহ্নিক গতি বার্ষিক গতির সে পরিমাপ করছে। বরাহমিহির সে হচ্ছে যে একটা বই লিখছে বৃহৎ সংহিতা নামে। তারপর আমরা বলছি যে হিন্দু সংস্কৃতি বর্তমানে এটা গুপ্ত যুগেরই ফসল। আর সমুদ্রগুপ্তকে বলা হতো প্রাচীন ভারতের নেপোলিয়ন। সে কিন্তু সমতট ছাড়া মোটামুটি পুরো বাংলা জয় করছে, এবং সে কবিতা টবিতা লিখতো, এবং এই জন্য ওকে কবিরাজ উপাধি দেওয়া হয়েছে। দাবা খেলা শুরু হয় এই যুগে, এবং আমরা দেখলাম যে বিশাল গুপ্ত সাম্রাজ্য পতন করে হুনদের আক্রমণে, এবং শেষ পর্যন্ত এখানের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এই অরাজক পরিস্থিতিতে এখানে দুটো স্বাধীন রাজ্য হয়ে যায়, বঙ্গ এবং গৌড়। তো আমরা বঙ্গ এবং গৌড়ের শাসককে নিয়ে একটু পড়বো। তো এই বিশৃঙ্খল পরিস্থিতিতে এখানে ডক্টর ইউনুস, না ডক্টর ইউনুস না, সরি, রাজা শশাঙ্ক, উনি হচ্ছে যে উনি তখন এখানে ক্ষমতা নেন। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে এখন তো এটা শাসন করতে হবে এখানের মধ্যে। উনি ছিলেন গৌড়ের রাজা। তো উনি উনি চিন্তা করলো এখানে এরকম গ্যাঞ্জাম করলো, তো এটা তোমার হচ্ছে যে এটা দেশ টিকবে না, ধ্বংস হয়ে যাবে। তুমি সবাই, এই তোমরা মারপিট করো না, আসো আমরা সব একসাথে আমরা দেশটা গঠন করি। উনি সবাই একসাথে পুরো বাংলাকে একসাথে উনি শাসন করছে। এই মারপিট থামো তোমরা, এখন বিশৃঙ্খল করো না, সম্পদ তোমরা লুট করিও না, তোমরা এখানে মধ্যে শাসন করি। এবং তোমার হচ্ছে এই শশাঙ্ককে বলা হয় প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসক। আচ্ছা, শশাঙ্ক রিডেম্পশনের যে শশাঙ্ক, এই শশাঙ্ক সেই শশাঙ্ক সেম না কিন্তু, এই দুইটা আলাদা শশাঙ্ক। অনেকে দুই শশাঙ্ক মনে করতে পারো, ওই দুই শশাঙ্ক আলাদা। এই শশাঙ্ককে বলা হয় প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসক। সার্বভৌম কেন? এই গুপ্ত সাম্রাজ্য, তারপর তোমার হচ্ছে যে এই যে মৌর্য, এগুলো কোত্থেকে নিয়ন্ত্রিত হইতো বলো? গুপ্ত, মৌর্য, এগুলো কোত্থেকে রূপান্তরিত মানে কন্ট্রোল হইতো এগুলো? এগুলো এটা ছিল পুরো ভারতীয় সাম্রাজ্য, তাই না? দিল্লির দিক থেকে কন্ট্রোল হইতো এটা। শশাঙ্ক ভাই উনি কইলো না, আমি বাংলাটাকে এখান দিয়ে আমি আলাদা করি, আমি এটাকে সার্বভৌম হিসেবে আমি এটা শাসন করতে চাই। শশাঙ্ক ভাইয়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, যেটা বর্তমানে মুর্শিদাবাদ। তাহলে শশাঙ্ক ভাই উনি কি কি করছে দেখি। তো উনি তিনটা জনপদ মারপিট করতেছিল, ওগুলাকে একত্র করে ওই কয়েক তোমার মারপিট থামাও, ওর নাম দেন গৌড়। এবং 594 খ্রিস্টাব্দে উনি স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করে। এবং গৌড় রাজ্যের উনি হচ্ছে যে শক্তিশালী এবং স্বাধীন রাজা। এবং তাকে অনেক কাঠিলা নাম ডাকতে পারি, অবিভক্ত বাংলার প্রথম সার্বভৌম ও স্বাধীন রাজা শশাঙ্ক। হ্যাঁ? আর অন্য পদ হলো মহাসামন্ত। মহাসামন্ত বলতে ওই গুপ্তদের মহাসামন্ত মানে জমিদারের মতো একটা ব্যাপার আর কি। তোমার হচ্ছে যারা তোমার ট্যাক্স কালেক্টর, হ্যাঁ, ধরো ডিসির মতো পোস্ট, মহাসামন্ত ডিসি, এখানে ট্যাক্স কালেক্ট করতো তারা এখানে এসে। গুপ্তদের একজন সে মহাসামন্ত ছিল। তো সে এখানের মধ্যে এই এখানে যখন অরাজক পরিস্থিতি চলতেছিল, তখন সে চিন্তা করলো এগুলো একত্র করে এটাকে আলাদা করে আমি শাসন করতে পারি। তার রাজধানী কোনো সুবর্ণ বলছে অলরেডি।
শশাঙ্ক ভাইয়ের মারা যাওয়ার পরে এখানে আবার সমস্যা দেখা গেছে। শশাঙ্ক তো খুব শক্তিশালী একজন আহ শাসক ছিল শশাঙ্ক। ওনার মৃত্যুর পরে আবার হচ্ছে যে এখানে আমাদের খুব মনটা খারাপ হয়ে গেছে। আমাদের বাংলাদেশে তো শশাঙ্কের মৃত্যু হলে কিন্তু খবর আছে আমাদের কিন্তু, হ্যাঁ, শশাঙ্ক ভাইয়ের বয়স কিন্তু অনেক অনেক হয়ে গেছে। এটা টেনশনের বিষয় কিন্তু, 84 ইয়ার্স ওল্ড। টেনশনের বিষয় না, তাই না? এটা কিন্তু খুবই টেনশনের বিষয়, ওনার কিন্তু অনেক বয়স হয়ে গেছে। তো যাই হোক, শশাঙ্কের মৃত্যুর পর আবারও একটা তোমার মাচ্ছন্নে দেয়। মাচ্ছন্নে মানে বুঝছো, বড় মাছ ছোট মাছকে খাই ফেলতেছে। হ্যাঁ, কয় বেটা আগে এখানে চাঁদা লইতে একদল, এখন আমি লোমো চাঁদা, কয় আমার দিবি চাঁদা। হ্যাঁ, তো এখন নতুন একদল আছে, চাঁদা মাদা লওয়া শুরু হয়েছে, মাচ্ছন্ন সৃষ্টি গেছে এখন। তো এখানে হিউয়েন সাং ভাই উনি আবার শশাঙ্ককে একটু ইয়া করছে, একটু কিছু আহ, তার সমালোচনা করছে, যে বলছে যে শশাঙ্ক হচ্ছে বৌদ্ধ ধর্ম নিগ্রহ করছে। তবে এগুলো অনেক কিছু ঐতিহাসিক সত্যতা পাওয়া যায় না। আবার বর্তমানে ভারতের তোমার বিজেপির তোমার হচ্ছে যে হিন্দুত্ববাদী কিছু লোকজন ওরা বলতেছে শশাঙ্ক হলো প্রথম বাংলা সন প্রবর্তন করছে, যে তোমরা সাধারণ জ্ঞানের কিছু বইয়ের মধ্যে পাবা যে শশাঙ্ক প্রথম বাংলা সন প্রবর্তন করছে, এরকম ঘটনা পাবা। তবে ইতিহাসবিদ এটা নাকচ করে দিচ্ছে, বলছে না এটা আসলে সঠিক না, এটা হুদাই, এটা বেহুদা অপপ্রচার। অনেকে শশাঙ্কের বাংলা সাল প্রবর্তক বলে দাবি করে। এই জন্য কিছু জিকের বইয়ের মধ্যে পাইতে পারো যে শশাঙ্ক বাংলা সাল প্রবর্তন করে, আসলে না, এটা বেহুদা। তো শশাঙ্কের মৃত্যুর পরে তোমার হচ্ছে গোরের রাজা হর্ষবর্ধন। হর্ষবর্ধন নিয়ে আমাদের এখানে খুব বেশি কিছু পড়ার নেই। আমরা এখন আসবো এখন আমাদের শশাঙ্ক ভাই এখানের মধ্যে। ওনার মারা যাওয়ার পরে এখানে আসলে বাংলাদেশে এখানে তখন বড় মাছ ছোট মাছ খাই ফেলতেছে, এক এলাকা আরেক এলাকা দখল করে ফেলতেছে, চাঁদা মাদা চালু হয়ে গেছে এখানের মধ্যে, এলাকা দখল চলতেছে। এটা অরাজক একটা পরিস্থিতি। শশাঙ্ক একটা গুপ্ত পরবর্তী অরাজকতা শশাঙ্ক কন্ট্রোল করছিল। কিন্তু তারপরে এখন যে মাচ্ছন্ন নয়, শশাঙ্ক চলে গেছে, এখন আমার মাচ্ছন্ন চলে গেছে। তো এইভাবে 100 বছর চলছে। মাই গড, 100 বছর! আমাদের এখানে 100 বছর চললো, তা ভাই আমরা তো মরে টরে যাবো এর মধ্যে, আমরা এর মধ্যে মরে যাবো। যাক, আমাদের অরাজক অবস্থা যাতে আমাদের যাতে আগে শেষ হয়ে যায়। মাই গড, মাচ্ছন্নই এখানে হয়ে গেল। মাচ্ছন্নের পর আমরা এখন ইলেকশন করবো একটা। মাচ্ছন্ন কি জিনিস? এটা হলো আইন শৃঙ্খলাবর্তী অরাজকতাপূর্ণ অবস্থা। সালটা কত? এটা শশাঙ্কের মৃত্যুর পরে, সপ্তম অষ্টম শতক, প্রায় 100 বছরের মতো। 100 বছরের মতো এটা। অষ্টম শতকের মাঝামাঝি এসে মাৎস্যান্বয়ের অবসান ঘটে। হ্যাঁ, শুনো, ধরো 701 সাল, এটা কত শতাব্দী বলো তো? 701 সাল কত শতাব্দী? সপ্তম নাকি অষ্টম? 701 সাল কত শতাব্দী বলবা? অষ্টম শতাব্দী, রাইট, অষ্টম শতাব্দী। 750 মানে হচ্ছে যে অষ্টম শতকের মাঝামাঝি। আর সূচনা হয় শশাঙ্কের মৃত্যুর পরে। আর এটা হচ্ছে মূলত তোমার হচ্ছে যে যখন তাম্রপাল শাসনামল চলতেছিল এখানের মধ্যে। তো এইটা আসলে এখানে খুব নির্দিষ্ট কোনো রাজা কন্ট্রোল করে রাখতে পারে নাই, যে যার মতো করে এখানে এলাকা দখল করছে এখানে। আর রাজা গোপালের পাল বংশোপদেশের মাধ্যমে তোমার হচ্ছে যে মাৎস্যন্যায়ের অবসান ঘটে এখানের মধ্যে। হ্যাঁ, ওকে। 2024 একবিংশ শতক। তা আসো আমরা একটু এখান দিয়া, তাহলে গুপ্তদের পরে এইখানের মধ্যে তোমার হচ্ছে যে কি হলো, গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতায় অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, দুটো স্বাধীন রাজ্য সৃষ্টি হয়, বঙ্গ এবং গৌড়। আর এখানে গৌড় রাজা ছিলেন শশাঙ্ক। উনি তিনটা এলাকা একত্রিত করে প্রথম শাসন করে, এই জন্য ওনাকে বলা হয় প্রথম স্বাধীন ও সার্বভৌম। আসলে ওনাকে বুঝতে পারছো, গুপ্ত এবং তোমার হচ্ছে যে মৌর্য, এটা ছিল তো তোমার আহ পুরো ভারতবর্ষ, পুরো ভারতবর্ষ, হ্যাঁ, ছিল। তাম্রপাল একটা শাসন আমল, তখনই যে সময় কেলেন এটা। কিন্তু এরা তোমার হচ্ছে যে পুরোটা কন্ট্রোলে রাখতে পারে না, এখানের মধ্যে ওদের কিছু রাজা ছিল। এরপর আমরা আসবো এখন একটু ইলেকশন করতে হবে, চলো। এখন আমরা এখন একটু ইলেকশন করব। তো আগে রাজা সিস্টেমটা ছিল এরকম যে একজনে নিজেকে রাজা ঘোষণা করতো, তারপরে পোলা রাজা, তারপরে পোলা রাজা। এখন অনেকদিন কোনো রাজা মাজা নাই, কি করবো তাহলে আমরা? রাজা মাজা নাই এখন, কি নিজেকে রাজা ঘোষণা করতে পারতেছে না। এ রাজা ঘোষণা করলে থাপ্পড় দিব, এই বেটা তুই বল, তুই কি রাজা? মানে চিন্তা করলে তাহলে আমাদের রাজা লাগবে, তাহলে আমরা এখন ইলেকশন দিব। তো ইলেকশন আমরা আওয়ামী লীগের আমলে ইলেকশন না, রিয়েল ইলেকশন এটা। ইলেকশনে তখন জনগণ ভোট দিয়া গোপালকে তোমার ওদের ওদের রাজা বানাইছে। তাহলে গোপাল হচ্ছে সে ভারতবর্ষের তোমার আমাদের প্রথম গণতান্ত্রিক শাসক, এই বাংলা রিজিয়নের প্রথম গণতান্ত্রিক শাসক। এরা পালরা আবার কিন্তু বাংলাদেশ আবার এদের আমরা যেগুলো অনেক দূর বিস্তৃত করছে, অনেক বছর ছিল, 400 বছরের মতো ওরা ক্ষমতা ছিল, অনেক বছর ছিল আর ক্ষমতায়, দীর্ঘ সময় ক্ষমতা ছিল পালরা, অনেক পর্যন্ত ওরা সাম্রাজ্য বিস্তার করছে। তাহলে আমরা এখন, আমরা প্রথম মৌর্য দিয়ে শুরু করছি, মৌর্য থেকে আমরা গুপ্ততে গেছি, এবং গুপ্তর পরে আমরা চলে আসছি এখন হচ্ছে যে পাল বংশে চলে আসছি, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল ভাই। তাহলে উনি কিন্তু নিজেকে রাজা ঘোষণা করেন নাই, ওনাকে লোকজন ভোট দিয়া ওনাকে হচ্ছে যে ওনাকে নিয়ে অনেক অলৌকিক কাহিনী আছে, আমরা অলৌকিক কাহিনীতে যাব না। আমরা হচ্ছে যে যেহেতু আমাদের ক্লাস শেষ করতে হবে, অলৌকিক কাহিনী আমরা যাবো না। অনেক কিন্তু অনেক অলৌকিক অলৌকিক কাহিনী আছে ওকে নিয়ে। এই হচ্ছে হচ্ছে গোপাল।
এই পালরা সবচেয়ে বেশি সময় শাসন করে। পালরা ছিল বৌদ্ধ। এই পালদের মধ্যে শ্রেষ্ঠ শাসক ছিল ধর্মপাল। এই সময় আমরা একটা বিদ্রোহ দেখব। সেই বিদ্রোহটার নাম হচ্ছে বরেন্দ্র বিদ্রোহ, যেটা পালরাতে দ্বিতীয় মহিপালের সময়। এখন এই যে শ্রেষ্ঠ শাসক বললাম, একটু আমাকে আনসার দেওয়া তো। গুপ্তদের শ্রেষ্ঠ কে ছিল? গুপ্তদের শ্রেষ্ঠ কে ছিল? কি মনে রাখবা? সমুদ্রের মতো বড় ছিল একজন সমুদ্রগুপ্ত। আচ্ছা, তার আগে মৌর্যদের শ্রেষ্ঠ কে ছিল? মৌর্যদের শ্রেষ্ঠ কে ছিল? অশোক। শ্রেষ্ঠ ছিল অশোক। আর পালদের মনে রাখবা, ধর্ম পালন করতে মনে হয় সে খুবই, এই জন্য মানে সে মনে রাখবে এভাবে যে শ্রেষ্ঠ, তাহলে আর তোমার এখানে জ্ঞানজাম লাগবে না। আচ্ছা, গুপ্তদের প্রতিষ্ঠাতা কে ছিল? গুপ্তদের প্রতিষ্ঠাতা কে ছিল বলো? প্রতিষ্ঠাতা ছিল শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত। প্রথম রাজা, প্রথম স্বাধীন রাজা কে ছিল? স্বাধীন রাজা ছিল প্রথম চন্দ্রগুপ্ত। রাইট, প্রথম চন্দ্রগুপ্ত। এই যে তোমরা পারতেছো, দেখছো এখন কিন্তু আস্তে আস্তে তোমরা একটু একটু করে পারতেছো, একটু একটু। তোমরা প্রথমে টেনশন করছিলে, ভাই এত কিছু কেমন মনে রাখবো? টেনশন কিছু নাই, দেখো পারবা। তো এই পাল বংশ, এটা সবচেয়ে বেশি সময় শাসন করে। 400 বছরের মতো শাসন করে ওরা। 400 বছর পুরো না, 400 বছর চেয়ে একটু কম। আর এখানের মধ্যে ধর্মপাল ছিল শ্রেষ্ঠ শাসক। সে অনেক বড় বড় স্থাপনা বানাইছে। তার মধ্যে একটা হচ্ছে সোমপুর বিহার, আমরা আসতেছি সেখানের মধ্যে। আর পাল রাজা দ্বিতীয় মহিপালের সময় এখানে বরেন্দ্র বিদ্রোহ হয়। তো আসো আমরা শ্রেষ্ঠ যে তাকে একটু পড়ি, ধর্মপাল। গোপাল ভাইয়ের মৃত্যুর পর ধর্মপাল বাংলা সিংহাসনে বসে, এবং পাল রাজাদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। এবং বাংলা বিহার ব্যাপী তার শাসন প্রতিষ্ঠিত ছিল। তো উত্তর ভারতে আধিপত্য নিয়ে এই সময় তিনটা রাজবংশ প্রতিযোগিতা করতেছিল। বাংলার পাল রাজপুতরা ছিল গুর্জর প্রতিহার, আর দক্ষিণাতে ছিল রাষ্ট্রকূট। হ্যাঁ, এটা ত্রিশক্তি সংঘর্ষ বলে তোমার হচ্ছে যে এটা পরিচিত ছিল। হ্যাঁ, এটা অনেক বছর ধরে চলছে, এবং 800 থেকে শেষ দিকে যুদ্ধ শেষ হয়। এটা তোমার মুখস্থ করা লাগবে না। ধর্মপাল ভাই উনি প্রায় 40 বছর উনি রাজত্ব করে, অনেক দীর্ঘ বছর। তো দেখি ধর্মপাল যেহেতু শ্রেষ্ঠ, যেহেতু নিশ্চয় বিলেন টিলেন বানাইছে, বিলেন টিলেন না বানালে তো আমরা শ্রেষ্ঠ স্বীকৃতি দিতে হচ্ছে যে রাজি না। হ্যাঁ, আমরা সবসময় বিলেন টিলিং আমরা খুব পছন্দ করি, যে বিল্ডিং বানাইছে আমরা এটা দেখি। শিক্ষা স্বাস্থ্য এগুলোর দিকে আমরা নজর একটু কম। বিল্ডিং টিলিং দিকে অনেক বছর থাকে বিল্ডিং, এই জন্য বিল্ডিং বানানোর দিকে মনোযোগটা বেশি আমাদের। তো আমরা দেখি কোনো বিল্ডিং বানাইছে কিনা। একটা বিহার বানাইছে। কোথায়? নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানে সোমপুর বিহার নির্মাণ করেন। হ্যাঁ, বিহার কি জিনিস? বিহার হচ্ছে এখানে সাধুরা, সাধুরা এখানের মধ্যে তারা প্রার্থনা করে, মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দেয়। আবার এটি স্কুলের মতো, স্কুলের মতো মানে হচ্ছে ওখানে সাধুদের কাছে তুমি জ্ঞান অর্জন করতে পারবা, যায় যায়। হ্যাঁ, এখানে সাধু সন্ন্যাসীরা যায় থাকে, ওরা এখানে জ্ঞান চর্চা করে, প্রার্থনা করে। তুমি যদি ওদের থেকে জ্ঞান নিতে পারবা, ওদের সংস্পর্শে থাকতে পারবা। হ্যাঁ, এটা হচ্ছে বিহার। জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা হয় এখানের মধ্যে। তাহলে এছাড়াও সোমপুর বিহার ছাড়া উনি বিক্রমশীল বিহারও প্রতিষ্ঠা করে। ধর্মপাল ভাইয়ের মৃত্যুর পর ওনার পোলা দেবপাল সিংহাসনে বসে। তো আমাদের এই দেবপাল, তো ওনার বাপ এত কিছু করছে, সম্পর বিরাটের বানাইছে, সে তো কিছু একটা বানাবে। তবে সে নিজে হতে বানায় নাই, সে পৃষ্ঠপোষকতা করছে একটা জিনিস কি, নালন্দা বিশ্ববিদ্যালয়ের কিছু পৃষ্ঠপোষকতা করছে। কে পৃষ্ঠপোষকতা করছে? দেবপাল। কে বানাইছে? কে বানাইছে সেটা আমরা সামনে আসতেছি এখানের মধ্যে। এবং এই দেবপালের পৃষ্ঠপোষকতায় নালন্দা ইউনিভার্সিটি সমগ্র এশিয়ায় বৌদ্ধ সংস্কৃতির প্রধান প্রাণকেন্দ্র হয়ে ওঠে। এবং ইন্দ্রগুপ্ত নামক একজন ব্রাহ্মণকে উনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের উনি আচার্য নিযুক্ত করেছিলেন। চর্যাপদ কার আমলে? সেটা বাংলা ম্যাডাম পড়াবে। আচ্ছা, আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় একটু হুম? তাহলে আমরা বলছিলাম নালন্দা বিশ্ববিদ্যালয় প্যাট্রোনাইজ করছে, ফান্ডিং দিছে, এটাকে পৃষ্ঠপোষকতা করছে হচ্ছে দেবপাল। এটা বানায় নাই, এটা বানাইছে কুমারগুপ্ত, গুপ্ত বংশের কুমারগুপ্ত। তখন খুব ছোট ছিল আর কি, তখন অতটা বিখ্যাত ছিল না। তাহলে কুমারগুপ্ত এটা বানাইছে পঞ্চম শতকে, গুপ্ত বংশের কুমারগুপ্ত এটা বানাইছে। এই নালন্দা বিশ্ববিদ্যালয় হচ্ছে শ্রেষ্ঠ প্রাচীন বিশ্ববিদ্যালয়। কোথায়? ভারতের বিহারে। এটা খ্রিস্টীয় 427 থেকে 1197 অব্দ পর্যন্ত এটা বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল। আর নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই মহাবিহারের একজন আচার্য, ওনার নাম ছিল মহাবীর শিলভদ্র। এবং বিদেশ থেকে লোকজন এখানের মধ্যে পিএইচডি করতে করতে আসতো। আর 2014 সালে নালন্দা বিশ্ববিদ্যালয় পুনরায় চালু হয়, এবং উপাচার্য হিসেবে বর্তমানে নিয়োগ পান নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ইকতারুদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ায় দেন বলে একটা অপপ্রচার আছে। এটা ইতিহাসবিদরা বলতে এটা আসলে বিজেপির একদম একবারে অপপ্রচার। এগুলো কোনো ঐতিহাসিক কোনো ভিত্তি নাই যেটা বলে। এবং ওদের অন্যতম বড় একটা ইয়ে ছিল, প্রপাগান্ডা ছিল যে
বলছে হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াই দিছে এবং অনেক মাস ধরে এটা পড়ছে এটা। তো যাই হোক, এগুলো যেহেতু তোমার বিভিন্ন রকমের ঐতিহাসিক ব্যাপার, এগুলো নিয়ে বিতর্ক থাকবে, আলোচনা হবে এগুলো নিয়ে। তা নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বলছে এটা হচ্ছে কুমারগুপ্ত, করছিল দেবপাল। শিলভদ্র এখানের একজন আচার্য ছিল। আর বর্তমানে আবার শুরু হয়েছে 2014 সালে চালু হয়, এবং উপাচার্য হিসেবে নিয়োগ পান হচ্ছে বলছে অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এবং এটা পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠাতা কুমারগুপ্ত, এবং এটা প্যাট্রোনাইজ করছে কে? দেবপাল। পাল বংশে যেহেতু অনেক বছর, তো এখানে তো মানুষজন সবসময় এখানে না, তারা সুশাসন প্রতিষ্ঠা করতে পারে নাই, দেখি তারা কি করছে। এই সময় একটা বিদ্রোহ হয়, যে বিদ্রোহ হচ্ছে কৈবর্ত বিদ্রোহ, যেটা বাংলার প্রথম সফল বিদ্রোহ। দিব্যর নেতৃত্বে, দিব্যকে ছিল দিব্য একজন কর্মচারী, তার নেতৃত্বে। এবং কৈবর্ত মানে কি? কৈবর্ত মানে যারা ধরে। তো এই ঘটনাটা করে রাজা দ্বিতীয় মহিপালের সময়। কেন দ্বিতীয় মহিপাল বলছে যে মাছ মাংস খাওয়া যাবে না, শুধু শাকসবজি খাইতে হবে? তো এই জন্য তোমার হচ্ছে যে এটা নিয়ে মানুষের উপরে সে খুব নির্যাতন চালাইতো। ওই দিক দিয়ে পাল বংশের উত্তর দিকে নিয়ে এখানের মধ্যে একটা ভ্রাতৃকলহ শুরু হয়েছে, একটা অরাজক পরিস্থিতি। তো এই সময় জেলে সম্প্রদায়, ওরা যেহেতু মাছ খাইতো ওরা, তখন ওরা পাল কর্মচারী দিব্যর নেতৃত্বে, ওরা এই অরাজকতা থেকে রক্ষা পাওয়ার জন্য ওরা হচ্ছে পালের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে। এটাই ইতিহাসে কৈবর্ত বা বরেন্দ্র বিদ্রোহ নামে পরিচিত। পাল বংশের সর্বশেষ শাসক বা সর্বশেষ রাজা উনি হচ্ছে রামপাল। দেখো আমি একটা লাইন দিচ্ছি এখানের মধ্যে, এটা হচ্ছে সফল। কারণ পরীক্ষা অপশনের মধ্যে রামপাল সবসময় থাকবে না, কারণ রামপালের পরেও ছিল মদন পাল। হ্যাঁ, তো এখন তাহলে মদন পাল আসলে উল্লেখযোগ্য কোনো কাজ কিছু করতে পারে না, একটু বোকাচোদা টাইপের ছিল আর কি। তো এই জন্য আমরা হচ্ছে পরীক্ষার মধ্যে অপশনে যদি রামপাল থাকে, রামপাল দিবা। তো মদন পাল যদি থাকে, ধরো তোমার হচ্ছে মদন পাল আছে অপশনে, রামপাল আছে, মদন পালও আছে, তখন তুমি অবশ্যই মদন পাল দাগাবা। মদন পাল উল্লেখযোগ্য কিছু করে নাই, সেজন্য অনেক বইয়ের মধ্যে মদন পালের নামই নাই। ওকে, কিন্তু সর্বশেষ শাসক কিন্তু মদন পাল, বাট অনেক বইয়ের মধ্যে তার নামটা পাওয়া যায় না। সবাই রামপাল বলছে, এখানের মধ্যে সবাই বলছে রামপাল। তো এই জন্য তোমরা জাস্ট নাইস টু নো, জেনে রাখবে এটা, যদি অপশন মদন থাকে অবশ্যই মদন পাল দেখাবা। উল্লেখযোগ্য কোনো কীর্তি নাই তার, এই জন্য তাকে অনেক বইয়ের মধ্যে তোর নামটাম নাই। সবাই হচ্ছে যে রামপালই শেষ করে দিছে। রামপালের সর্বশেষ সফল শাসক। হ্যাঁ, এবং হচ্ছে যে রামপাল ভাইয়ের ওনার জীবনী নিয়ে তখন সন্ধ্যাকর নন্দী নামক একজন কবি ছিল, এবং সে রামচরিত রচনা করছে, এবং এই রচনা থেকে আমরা রামপাল ভাইয়ের জীবনী সম্পর্কে হচ্ছে আমরা জানি। আচ্ছা, এই রামপালের সাথে রামসাগরের কোনো সম্পর্ক আছে? হুম? এই রামপালের সাথে রামসাগরের কোনো রিলেশনশিপ আছে না? রামপালের সাথে রামসাগরের কোনো রিলেশন আছে নেই? হ্যাঁ, মানে আমরা অনেক সময় মনে করি যে নামে মিল থাকলেই মনে হয়, না না, কোনো রিলেশনশিপ নাই। দুইটা দুই ও সময়ের ডিফারেন্স আছে এখানের মধ্যে। তোমার রামপালের সাথে, যে সুশান্ত পাল তো নিশ্চয়ই পাল বংশের শাসক না। এই রামপালের সাথে আসলে রামসাগরের সম্পর্ক নাই, রামসাগর হচ্ছে আরেকজনের অবদান, এ রামপাল হচ্ছে একজন রাজা, দুটো আলাদা জিনিস। Okay? তো আমাদের এখন অনেকজন প্রশ্ন করছিল যে ভাইয়া, চর্যাপদ কার আমলে হয়েছিল? চর্যাপদ হয়েছিল পাল আমলে। তো উত্তর পেয়ে গেছো, এই যে ওটা পাল আমলে হয়েছিল চর্যাপদ। আর পাল রাজারা ছিল, ওরা ছিল আমাদের এই অঞ্চলের, বরোদর অঞ্চলের দেশীয় শাসক। আচ্ছা, মৌর্যরা কি দেশীয় শাসক ছিল? মৌর্যরা আমাদের এই অঞ্চলের শাসক ছিল? মৌর্যরা, মৌর্যরা কি এই অঞ্চলে ছিল? না। গুপ্তরা, গুপ্তরা, না। সেনরা, সেনরা ছিল? সেনরা এই অঞ্চলের না, সেনরা এই অঞ্চলের না, সেনরা এই অঞ্চলে ছিল না। তাহলে পালরা ওরা হচ্ছে যে আমাদের বরেন্দ্র অঞ্চলে দেশীয় শাসক, ধর্ম ছিল বৌদ্ধ, এবং সবচেয়ে দীর্ঘ সময় শাসন করছে, বংশানুক্রমিক শাসন করছে 400 বছরের মতো। আর সোমপুর বিহার বানাইছে। এদের সর্বশ্রেষ্ঠ শাসক পাল আমলের নাম ছিল ধর্মপাল। রামপালের আত্মজীবনী লিখছিল সন্ধ্যাকর নন্দীর রামচরিতম। উনি রামপালের সভাপতি ছিল। আর আমরা বলছিলাম যে পাল আমলে বিদ্রোহ হয়েছে, বিদ্রোহের নাম ছিল কৈবর্ত বিদ্রোহ, নেতা ছিল দিব্য, এবং রাজা দ্বিতীয় মহিপালের সময় তোমার হচ্ছে যে কৈবর্ত বিদ্রোহটা হয়। এটা সামন্ত বিদ্রোহ বলা হয় এটাকে। পাল রাজাদের পিতৃভূমি ছিল বরেন্দ্র, বরেন্দ্র সন্তানরা। তো এখানের মধ্যে পালামতে, এখানে আমরা একটা পাল যুগের পুঁথিচিত্র পাই, তালপাতার পুঁথিচিত্র, এটা পাল যুগের নিদর্শন। আর এই সময় তালপাতা এবং চিত্র চিত্র সম্বলিত একটা গ্রন্থ পাওয়া গেছে। সে গ্রন্থের নাম হচ্ছে অষ্ট সাহসিকা প্রজ্ঞাপারমিতা, যেটা প্রথম মহিপালের আমলের হয়েছে বলে ধরা হয়। ওকে, তাহলে আমরা পাল্টা পড়ে ফেললাম একদম নালন্দা নিয়ে। ঐতিহাসিক জিনিসপত্রগুলো নিয়ে সবসময় বিতর্ক থাকবে, তো আমরা এখানে স্লাইডে যা যা রাখছি, তুমি মোটামুটি এগুলো বিসিএস পরীক্ষার জন্য পড়তে পারো। এগুলো মোটামুটি আমরা হচ্ছে যে বিভিন্ন বই পুস্তক গবেষণা করে এখানে যতটুকু রাখছি, এই তথ্যগুলোর উপরে তুমি আস্থা রাখতে পারো। হ্যাঁ,
আমি জানি বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন রকম জিনিস লিখছে, আমি আবার বিভিন্ন রাইটারকে আবার তোমার বলি যে ভাই আপনার বইতে এটা কেন লিখছেন, এটা ঝামেলা হচ্ছে পোলাপানের মধ্যে। আলালের বইয়ের মধ্যে অনেক ও ইতিহাস উল্টাপাল্টা করছে, তো আমি ওকে বলছিলাম যে তুমি এগুলো লিখছো যে এগুলো তো ঝামেলা হচ্ছে একটু পোলাপান, তো এগুলোর মধ্যে একটু ও বলছে ঠিক করে দিবে এডিশন গুলোর মধ্যে। আবার বাজার এক এক বইয়ের মধ্যে এক এক রকমের এগুলো। আমি কয়েকজনকে বলছি পার্সোনালি যে ভাই এটার মধ্যে সমস্যা আছে একটু এটা। তো মোটামুটি এখানে তথ্য যেগুলো আছে এগুলো তুমি আস্থা রাখতে পারো, হ্যাঁ। আমি জানি বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন কিছু লেখা আছে, আমরা জানি। তুমি যে বইগুলো পড়ছো সেগুলো তো আমরা তো পড়ি, তাই না, আমরা দেখি যে কি লেখা আছে। তো এই তথ্যের উপর তুমি আস্থা রাখতে পারো মোটামুটি, হ্যাঁ? আমি বলে দিব কোন তথ্য নিবে তোর কাছে। তাহলে গোপাল হচ্ছে প্রথম শাসক, গণতান্ত্রিক শাসক, প্রথম পাল বংশের প্রতিষ্ঠাতা, সবচেয়ে বেশি সময় শাসন করে। শ্রেষ্ঠ হচ্ছে ধর্মপাল। আর পালদের আমলে একটা বিদ্রোহ হয়, বিদ্রোহ নাম হলো বরেন্দ্র বিদ্রোহ। ওর সময় পাল রাজা ছিল দ্বিতীয় মহিপাল, তার পালরা ছিল বৌদ্ধ ধর্মের। ধর্মপাল সে অত্যন্ত উদার ছিল। তারপর হচ্ছে যে তার আমলে সোমপুর বিহার নির্মাণ নির্মাণ হয়। এটা হচ্ছে নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানে। তার পলার নাম ছিল দেবপাল। দেবপাল ভাইও পড়াশোনার প্রতি বেশ একটা আগ্রহ ছিল তার, এবং সে নালন্দা বিশ্ববিদ্যালয় প্যাট্রোনাইজ করে এটাকে অনেক এক্সপান্ড করে এটাকে। আর নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা শ্রেষ্ঠ প্রাচীন বিশ্ববিদ্যালয়, কুমারগুপ্ত ভাই এটার প্রতিষ্ঠাতা। আর বর্তমান এটার উপাচার্য হচ্ছে অমর্ত্য সেন, প্রথম শতকে নির্মিত নালন্দা। তারপরে হচ্ছে যে আমরা বলছি যে এখানে সর্বশেষ সফল হচ্ছে যে রামপাল। আর অ্যাকচুয়ালি শেষ হলো মদন পাল, কিন্তু অনেক বইয়ের মধ্যে মদন পালের নাম লেখা নাই। শেষ। তো অপশনে যদি মদন পাল থাকে অবশ্যই মদন পাল তুমি দাগাবা, কিন্তু নাও থাকতে পারে মদন পাল অপশন, রামপাল থাকলে তো তুমি ওটাই দাগাবা। তারপরে আমরা হচ্ছে যে এখানে আমরা তালপাতার পুঁথি জানতে পারলাম। তার আরো জানলাম যে এই চর্যাপদ এটা পাল আমলেই এটা তোমার হচ্ছে যে রচিত হয়, আদি নিদর্শন পাল আমলের। তার আমাদের পাল শেষ। আর আমরা একটা রাজবংশ পড়ে মোটামুটি আমাদের হচ্ছে যে আজকে এমন আমরা ঘুরতে পারবো না কোনো এলাকায়, কারণ অলরেডি আমাদের 11টা 5 বেজে গেছে। তো চলো আমরা সেন বংশ পড়ি। তো সেন বংশ যাওয়ার আগে আমাকে আগে বলো যে হচ্ছে যে আমাদের যে নবরত্ন সভা এটা কোন সম্রাটের আমলে, কোন রাজার আমলে হয় নবরত্ন সভা? যে রাজা কালিদাস, তোমার মহাকবি কালিদাস। কোন গুপ্ত? আকবর বলে হে রে রে। আকবর তো পরে, ঠিক আছে আকবরেরও রাজসভা ছিল, ঠিক আছে আকবরের রাজসভা ছিল, সেখানে আমরা মুঘল আমলে আসবো। আজকে তো আকবর পারেনি আমরা। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইটেল কি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত টাইটেল কি ছিল? টাইটেল ছিল বিক্রমাদিত্য। টাইটেল ছিল বিক্রমাদিত্য। ওকে। এই যে তোমরা পারতেছো দেখছো। সোমপুর বিহার নির্মাণ করছে কে কো? সোমপুর বিহার কে বানাইছে? সোমপুর বিহার, সোমপুর বিহার বানাইছে ধর্মপাল। শ্রেষ্ঠ কিন্তু ধর্মপাল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করছে কে? কুমারগুপ্ত। প্রতিষ্ঠা করছে কুমারগুপ্ত, প্যাটার্নাইজ করছে দেবপাল। এখন দেখো যে ধরো এক্সামের মধ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কে, ধরো এখানে কুমারগুপ্ত নাই জিনিসটা, তখন এখানে অপশন আছে ধরো তোমার দেবপাল, রামপাল, হ্যাঁ, ধর্মপাল। তখন কোনটা আমরা যৌক্তিক আনসার হিসেবে দিতে পারি বলো? তোর পরীক্ষা আসলো, তো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতাকে দেবপাল, রামপাল, ধর্মপাল এরকম আসলো, কুমারগুপ্ত নাই। তো যৌক্তিকভাবে তুমি দেবপালকে দিবা, উনি এত টাকা টুকা দিচ্ছে এটাকে এত এক্সপ্যান্ড করছে, তো এইভাবে দিবা। এভাবে তুমি অনুমান করবা যে কাছাকাছি কোনটা হতে পারে, তাহলে দেবপাল হতে পারে, হ্যাঁ। তো চলো আমরা মদন পাল বলে দিবা, আচ্ছা ঠিক আছে। আমরা এখন চলে আসবো আমাদের রাজবংশের মধ্যে সর্বশেষ রাজবংশ, সেটা হচ্ছে সেন বংশ। সেন পরে আজকে ক্লাস শেষ। তো সেন রাজবংশের প্রতিষ্ঠাতা হলো সামন্ত সেন। হ্যাঁ। তো সামন্ত সেন ভাই উনি হচ্ছে যে আসছে রাঢ় অঞ্চলে, প্রথম বসতি স্থাপন করে আইসা। তো উনি বর্ধমান অঞ্চলে বাস করতো, কিন্তু উনি নিজেকে রাজা উনি ঘোষণা বা রাজা উপাধি ধারণ করেন নাই উনি। ওনার পুত্র হেমন্ত সেন উনি স্বাধীন সেন রাজ্য প্রতিষ্ঠা করে প্রথম মহারাজা উপাধি ধারণ করে। তাহলে সামন্ত সেন হচ্ছে প্রতিষ্ঠাতা, কিন্তু নিজেকে রাজা উপাধি ধারণ করেন নাই সে। এবং এখানের মধ্যে তার পোলা হেমন্ত সেন, সে নিজেকে প্রথম মহারাজা ঘোষণা করে। শ্রেষ্ঠ রাজাকে শ্রেষ্ঠ হচ্ছে বিজয় সেন। তাহলে সমুদ্র, ধর্ম, বিজয়, হ্যাঁ, সমুদ্রের মতো বড় ধর্মপাল, হ্যাঁ, ধর্মকর্ম করতো বিজয়, মানে কিছু মনে বিজয় করছে। শ্রেষ্ঠদের নাম নাই মনে রাখবো আমরা, হ্যাঁ। বিজয় সেন সে ছিল শ্রেষ্ঠ। হুগলি জেলার বিজয়পুরে ছিল তার প্রথম রাজধানী, পরে মুন্সিগঞ্জের বিক্রমপুরে রাজধানী সে করছে, হ্যাঁ। আর সেন বংশের আমলে বাংলা
দীর্ঘকাল ব্যাপী একক রাজা, মানে একজন রাজার আন্ডারে দীর্ঘকাল ধরে এখানের মধ্যে ছিল। আর ধর্মের দিক থেকে তোমরা জানো, সেনরা ছিল তোমরা হচ্ছে হিন্দু ধর্ম অবলম্বী। আর এখানের মধ্যে হিন্দু ধর্মের মধ্যে তোমার শৈব হচ্ছে কারা, যারা শিবকে, যারা চিফ গড মানে শিবের উপাসক যারা, তারা বলে শৈব। তাহলে ধর্মের দিক থেকে বিজয় ছিল শিবের উপাসক। এখন আসো আমরা এখানে একজন উল্লেখযোগ্য শাসক, তোমার হচ্ছে যে বিজয় সেনের পরে তার পলার নাম হলো বল্লাল সেন। সে খুব গুরুত্বপূর্ণ। বল্লাল সেন অত্যন্ত জ্ঞানী গুণী ছিল, সুপণ্ডিত, বিসিএস ক্যাডার ছিল মনে হয়, না বিসিএস ক্যাডার না, মহারাজ সম্রাট। সম্রাট হচ্ছে অনেক বড় টান, সম্রাট হচ্ছে অনেক বড় টান, ধরো তোমার পুরো ভারতবর্ষ এরকম সম্রাট। আর ধরো একটা এলাকা, ধরো বাংলা একটা এলাকা, এটা হচ্ছে রাজা। সম্রাট আরো অনেক বড় এলাকা। তো বল্লাল সেন ভাই খুব সুপণ্ডিত ছিল, সে বই পুস্তকে লিখছে, সে দুটো গ্রন্থ লিখছে, একটা নাম দান সাগর, একটা নাম হলো অদ্ভুত সাগর। তখনকার আমলে রাজারা আবার এরকম বই টই লিখতে, যারা অন্য ধারা হয়তো লেখাইতে হয়তো লেখাই হতো নিজের নামে চালাই দিতে, এরকমই হইতে পারে, তাই না? কারণ এত টাইম আছে না রাজা, রাজা এখানে তোমার এত কাজকর্ম করে বই পুস্তক লেখা, আচ্ছা ঠিক আছে, ওর নামে যে ছাপাইছে সে লিখছে দান সাগর এবং অদ্ভুত সাগর। তোমার দুটি গ্রন্থ রচনা করে, অনেক অবদান আছে অনেক। আর উনি তান্ত্রিক হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিল। এখানে মনে রাখবার একটা জিনিস, কলিন্য প্রথা। কলিন্য মানে কি? কলিন্য মানে কি? কুলিন, 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 এটা ব্রাহ্মণদের বিশুদ্ধতা রক্ষার জন্য সে এই সিস্টেম প্রবর্তন করছিল। হ্যাঁ, তবে এই সিস্টেমটা কিন্তু বৈষম্য আরো বাড়াইছে, হিন্দু ধর্মের মধ্যে বৈষম্য আরো বাড়াইছে। সে কলিন্য প্রথা প্রবর্তন করছিল সে। তাহলে এই ল্যান্ডে গুরুত্বপূর্ণ, কলিন্য প্রথা প্রথম প্রবর্তন করেন কে? বল্লাল সেন। হ্যাঁ, দান সাগর দুধসাগরকে লিখছে বল্লাল সেন। শ্রেষ্ঠ কে ছিল বলো তো? শ্রেষ্ঠ কে ছিল? শ্রেষ্ঠ কে ছিল? বিজয় সেন। শ্রেষ্ঠ ছিল কে? বিজয় সেন। শ্রেষ্ঠ বিজয় সেন। আর বিজয় সেনের বলা হলো বল্লাল সেন। বল্লাল সেন দুটো অবদান কি? দুটো অবদান হচ্ছে সে দান সাগর অদ্ভুত সাগর লিখছে এবং কলিন্য প্রথা প্রবর্তন করছে। ওকে, এখন আসো আমরা সেন বংশের একদম শেষ দিকে চলে আসছি। বল্লাল সেনের পোলাল লক্ষণ সেন, সে একটু দুর্ভাগা ছিল। দুর্ভাগা ছিল বলতে পৃথিবীতে কিছু দুর্ভাগা শাসক আছে, তার মধ্যে একটা হচ্ছে তোমার এখন যে ইংল্যান্ডের রাজা, কিনা ইংল্যান্ডের রাজা এখন, ওর নাম কি? চার্লস, প্রিন্সেস ডায়নার জামাই না? ওর নাম ছিল চার্লস না? ওর নাম চার্লস না যে রাজা? আচ্ছা। তো ওর দুর্ভাগ্য হলো ওর আম্মা বেশি হায়াত পাইছে। ওর আম্মা এত হায়াত পাইছে, এখন হের আম্মা মারা যাচ্ছে না বলে হে রাজা হইতে পারতেছে না সে। ওরা অনেক হায়াত পাওয়ার কারণে সেরা অনেক বুড়া বয়সে সে রাজা হয়েছে। আরো আরো ছিল তোমার আরেকজন, তোমার হচ্ছে যে রানী ভিক্টোরিয়া, ভিক্টোরিয়ার পোলা সেম, মানে ভিক্টোরিয়ার পোলা, সে একটু প্লে প্লে বয় টাইপের ছিল। সেও রাজা হইতে 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 ওর বুড়া হয়ে গেছে সে, কারণ ওর আম্মা এত বছর হায়াত পাইছে। লক্ষণ সেন এখানে দুর্ভাগ্য একটু, ওর আব্বা এত হায়াত পাইছে, বলাল সেন অনেক বছর হায়াত পাইছে, হায়াত পাওয়ার পরে এখন লক্ষণ সেন উনি রাজা হইতে হইতে বুড়া হয়ে গেছে। তো এখান দিয়ে একটু দুর্ভাগ্য আছে তার। আচ্ছা, লক্ষণ সেন উনি হচ্ছে যে ওনার ওনার নাম একটা লাইন মনে রাখবা, উনি হচ্ছে গৌরেশ্বর উপাধি ধারণ করে। গৌরের ঈশ্বর, গৌরেশ্বর, গৌরের ঈশ্বর, গৌরেশ্বর। হ্যাঁ, তো লক্ষণ সেন উনি ওনার আমলে 1206 সালে, 1204 সালে, সরি, 1300 শতকের প্রথম দিকে মুসলিম সেনাপতি ইখতিয়ারউদ্দিন বখতিয়ার নদী আক্রমণ করে। বৃদ্ধ লক্ষণ সেন উনি তখন লাঞ্চ করতেছিল, উনি কোনো প্রতিরোধ করেন নাই। প্রথমে লক্ষণ সেন বখতিয়ার খলজি 18 জন তোমার হচ্ছে যে ঘোড়সওয়ার নিয়ে ঢুকে গেছিল, ওরা ভাবছিল মনে হয় ওরা ঘোড়া বিক্রি করতে আসছে। ওনার মেইন বাহিনী ছিল আরো পিছনে, প্রথমে এসে ওরা প্রবল আক্রমণ শুরু করে দেয়। তো লক্ষণ সেন তখন উনি কোনো প্রতিরোধ না করে, উনি তো নদীপথে, উনি আরেকটা রাজধানী ছিল, সে রাজধানী হচ্ছে তোমার মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে আশ্রয় গ্রহণ করে। হ্যাঁ, আর আচ্ছা, আমি বলছিলাম তোমার ইয়ার মধ্যে যে লক্ষণ সেনের পতনের মধ্যে দিয়ে সেন কিন্তু পতন হয় নাই পুরোপুরি। লক্ষণ সেন ওখানে যাওয়ার পরে ওনার পোলা কেশব সেন কিন্তু পরে রাজা হয়েছিল। ওনার পোলা কেশব সেন কিন্তু রাজা, তাহলে সেন, লক্ষণ সেন কিন্তু শেষ রাজা না, শেষ রাজা হলো কেশব সেন। কিন্তু এরপরও অপশনের মধ্যে কেশব সেন নাও থাকতে পারে, কারণ সে তো আর বিখ্যাত কেউ না, যেহেতু বিখ্যাত না তার বাপের মতো, সেই জন্য কেশব সেন অনেক বইয়ের মধ্যে নাই, অনেক জায়গায় অপশনের মধ্যে তুমি পাবা না। সেক্ষেত্রে তুমি লক্ষণ সেনকে শেষ রাজা হিসেবে ধরে নেবা, কিন্তু বেসিক্যালি এটা হলো কেশব সেন, কারণ সে পালা যাওয়া যাই বিক্রমপুর, আবার সে ওখানে আশ্রয় তোমার হচ্ছে যে গ্রহণ করছে। আর লক্ষণ সেনের পরে এখানে প্রায় হচ্ছে তোমার অ্যারাউন্ড 800 বছর বাংলার কোনো তোমার সম্রাট পালানোর কোনো ইতিহাস নাই। এবং সবশেষে 2024 সালে শেখ হাসিনা পালায়া আরেকটা ইতিহাস উনি ক্রিয়েট করেন। 800 বছরের মধ্যে আর কি পালায় নাই এর মধ্যে। তো এখানে আমরা একটা অবদানগুলো দেখি। এখানে বলাল সেন উনি কলিঙ্গ প্রবর্তন করছিল, অদ্ভুত সাগর, দান সাগর লিখছিল, এবং ঢাকেশ্বরী মন্দির। কিভাবে? যে বল্লাল সেন যেহেতু ব্রাহ্মণের জন্য কলিন্যের কথা, তাহলে নিশ্চয়ই সে কোনো মন্দির নিয়ে কিছু একটা বানাইছে, তাহলে ঢাকেশ্বরী মন্দির বল্লাল সেন মনে থাকবে। আর বিজয় সেন শ্রেষ্ঠ কেন মনে রাখবে? বিজয় সেন তো আমি তো বিজয় অনেক কিছু অর্জন করছে, তাহলে সে শ্রেষ্ঠ।
মনে রাখবে এভাবে। বলাল সেন উনি ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করছে। লক্ষ্মণ সেন ওর দুর্ভাগ্য, বেশি দিন শাসন করতে পারে না সে। এবার আসলে আমরা একটু রিভিউ করি, হ্যাঁ। দেখো, যখন আমি তোমাদের চারটা দেখাছিলাম মাথার মধ্যে হিজিবিজি লাগতেছিল, এবার হিজিবিজি লাগছে না দেখো। আচ্ছা এবার রিভিউ করি, এবার ইনশাল্লাহ হিজিবিজি লাগবে না। তাহলে মৌর্য সাম্রাজ্য, এটা প্রথম সাম্রাজ্য, প্রথম রাজবংশ এটা। প্রতিষ্ঠাতা হলো প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে কিনা? প্রতিষ্ঠাতা কি প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য কিনা? আর মাত্র 5 মিনিট শেষ। মৌর্যের মধ্যে কোনো প্রথম দ্বিতীয় বলে কিছু নাই, এটা প্রথম দ্বিতীয় নাই, এটা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। শ্রেষ্ঠ হচ্ছে অশোক, শ্রেষ্ঠ হচ্ছে অশোক। দেখো, এর এই যে বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন কিছু থাকতে পারে, কোনো বইয়ের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্যকে শ্রেষ্ঠ লিখতে পারে, কিন্তু এখানে এই তথ্যগুলো আমরা অনেক ভেরিফাই করে নিচ্ছি, হ্যাঁ। তুমি এগুলোর উপর আস্থা রাখতে পারো, অন্য বইয়ের মধ্যে কি লিখলো আমাদের দেখার বিষয় না। শেষ শাসক বৃহদ্রথ, খুব উল্লেখযোগ্য কিছু করেনি, যেন আমরা এটা পড়ি নাই। রাজধানী পাটলিপুত্র। প্রাদেশিক রাজধানী, বাংলার রাজধানী ছিল পুন্ড্রবর্ধন। গুপ্তচরদের উপদে ছিল সঞ্চারা, এবং ধর্ম ছিল বৌদ্ধ। অশোকের আমল থেকে বৌদ্ধ, এর আগে সনাতন। অশোকের আমল থেকে ওরা বৌদ্ধ, ওর আগে ছিল সনাতন। আসলে গুপ্ত, প্রাচীন ভারতের স্বর্ণযুগ। কেন স্বর্ণযুগ? শিল্প, সাহিত্য, দর্শন, ন্যায়শাস্ত্র, গণিত, এগুলার ব্যাপক উৎকর্ষ সাধনের জন্য এটাকে বলা হয় প্রাচীন ভারতীয় স্বর্ণযুগ। প্রতিষ্ঠাতাকে মহারাজা শ্রীগুপ্ত। আচ্ছা ধরো পরীক্ষার মধ্যে অপশনের মধ্যে লেখলো যে আমাদের প্রতিষ্ঠাতাকে, এখন শ্রীগুপ্ত অপশনের মধ্যে নাই, প্রথম চন্দ্রগুপ্ত আছে, চন্দ্রগুপ্ত মৌর্য আছে, তাহলে কোনটা আনসার দেওয়া উচিত? ধরো এই শ্রীগুপ্ত অপশনের মধ্যে নাই, নাও থাকতে পারে এরকম, অপশনের মধ্যে নাই, তাহলে তুমি কি করবে তখন? তাহলে তুমি ওনার কাছাকাছি ওনাকে দেখাবা, যে দেশের প্রথম সম্রাট, প্রথম স্বাধীন বা শক্তিশালী রাজা। এইভাবে তুমি নিজের আইকিউটা খাটাবা, যে ঠিক আছে এখানের মধ্যে তো শ্রীগুপ্ত অপশনের মধ্যে নাই, তাইলে তো হচ্ছে যে প্রথম চন্দ্রগুপ্তকে আমরা দিতে পারি। এইভাবে নিজের আইকিউ খাটাবা, সবসময় ধরো গৌতে বসে থাকবে না আনসার নাই এখানের মধ্যে, ভুল দিচ্ছে এখানে। আর শ্রেষ্ঠ হচ্ছে কি, শ্রেষ্ঠ হচ্ছে সমুদ্রগুপ্ত। কেন শ্রেষ্ঠ সমুদ্রগুপ্ত? সে হচ্ছে যে তোমার বাংলা টাংলা জয় করছে, বাংলার নারীদের হৃদয় জয় করে ফেলছে, সে কবিতা লিখতো, কবিরাজ উপাধি পেয়েছে, সে কবিতা লিখে বাংলার নারীদের হৃদয় জয় করছে। তবে হ্যাঁ, সমতটের মেয়েদের সে হচ্ছে যে হৃদয় জয় করতে পারে নাই, হ্যাঁ, সমতট এখান দিয়ে সে পারে নাই। সমতট কোন এলাকা বলো তো? মনে আছে কিনা সমতট? সমতট কোন এলাকা? আমাদের হচ্ছে নোয়াখালী, কুমিল্লা, নোয়াকু, এই চট্টগ্রাম বলে। আস্তাগফিরুল্লাহ, সমতট বলে চট্টগ্রাম, আল্লাহ, আমি আজকে সারাদিন কি পড়াইলাম, এখন কয় সমতট চট্টগ্রাম। চট্টগ্রামের মেয়েরা তোমার চলে যায়, ওটা এলিট এলাকা, ওটা এলিট এলাকা, হরিকেল হচ্ছে এলিট এলাকাগুলো। তো তোমার শেষ হচ্ছে দ্বিতীয় জীবিত বিষ্ণুগুপ্ত, যেটা থাকে সেটা দিবা, হ্যাঁ। সন্দীপ, সন্দীপ এগুলোর মধ্যে পড়ে না, সন্দীপ স্বাধীন ছিল, এগুলোর মধ্যে পড়ে না। আচ্ছা গুপ্ত এখানের মধ্যে, এদের রাজধানী পাটলিপুত্র ছিল, বাংলা প্রাদেশিক, তাও যথারীতি এখানের মধ্যে পুণ্ড্রনগরে ছিল। আর এখানে ধর্ম ছিল সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বা ব্রাহ্মণ ধর্ম। আর বর্তমান যে হিন্দু কালচারটা, এটা গুপ্ত সাম্রাজ্যেরই অবদান। আচ্ছা পাল বংশ, দীর্ঘ সময় শাসন করছে তারা, অনেক বছর শাসন করছে ওরা, অনেক বিস্তৃত ছিল ওদের। এবং প্রতিষ্ঠাতা ছিল রাজা গোপাল। শ্রেষ্ঠ হচ্ছে যে তোমার ধর্মপাল। শেষ শাসক হচ্ছে তোমার রামপাল। কিন্তু অরিজিনাল হচ্ছে মদন পাল। কিন্তু মদন পাল অপশনে নাও থাকতে পারে, হ্যাঁ। মদন পাল অপশনে নাও থাকতো, কেন ওনার অবদান খুব বেশি নাই, এই জন্য নাই, ওনার নাম খুব বইয়ের মধ্যে নাই। এদের রাজধানীও পাটলিপুত্র। এবং ধর্মপালের আমলে কিছুদিনের জন্য রাজা ছিল তোমার আমাদের সে মহাস্থানগড়। মহাস্থানগড়ে কিছুদিন তার ধর্মপালের রাজধানী ছিল, পাহাড়পুরে তার রাজধানী ছিল। এখানের মধ্যে সে বগুড়া দই খুব পছন্দ করতো, এবং সে রাতের বেলা সবসময় ঘুমানোর আগে বগুড়া দই খাইয়ে ঘুমাইতো, এই জন্য সে চিন্তা করলো রাজধানীটা এখানে নিয়ে আসতে মানে ভালো হবে। তাই জন্য সে এখানে বগুড়া এখানে রাজধানী স্থাপন করছে দইটা খাওয়ার জন্য এখানে। সর্বশেষ সেন বংশ। তাহলে সর্বশেষ রাজবংশ, ওরা কিন্তু বাংলার এই এলাকার লোক না, ওরা কিন্তু দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে আসছে, ওরা কর্ণাটক এলাকা থেকে আসছে ওরা। হুম? রাঢ় অঞ্চলে বসতি কাটছে। রাঢ় অঞ্চলে বসতি কাটছে কে? সামন্ত সেন, কিন্তু নিজেকে রাজা উপাধি সে ঘোষণা করে নাই। তার পলা হেমন্ত সেন বলছে আমি মহারাজা। তবে হেমন্ত সেন শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ হচ্ছে কে? বিজয় সেন, নামের মধ্যে আছে বিজয়, তাহলে শ্রেষ্ঠ সে, হ্যাঁ। আর বিজয়ের পলা বল্লাল সেন, অনেক কিছু অবদান আছে। উনি হচ্ছে কলিঙ্গ প্রথার প্রবর্তন করছে। উনি হচ্ছে অদ্ভুত সাগর দান সাগর লিখছে। হুম? উনি উনি একটা মন্দির বানাইছে, কোনটা বলো তো? আচ্ছা নগাঁতে, নগাঁতে, সরি। ও এখানে আমি একটু বগুড়ার দিকে চলে গেছিলাম না, আচ্ছা আমি বগুড়ার দিকে চলে গেছিলাম না। আচ্ছা আম খাইতে মনে হয় নগাঁতে, ঠিক আছে, তোমার এখানে আম খাইতো সে, ঠিক আছে, দই না, দই না, সরি, এখানে আম খাইতো সে, আম খাওয়ার জন্য সেখানে আসছে ওকে নগাঁতে। ঠিক আছে যাও, বগুড়ার দিকে চলে গেছিলাম না, আচ্ছা ওখানে কাছাকাছি তো, সমস্যা নেই। তারপরে তোমার হচ্ছে যে কৈলন্য প্রত্যাবর্তন করছে বলা সেন। আর এখানে আমরা পড়ছিলাম সেনরা ছিল হিন্দু ধর্ম।
আর ওদের রাজধানী ছিল নদিয়া বা নবদ্বীপ। আর এটার রাজধানী ছিল হচ্ছে তোমার বিক্রমপুর, মানে মুন্সিগঞ্জে। নদিয়া থেকে পলায় এখন কিন্তু বিক্রমপুরে চলে আসছিল কিছুদিনের জন্য লক্ষণাবতী। কি ধরো কিছুদিনের জন্য লক্ষণাবতী ছিল, বর্তমান গরু নামে যেটা পরিচিত। আর সর্বশেষ রাজার কথা বলছিলাম আমরা, তোমার হচ্ছে যে বেসিক্যালি এটা কেশব সেন আনসার, কিন্তু কেশব সেন অপশন নাও থাকতে পারে। কেন থাকবে না? কারণ কেশব সেন তো খুব উল্লেখযোগ্য কিছু না, কারণ ওর আব্বা যখন বিক্রমপুরে চলে আসছে তখন সেখানে হচ্ছে যে ওর আব্বার পরে কেশব সেন রাজা হয়েছিল, কিন্তু সে তো খুব উল্লেখযোগ্য না। তখন তো অলরেডি শাসন শুরু করে দিচ্ছে, অলরেডি খিলজিরা শাসন করা শুরু করে দিচ্ছে, তো এখানে সে কিছুদিন লুকা টুকা ছিল। এই জন্য আমরা সবসময় কেশব সেনকে পাবো না। তো এই হচ্ছে আমাদের সেন বংশ। আর সেন বংশের মধ্যে দিয়ে আজকে আমাদের ক্লাস এখানে শেষ। আমার টার্গেট ছিল আজকে আসলে আমরা কয়েক জায়গায় ঘুরতে যাব, কিন্তু আমাদের ঘোরাঘুরি হলো না আজকে। আমরা ঘোরাঘুরি কালকে ক্লাসে আমরা হচ্ছে যে আমরা ঘোরাঘুরি অংশটুকু কালকে হচ্ছে আমরা অ্যাড করব পরের ক্লাসে। ঘোরাঘুরিটা হচ্ছে আমাদের পরের ক্লাসে। তো থ্যাংক ইউ।